থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাস্তায় বড় ফাটল, বিপদের আশঙ্কা গ্রামবাসীদের। চরিলাম আরডি ব্লক থেকে 50 মিটার দূরত্বে দক্ষিণ চরিলাম মধ্যপাড়া পিচের রাস্তায় দেখা গিয়েছে বড় ধরনের ফাটল। যে কোনো সময় রাস্তাটি ভেঙে চলে যেতে পারে পুকুরের মধ্যে। রাস্তাটি সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না পিডব্লিউডি কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ গ্রামের মানুষের। তারা কি অভিযোগ করেছেন সরাসরি শুনবো। মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট একটা হইতে পারে, মানে যে আর কোনো অবস্থা বাংলাটা চাই যাতে রাস্তাটা যাতে এতটুকুই চাই যাতে রাস্তাটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়। এই জায়গাটা না তোমাদের দাবি। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে অতি দ্রুত যদি রাস্তাটি সারাই না করা হয় তাহলে যে কোনো সময় গ্রামের মানুষ আন্দোলনে বসে যেতে পারেন বলেই খবর মিলেছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসের লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসে কোনো রকম লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা রাজ্যের আনাচে কানাচে। ফ্লাইওভার আনতে গিয়েছিলাম, তো ফ্লাইওভারের উপরে খুব স্পিডে ছিল বাইকটা। হ্যাঁ, তখন আমি বাড়িতে যাচ্ছিলাম, তখন আমি দেখি বাইকটা খুব স্পিডে ছিল। তখন ওর পরে খুবই ইনজুর্ড হয়েছে। তো আমি থানা গিয়ে কল করেছি, ফায়ার সার্ভিসে কল করেছি। ফায়ার সার্ভিস এসে লোকটাকে নিয়ে গেছে থানা হসপিটালে, আর ছুটিটা আমি থানাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। মানে এটাতে কি মানে একজন ছিল গুরুতর আহত। মানে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা? না, কোনো গাড়ির সাথে নেই, সিঙ্গেল। মানে ব্যালেন্স রাখতে পারেনি? খুব স্পিডে ছিল, প্রায় 100-এর। দুইজন ছিল? একজন ছিল। প্রায়শই দুর্ঘটনা হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি ট্রাফিক দপ্তর এবং ডিস্ট্রিক্ট পুলিশ তো সবসময় দেখে, হ্যাঁ, ট্রাফিক কন্ট্রোল যাতে করানো যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেটররা এরকমভাবে ভায়োলেট করে যেটা মানে অসম্ভব হয়ে পড়ছে, মানে সেই স্পিড লিমিটটা কমানোর জন্য। তো কিছু কিছু সময় হয়ে যায়। তো 10টার পর থেকে তো নাগা দুটা বন্ধ থাকে, তারপরে এখন তো 10টা বাজেনি, 9:30 15টা টাইম হয়েছে, কিন্তু ওভার স্পিডের কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই জায়গাটার নাম ফ্লাইওভার, ঠিক ফায়ার সার্ভিস উপরে। না আর কারে গেলে একটা পাইছে, আমরা গেলেও একটা পাইছি। নতুন ফেলেন না, নতুন করে। হ্যাঁ হ্যাঁ, হেলমেট টেলমেট কিছু নাই তো ভালো। চলো চলো চলো।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনারা দেখছেন নিউজ নাও, আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুতের দাবিতে একাধিক জায়গায় বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী। তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আদালত, পথে নেমে বিক্ষোভ আইনজীবীদের, আটক দপ্তরের সিনিয়র ম্যানেজার। আচমকা হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রী, জানালেন পরিকাঠামো উন্নয়নে নজর দেবে সরকার। বিদ্যুতের দাবিতে উত্তাল বিশালগড়, বিদ্যুৎ দপ্তরের তালা, ক্ষুব্ধ জনতার। বিদ্যুতের দাবিতে সরব কংগ্রেস ও বাম যুবরা, ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা। বিদ্যুৎ মন্ত্রীর ব্যর্থতা ঢাকতে মাঠে নামতে হলো মুখ্যমন্ত্রীকে। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী, চরম দুর্ভোগ কাটছে দিন। বাধ্য হয়ে রাজ্যের একাধিক জায়গায় অবরোধ আম জনতার। দুর্যোগ কেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে রাজ্যের পরিস্থিতি, তবে এখনো বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী। প্রায় 48 ঘন্টার বেশি অন্ধকারে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ফিরে এলেও এখনো বহু জায়গায় বিদ্যুৎ নেই গত 3 দিন ধরে। একেতেই দুর্যোগ পরবর্তীকালীন স্যাঁতস্যাঁতে পরিস্থিতি, তার উপর 3 দিন ধরে নেই বিদ্যুৎ। বিপর্যস্ত জনজীবন। এখনো রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি বিদ্যুৎ মন্ত্রী। বুধবার রাজনগর, উজান, অভয়নগর, কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাবিতে রাস্তায় নামেন আম জনতা। চলে বিক্ষোভ, অবরোধ। বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ জনতা। এমনকি রাস্তায় নামেন উকিলরাও। বিক্ষোভ অবরোধের পাশাপাশি আটক করেন দপ্তরের সিনিয়র ম্যানেজারকেও। অবশেষে মাঠে নামেন মুখ্যমন্ত্রী। তিনি জানান রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নত করতে নজর দেবে সরকার। বিদ্যুৎ, পানীয় জল এগুলোর জন্য অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার, আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন, কি মনে করছেন? বা না, এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করবো। আমরা চিন্তা ভাবনা আছে, কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখবো, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা আছে, এগুলো করবো। সাধারণত দুর্যোগকালীন পরিস্থিতিতে পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে বাড়তি সতর্কতা নেয় দপ্তর। তবে রাজ্যে তার সর্বত্র 3 দিন পেরোলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এর আগেও বিদ্যুৎ দপ্তরের হয়ে ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামতে দেখা গিয়েছিল অন্যান্য মন্ত্রীদের। এবারেও রতন বাবুর হয়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা 3 দিন ধরে আদালতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে বহুবার জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে বুধবার সকালে ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করেন আইনজীবীরা। 1 মাস ঘেরাও করা হয় বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে। শেষে মন্ত্রীর আশ্বাসে ঘেরাও, রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়। রাজ্যে প্রথম বিজেপি আইপিএফটি সরকার হওয়ার পরে তৎকালীন আইনমন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন, এখন আর কোনো দাবি পূরণের জন্য আন্দোলন করতে হবে না, কারণ আন্দোলনের আগেই সবকিছু পূরণ করে দিচ্ছে সরকার। সেই রতনলাল নাথ বর্তমানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। আর রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এতটাই তলানিতে এসে পৌঁছেছে যে বুধবার দিনভর রাজ্যের নানা জায়গায় অন্তত 1 ডজন আন্দোলন হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে বিদ্যুতের জন্য আইনজীবীদের পর্যন্ত আদালত ছেড়ে রাস্তায় নামতে হয়েছে, পথ অবরোধ করতে হয়েছে। বুধবার সকালে এই অভূতপূর্ব দৃশ্য দেখা গিয়েছে আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনীতে।
তাদেরই একজন বললেন 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ নিগমের নির্ধারিত নম্বরে ফোন করলে রিসিভ করা হয় না। স্থানীয় বিদ্যুৎ অফিসে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। 3 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। রিপিটেডলি আমরা পার্সোনালি এসডিও ইলেকট্রিকের কাছে গেছি, তারা কোনো রেসপন্স করে না, টেলিফোন করে টেলিফোন উঠায় না। সব দিকে কারেন্ট আছে, শুধু কারেন্ট কোর্টে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। অবরোধ স্থলে থাকা আরেক আইনজীবী বলেন, টানা 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই, ভাবা যায় কম্পিউটার চালানো যাচ্ছে না, আমরা কাজ করব কিভাবে? কোর্ট ছেড়ে রাস্তায় কেন? আমাদের এখানে কারেন্ট নেই, গত 3 দিন ধরে আমরা বহুবার ট্রাই করছি, চেষ্টা করছি, কেউ ফোন তুলছে না, কিছু বলছে না, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ আসছে না। 3 দিন ধরে কোর্টের কোনো কাজ করা যাচ্ছে না, সব বন্ধ হয়ে আছে। তো আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের? কর্তৃপক্ষের যোগাযোগ করতে পারছি না, আমরা পুলিশ অথরিটিকে জানিয়েছি যে কারেন্ট নেই, এইভাবে কাজ করা যাচ্ছে না। ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে জানিয়েছি। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? হ্যাঁ, যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বারে কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না, কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? হ্যাঁ, কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে, কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। আইনজীবীরা একসময় বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে সিনিয়র ম্যানেজারকেও ঘেরাও করেন। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না কোর্টে বিদ্যুৎ আসবে ততক্ষণ পর্যন্ত ঘেরাও জারি থাকবে। শেষে মন্ত্রীর আশ্বাসে রাস্তা অবরোধ ও ঘেরাও আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? হ্যাঁ, যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বারে কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না, কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? হ্যাঁ, কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে, কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না, কি করে কাজ করবে? কর্তৃপক্ষ কেউ শুনছে না, তাই ওদের কানে জল দেওয়ার জন্য এই ব্যবস্থা আছে। রাস্তা অবরোধ কি মানে সঠিক পথ মনে করছেন? হ্যাঁ, রাস্তা অবরোধ কি সঠিক পথ মনে করছেন? আমরা সরকার স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিয়েছি। এদিন বিদ্যুতের জন্য যেভাবে আইনজীবীদের একেবারে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে, তাতেই স্পষ্ট হয় যে বিদ্যুৎ পরিষেবা কতটা তলানিতে গিয়ে পৌঁছেছে। এদিকে রাজ্যে এখনো বর্ষা এসে পৌঁছয়নি, আর তার আগেই বিদ্যুৎ পরিষেবার বেআপ্রু চিত্র যেভাবে ক্রমশ প্রকাশ্যে আসছে, তাতে বর্ষা আসার পর পরিষেবার মান কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এখন সেটা নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার সাধুটিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আয়ুর্বেদিক হাসপাতালের পর এবার স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বুধবার স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে সঙ্গে নিয়ে সাধুটিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, এখানে একটি হোমিওপ্যাথি কলেজ স্থাপনের জন্য গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। তবে একই সঙ্গে এই হোমিওপ্যাথি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানকে আরো আধুনিক ও উন্নত করা দরকার বলে মন্তব্য করেন তিনি। কিভাবে এই হাসপাতালে আরো আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা চালু করা যায় আগামী দিনে রাজ্য সরকার সেই পরিকল্পনাই করছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত রোগীরা যাতে এই হাসপাতালে সঠিক চিকিৎসা পান তার কথাই ভাবা হচ্ছে। অনেকগুলো খামতি আছে এখানে, এটার চিন্তা ভাবনা আছে। আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করবো। তো সেসব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি, আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115-20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায়, এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়, তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করছি। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে
হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রতনলাল নাথের বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে তালা খোলা হবে না, সাফ জানিয়ে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী। গত 10 দিন ধরে বিদ্যুতের খামখেয়ালিপনায় অতিষ্ঠ বিশালগড় মুরাবাড়ি এলাকা। কিছু সময় বিদ্যুৎ সংযোগ থাকলেও আবার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এবার বিদ্যুতের দাবিতে বুধবার দুপুরে অফিস টিলা বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি বুধবারের মধ্যেই এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে, অন্যথায় বিদ্যুৎ অফিসে তালা ঝোলানো থাকবে। এদিকে বিদ্যুৎ অফিসে গ্রাহকরা যাওয়ার পরেও কোনো আধিকারিকদের পাত্তা পাওয়া যায়নি। বেলা 1টা বেজে গেলেও দেখা মেলেনি এসডিওর। জানা গিয়েছে সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলার মুরাবাড়ি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন গত 5 দিন ধরে। তবে তাদের এই অসুবিধার দিকে এক পলক নজর দেওয়ার ফুরসত নেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর। এমন বহু জায়গা থেকেই অভিযোগ, এই ঝড় তুফানে বিদ্যুৎ মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ সংযোগ অক্ষুণ্ণ থাকায় তিনি শান্তির নিদ্রায় মগ্ন। রাজ্যবাসীর কোথায় কি অসুবিধা হচ্ছে তা দেখতে তিনি বিন্দু মাত্র আগ্রহী নন। আজকে প্রায় 10 দিন ধরে কারেন্ট যা আয়ে আমরা না ট্রান্সমিটার এর আগে 100 ওয়াটের ছিল, এটা খারাপ হয়েছে নিয়ে দিয়েছে 63 ওয়াট। তো যে জায়গার মধ্যে পরিষেবা লাগবে আপনার 100 ওয়াটের কারেন্টের ইলেকট্রিক পরিষেবা, এই জায়গা দিয়েছে 63। যার কারণে আমরা প্রায় 800 ফ্যামিলি না কারেন্টের কোনো কিছু হইতেছে না। এই আজকে পুরো 4-5 দিন ধরে কারেন্ট নাই। আমরা প্রতিশ্রুতি দিয়েছিল ইস্যু করে দিয়েছিল যে আমরা ট্রান্সমিটারটা চেঞ্জ করে দিব। আজকে 3-4 দিন আগে দিতে, আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিছু। যার কারণে আজকে আমরা পশ্চিম লোকগুলো এলাকাবাসী সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা লাগাইছি। আজকে যতক্ষণ না আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ। রাজ্যের আনাচে কানাচে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে গর্জে উঠছেন ভুক্তভোগী মানুষরা। অনেকেই বলছেন 2018 সালে তিনি শিক্ষা দপ্তর হাতে পাওয়ার পর রাজ্যের শিক্ষাঙ্গনে নামিয়ে এনেছিলেন গাঢ় অন্ধকার। সেই পরিকল্পনায় এখনো বদ্ধপরিকর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বিদ্যুতের বেহাল পরিষেবা নিয়ে দিকে দিকে অজস্র অভিযোগ উঠছে। বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দাবি করা হয় বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগেও কৃষ্ণনগরের টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে দেওয়া হয়েছে ডেপুটেশন। রেমাল ত্রিপুরায় সরাসরি হিট করেনি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সময় এখানে হাওয়াটা লেগেছে মাত্র। তাতেই রাজ্যে বিদ্যুৎ পরিষেবার একেবারে দফা রফা হয়ে গেছে। বহু জায়গায় ট্রান্সফরমার জ্বলে গেছে, আছড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, কোথাও ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। স্থলভূমিতে রেমাল আঘাত করার পর প্রায় 2 দিন হয়ে গেছে। রাজ্যের বেহাল বিদ্যুৎ পরিষেবার হাল এখনো ফেরাতে পারেনি বিদ্যুৎ নিগম। অভিযোগ, কোথাও 12 ঘন্টা, কোথাও 24 ঘন্টা, তো কোথাও টানা 1.5 দিন ধরে নেই বিদ্যুৎ। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার কারণে এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে বয়স্ক ও শিশুদের অবস্থা একেবারেই নাজেহাল। এরই প্রেক্ষিতে বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে করা হয় বিক্ষোভ প্রদর্শন, দেওয়া হয় ডেপুটেশন। একই সঙ্গে বিদ্যুৎ মন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে দাবি জানানো হয়েছে। আজকে সারা রাজ্য অন্ধকারময়, সারা রাজ্যে গোটা রাজ্য জুড়ে অন্ধকার একটা কায়েম করে নিয়েছে। এখানে প্রাকৃতিক কাজের জন্য যে জল সেটা পর্যন্ত তুলতে পারছে না, স্নান খাওয়া সব বন্ধ হয়ে রয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে রয়েছে, সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে। অন্ধকার গোটা গ্রাম ত্রিপুরা, এমনকি শহরেও আপনারা দেখছেন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় কারেন্ট নেই, কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুতের অভাবে জল তুলতে পারছেন না মানুষ, কাজ করতে পারছেন না মানুষ, ইন্টারনেট চলছে না। মনে হচ্ছে এক অন্ধকার যুগে আমরা এসে দাঁড়িয়েছি। রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবার চূড়ান্ত অবনতি নিয়ে সরব হয়েছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআইও। এদিন প্রতিবাদ জানিয়ে তারা আগরতলার রাজপথে মিছিল বের করে। পরে কৃষ্ণনগরে টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয়। দাবি জানানো হয়েছে পরিষেবা স্বাভাবিক করতে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আমরা আমাদের দাবি রেখেছি, সিনিয়র যিনি ম্যানেজার আছেন ওনার কাছে রেখেছি আমরা আমাদের দাবি। উনি যেটা বলেছেন যে দপ্তর যথেষ্ট আন্তরিকতার সহিত যে সমস্যাগুলি আছে এগুলি দেখে এগুলি সারাই করার চেষ্টা করছেন। আমরা যেটা বলেছি ওনার কথা থেকে বক্তব্য থেকে যেটা পরিষ্কার হলো
যে একটা দপ্তর পরিচালনার প্রশ্নে যে পরিমাণ কর্মী থাকা দরকার এই পরিমাণ কর্মী নেই, তাহলে স্বাভাবিকভাবে অ্যাট এ টাইম অনেকগুলি জায়গাতে মুভমেন্ট করা যাচ্ছে না। আমরা বলেছি যে এই বিপর্যয় মোকাবেলার প্রশ্নে যত দ্রুত সম্ভব কর্মী নিয়োগ করে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি কর্মী নিয়োগের প্রশ্নে কোনো ধরনের জটিলতা থাকে তাহলে হায়ার করে অন্তত এই যে বিপর্যয় সেটাকে মোকাবেলা করতে হবে, কারণ মানুষ প্রচণ্ড সমস্যায় রয়েছে, পানীয় জল নেই, টেলিকম ব্যবস্থা ভেঙে পড়েছে এবং আমাদের রাজ্যের যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা এই দপ্তর এগুলি চালায় যারা তাদেরও সমস্যা হচ্ছে। সবটাই মিলেই একটা নাজেহাল পরিস্থিতি। এদিকে আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা নিয়ে অজস্র অভিযোগ আসছে। অনেক জায়গাতে বিদ্যুৎ না থাকার কারণে পাইপলাইনে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন। এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে এটাই এখন সবার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝড় এসেছিল, চলেও গেছে, কিন্তু রাজনগরের দত্তবাড়ি রোডে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর 3 দিন কেটে গেলেও সরানো হয়নি আজও। সেই থেকে বিদ্যুৎ নেই এলাকায়। বিদ্যুৎ অফিসে ফোন করলেও মিলছে না সাড়া। এরই প্রতিবাদে বুধবার এলাকায় পথ অবরোধ করেন প্রমীলা বাহিনী। তাদেরই কয়েকজন বলেন, মাসের শেষে বিদ্যুতের মাসুল বেশ আন্তরিকতার সঙ্গে নেওয়া হলেও কোন রকম প্রাপ্য পরিষেবা পাচ্ছেন না তারা। বাড়িঘর তো অসুবিধা না, আমরা কি মাংনা কারেন্ট চালাই, আমরা তো বিল দিয়েছি, আমরা তো তারা 3 দিনের বিল কম করে না, আমরা 3 দিন সব কারেন্ট আছে, রিসিভ করে না, মোবাইল বিজি করে রাখতে কাটতে আছে এটা কেন অপরাধ কিতাবা। রাজনগর দত্তবাড়ি রোড কিসের লেগে রাস্তা অবরোধ করছেন? কবরস্থানের পাশে আমরা কারেন্টের লেগে রাস্তা অবরোধ করছি। আমরা আজকে 3 দিন কারেন্ট নাই, তুফানে কারেন্টের তারের উপর গাছ ফলাই দিছে, তারা কোয়ার পরও তারা আমরা কারেন্ট ঠিক করে দিচ্ছে না। শান্তিবাজার মহকুমার চড়কবাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় একটি গবাদি পশু। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার অভিযোগ নিয়ে পথ অবরোধ করেন উত্তেজিত স্থানীয় মানুষ। পথ অবরোধের খবর পেয়ে ছুটে যান স্থানীয় ডিএসএম। অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে, তারটা ফোল্ড করে ফিলারের কাছে রেখেছে, যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল্ড করে ফিলারের কাছে রেখেছে, আর ইন দি বিটুইন মিন টাইম তারা লাইনটা উঠিয়ে দিয়েছে, যার ফলে তারটাতে কারেন্ট এসেছে, ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে বা স্পট ডেথ মারা গেছে। এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতি হইতে পারে, আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশন লিকেজ কিনা জানি না, বা লাইনে কারেন্টটার সাথে ছাগলটা মারা গেছে। এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে, লসের ক্ষতিপূরণ দেয়, তারা এটা এই চেষ্টা করার জন্য বলেছি। আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারলেন, কি জানতে পারলেন? এলাকা পরিদর্শন করে যেটা আমি নিজের পার্সোনালি দেখলাম, অনেক রাজ্যে অব্যাহত গার্হস্থ্য নির্যাতন, আবারও শ্বশুরবাড়ির লোকের হাতে আক্রান্ত এক গৃহবধূ। ঘটনা মেলাঘর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকার। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির লোকেদের হাতে আক্রান্ত হন গৃহবধূ পাখি আক্তার ও তার স্বামী রফিক মিয়া। পারিবারিক এক বিবাদকে কেন্দ্র করে তাদের ওপর চড়াও হন শ্বশুর আব্দুল সাইবান, কাকা শ্বশুর কামাল মিয়া, কাকি শাশুড়ি স্বরূপা বিবি ও ননদ মৌসুমী আক্তার। ফলে এলোপাথারি আক্রমণ। অবশেষে পালিয়ে গিয়ে মেলাঘর থানায় আশ্রয় নেন দম্পতি। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। জানা যায়, এর আগেও একবার তাদের মারধর করেছিলেন অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে লিখিত মামলাও করেছিলেন পাখি। তারপরেও পুলিশের ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে আবারও একই ঘটনা ঘটে। কালকে রাত্রে পড়াশোনা করছিল, তো আনছে বড় চাল হচ্ছে না, চাল এবারে শ্বশুর এবারে জ্বালাগালি করতেছে আমারে। আমি বলে চুরি করছে, আমি বলে কইছি কেস করতে, সব আমার দোষ দিতে আছে, তাই বাড়িতে বার করবো, তাই জায়গার ফানা নেই, গলাগালি। এবার আমার স্বামী বলতে বার করে নিয়ে মারধর করেছে। এরপরে এবার আমার কাকা শ্বশুর কোথায় রোদেন, তাই রোদেন কাকি শ্বশুরের কথা 14 গোষ্ঠী চাইলে আমার 14 গোষ্ঠীর মাথা কামাইব, বহুত রুম গালাগালি করছে। কে কে মারছে আপনাদের? স্বরূপা বিবি, মৌসুমী আক্তার, রুকিয়া খাতুন, কামাল মিয়া, আব্দুল সুবহান।
আমার দড়ি লইছে বানতো পরে মারে পালাইছে প্রথম কি আপনি স্বামীরে মারছিল? হ্যাঁ এরপর আপনি বাঁচাতেন যাও না? বাঁচাতে যাও না, আমরা সবাই মারধর করছে। রফিক মিয়া আবারও অভিযোগ জানিয়েছেন মেলাঘর থানায়। এখন দেখার থানা এই বিষয়ে কি ভূমিকা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বিষ্ণু সিং। অনেক আবেদন করেও জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। পঞ্চায়েত প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস বিষ্ণু সিং এর পরিবারের। বামুটিয়া ব্লকের তালতলা পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের লেবার পোস্টের বাসিন্দা তারা। বহুবার পঞ্চায়েতে আবেদন করেও জোটেনি ঘর। জানিয়েছেন পঞ্চায়েত প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদেরও। তবে প্রতিশ্রুতি ছাড়া আর বিশেষ কিছুই পাননি বিষ্ণু। বাধ্য হয়ে ছেলে ও পুত্রবধূ নিয়েই মাটির ভাঙা ঘরে বাস করছেন তারা। ওখানে সরকারি ঘর পাইছেন না? আপনারা জানাইছেন নি স্থানীয় পঞ্চায়েত? আপনার পরিবারে কতজন আছে সদস্য? পরিবার 3 জন, বাবা, আমি। আচ্ছা, তো এই তুফানে আপনার পরিবার নিয়ে তো থাকতে অসুবিধা হয়েছে? একটা বুড়া বেড়া এখন তো কই জানি, আমার বাবা তো বুড়া, একবার ওই যাইতেছে বুঝ কর। আমি লয়ে কই যাবো? আপনার যদি বাইঙ্গা জায়গা আমি আলকে দিয়ে লইতে পারব না, আমার মানে কই যাবো, কার বাইর যাবো? আপনার নাম? আমার নাম বিফল সিং। বাবার নাম কি? বিষ্ণু সিং। বর্তমান দুর্যোগকালীন সময়ে যে কোনো সময় এই ঘর ভেঙে পড়তে পারে, তাই পরিবার নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন বিষ্ণু সিং। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। রামনগর 2 নম্বর রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আরএমএস ব্রাঞ্চে অগ্নিকাণ্ড। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ব্রাঞ্চে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, এখানে বিদ্যুৎ খুঁটিতে বহুদিন ধরেই সমস্যা রয়েছে, কিন্তু বহুবার অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। যাওয়ার লিগে আমি প্রিপারেশন নিতেছি, হঠাৎ করে হইচই, আমার মিসেসের বিশাল বড় একটা হইচই শুনতেছি। শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম ধুয়ো বাইতেছে। তারপর পরে বার্নিং হইলো, তারা এলো, তারা ইনফর্ম করলো আমার পাড়ার প্রতিবেশীরা, তারা সামহাও আমরা সার্ভাইভ করলাম। কিন্তু মেইন হইতেছে ইলেকট্রিকের কোনো কমপ্লেন, কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে। এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান, এই প্রথমে এখানে বার্নিংটা হয়েছে, এখান থেকে বার্নটা গিয়ে ওই ডিরেক্ট এখানে গিয়ে লাগছে। তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে, দাদাও দেখছে, দাদা আমার পরে জানাইলো যে ফার্স্ট বার্নিংটা এখানে হয়েছে। তারা আমরা যে কমপ্লেন করলাম যে এখানে প্রবলেম হইতেছে, এখানে অনেক দিন ধরেই একটা ইয়ে নাই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত পাতা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী।
একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। পুলিশি অভিযানে গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক সহ 5 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। খেজুরবাগান গোয়ালা বস্তির পরিচয় ছিল দুগ্ধ উৎপাদনের অন্যতম জায়গা হিসেবে। বর্তমানে সংগঠিত অপরাধ আর নেশা বাণিজ্যের অন্যতম আখড়া হিসেবে পরিচিত গোয়ালা বস্তি। এই এলাকাতেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। সাথে 5 মাদক কারবারিকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা। এই অভিযানে 400 কৌটা ব্রাউন সুগার, 1 লাখের অধিক টাকা ও বিপুল পরিমাণ নেশা দ্রব্যের খালি কৌটা উদ্ধার করা হয়েছে বলে জানান পদস্থ পুলিশ কর্তারা। আটক 5 মাদক কারবারির নাম লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, উড়িয়া দেবী ও ধর্মেন্দ্র রায়। রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ডিটেইন পার্সনরা তারা ড্রাগস নিয়ে ডিলিং করছে এবং সঙ্গে ওদের সঙ্গে টাকাও ছিল। সেই অনুযায়ী ওদের কাছ থেকে আমরা 400 কোটা ব্রাউন সুগার, 1,25,510 টাকা ক্যাশ, খালি কোটা 3,000 আমরা সিজ করি এবং আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করি। এখন আমরা ওদেরকে মাননীয় আদালতে প্রেরণ করি। লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, একজন মহিলা বুড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়। এগুলি আমরা ভেরিফিকেশন করছি, আন্ডার ইনভেস্টিগেশন। তারা কি সবাই গোয়ালা বস্তির না অন্য কোনো জায়গার রয়েছে? না, সবাই গোয়ালা বস্তির। হ্যাঁ। কতদিন ধরে তারা এরকম করছে কিছু বলেছিল? আমরা এটা দেখছি, ভেরিফাই করছি। আটককৃত জিনিসগুলির সর্বমোট পরিমাণ হবে প্রায় 3 লক্ষ টাকা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কারণ নাম এখন অব্দি বেরিয়ে এসেছে কি? এটা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন আছে, এটা আমরা এখন এস্টাবলিশ করছি না। কখন আপনারা রেডটা করেছিলেন? গতকালকে দুপুর। ধৃত 5 মাদক কারবারিকে বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুশান্ত দেব। সংগঠিত নেশা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা জানার জন্য পুলিশি তদন্ত জারি থাকবে বলে পুলিশের বক্তব্য। এর আগেও বিভিন্নবার গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মাদক অস্ত্র। পুলিশের হাতে ধরা পড়েছে বেশ কয়েকজন কুখ্যাত অপরাধী। তবে তাই বলে বন্ধ হয়নি অপরাধের সাম্রাজ্য। আগামী দিনে সক্রিয় পুলিশ অপারেশনের মাধ্যমেই অপরাধীর আখড়া থেকে নিরাপদ জায়গায় ফিরতে পারবে গোয়ালা বস্তি এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে অব্যাহত যান সন্ত্রাস, মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষ বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে। ঘটনায় আহত 3। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল আনুমানিক 9:40 নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে একটি রাবার বোঝাই ট্রাক ও একটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনপাথর ফাঁড়ির পুলিশ ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। কোন জায়গাতে আছেন? অ্যাক্সিডেন্টটা কোন জায়গায়? কোন জায়গাতে? কি নাম জানাই তাদের নাম? মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত 3 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আহতরা হলেন ট্রাক চালক বাবুল মগ,
হেলপার প্রকাশ চৌধুরী ও প্রশান্ত সেন। ট্রাক চালক পশ্চিম চরকবাই ও বাকি দুজন বাইখোড়ার বাসিন্দা। এখানে ব্রিজ আছে না, ব্রিজের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। আমরা পিএসএ ফোন করার পরে আমরা সাথে সাথে গেছি, যাওয়ার পরে একটা বাইক মধ্যে দাঁড়ায় দিয়েছে, এটারে গাড়ি বাড়ি দিয়েছে। গাড়ির যে 3জন পার্সন আমরা পাইছি, একজন ড্রাইভার, লগে 2জন হেল্পার, তারা লই আমরা হাসপাতালে আইছি। বাইকের যারা আসছিল তারা কি আহত? বাইকের কেউ পাইছি না, বাইকগুলো দাঁড়ায় দিয়েছিল। বাইকের কেউ পাইছেন? তারা কিসের মধ্যে ছিলেন? তারা টিপার গাড়ির মধ্যে আসলো। টিপার গাড়ি আছে, টিপার গাড়ি আর বাইকের এসএমএল গাড়ি। এসএমএল। আচ্ছা, এখন অবস্থা ড্রাইভারের মনে মাথা ফাটছে, আর তারা মনে সামান্য ইনজুরি হয়েছে, 2জন যে লগে আসলো। আচ্ছা, ধন্যবাদ। এই দুর্ঘটনায় বাইক চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে খবর। অনেকের অভিমত বাইকটি দাঁড়ানো অবস্থায় ছিল, তাই বাইক চালকের কিছুই হয়নি। দ্রুত গতিতে আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। শান্তির বাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়া মহকুমা প্রশাসন, কাস্টমস ও বিএসএফ এর যৌথ অভিযানে ট্রান্সপোর্ট গাড়ি থেকে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট ও লক্ষাধিক টাকার কাপড় উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য সমগ্র বিলোনিয়া জুড়ে। বিলোনিয়া কাস্টমসের কাছে খবর আসে ট্রান্সপোর্টের গাড়ি করে প্রচুর অবৈধ মাল বিলোনিয়ায় এসেছে। খবর পেয়ে কাস্টমস বিএসএফ কে নিয়ে 1 নম্বর টিলা প্রভাতী মার্কেট থেকে একটি গাড়িকে কাস্টমস অফিসে নিয়ে আসে। গাড়িতে থাকা মালের কোনো সঠিক কাগজ দেখাতে না পারায় গাড়িটিকে আগরতলা কাস্টমস অফিসে পাঠিয়ে দেওয়া হয়। রাতভর বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমস আটক হওয়া গাড়িতে তল্লাশি চালিয়ে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট, লক্ষাধিক টাকার শাড়ি উদ্ধার করে। বাংলাদেশে পাচার করার জন্য এই সমস্ত মাল আনা হয়েছিল বলে ধারণা করেছে মহকুমা প্রশাসন। জানা গিয়েছে ট্রান্সপোর্ট গাড়ির মালিক বিলোনিয়ার মিলন পাল। কিছুদিন আগে এই মিলন পালের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তার মাল গুদাম সিল করে দেয় মহকুমা প্রশাসন। বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযান আমরা একটা চালাই। আমরা একটা ট্রাক গাড়ি, সন্দেহবাজার একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি 1 নম্বর টিলা বাজার থেকে বিলোনিয়ার, এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে আমরা ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই। এখন আমাদের নামানোর কাজ চলছে। এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে, যার মূল্য প্রায় 50 লাখ টাকার মতো হবে, এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ির ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি, সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি। সিগারেটের বিল দেখানোর সম্ভাবনা, সেটা বৈদেশিক কোম্পানি ছিল, এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশের পাচার হওয়ার জন্যই গাড়িটা এসেছে। মঙ্গলবার রাতের এই অভিযানে মহকুমা প্রশাসনের পক্ষে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিএসএম সঞ্জয় শীল, ডিএসএম অরিজিৎ পাল। ঘটনায় আরো তথ্য পাওয়ার লক্ষ্যে তদন্ত জারি রয়েছে। বিলোনিয়া থেকে প্রতাপ দাসের রিপোর্ট, নিউজ নাও। বুধবার রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান চালান পুর নিগমের আধিকারিকরা। মূলত অবৈধ ড্রেন দখলকারীদের বিরুদ্ধে চলে অভিযান। সরকারি ড্রেন দখল করে রাজধানীর বিভিন্ন প্রান্তে চলছে নির্মাণ কাজ। যত্রতত্র ড্রেনের উপরে ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। বুধবার সরকারি ড্রেন দখল মুক্ত করতে রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান করেন পুরকর্তারা। সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে চলে অভিযান। যারা সরকারি ড্রেন দখল করে নির্মাণ কাজ করছে তাদের আর্থিক জরিমানা করেন পুর নিগমের বিশেষ অভিযানকারী দল। 2রা জুন অবধি ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এই কারণে আমরা আজকে সন্ধ্যায় দিয়েছি যে 1 হাতে না 3 ইঞ্জয় করবো, এটা কন্টিনিউ চলবো। আপাতত 2 দিন অবধি চলবে অ্যাজ পার অর্ডার অফ কমিশনার, 2 দিন অবধি চলবে। তারপর আমরা কন্টিনিউ করবো। আমরা টাস্ক ফোর্স আছে, তারা রেগুলার মেনটেন করবো। জরিমানা কি করা হচ্ছে? জরিমানা করা হচ্ছে অ্যাজ পার আমরা ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট হিসাবে জরিমানা করা হচ্ছে। স্যার, আপনার শুভ নামটা? আমার নাম তরুণ সরকার, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেন্ট্রাল জোন। সরকারি ড্রেন দখল মুক্ত করার এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলেই জানিয়েছেন পুরকর্তারা। উল্লেখ্য, সরকারি ড্রেন দখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন মেয়র। নিকাশি ড্রেন ভর্তি থাকার জন্যই যে রাজধানীর বিভিন্ন প্রান্তে জল জমে যাচ্ছে তা স্পষ্টভাবেই জানিয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের মূল সড়ক এলাকায় মনু নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বসতঘর। প্রশাসনের হস্তক্ষেপ চাইছে সাধারণ মানুষ। গত 3 দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছিল মনু নদী, আর তাতে
কৈলাসহর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসতঘর গ্রাস করে নিয়েছে মনু নদী। এই ঘটনাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। মনু নদীর ভাঙন রুখতে ও বসত বাড়িগুলিকে রক্ষা করার জন্য প্রশাসনের এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই বললেই চলে। অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ। পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার ক্ষমতা পরিবারগুলোর নেই। প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের, সেই ধারা এখনো চলছে। তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলায়। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর পুর পরিষদের গোবিন্দপুর এলাকার বাসিন্দা সবিতা সরকার, মানিক সরকার, রীনা সরকার সহ আরো কয়েকজনের বসতঘর তলিয়ে যাচ্ছে মনু নদীর গর্ভে। স্বামী, স্ত্রী ও সন্তান সহ কে দেবে তাদের ঠাঁই, প্রশ্ন উঠছে। কি নাম আপনার? মানিক সরকার। কি হয়েছে ঘটনা? আজকে 2-3 দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এদিকে অনেক জায়গা আছে, সেগুলো সব ভেঙে নিয়ে গেছে। সকাল থেকে 10 কইরা গরুর সব দিতে থেকে কেউ আইছেন নি এখন? আইসে আইয়া তারা দেখতে তো সবাই দেখতেছে। কে কে আইছে? আইসে প্রশাসনের তরফ থেকে কেউ আইছেন? প্রশাসনের তরফ থেকে কেউ আইছে। কত নম্বর ওয়ার্ড এটা? 10 নম্বর ওয়ার্ড পুর পরিষদ। পুর পরিষদের তরফ থেকে এখন পর্যন্ত আইছিল তারা কালকে সবাই আইয়া দেখে গেছে। আজকে সকালে আইসা দেখে গেছে। কিছু কিছু না কি চান এখন? এখন কেমনে কি হইতো, আমি কেমনে থাকতাম, আজকে ভাঙিয়া নিয়ে যেতেছি গা, এটা প্রশাসনের তরফে বর্ষা আসলেই মনু নদীর রুদ্ররূপ কেড়ে নেয় বহু মানুষের রাতের ঘুম। আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত, আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত প্রায় 11টা থেকে জলের স্তর অনেকটাই নেমেছে। তবে নদীর জল কমতে শুরু করার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি বসতঘর বিলীন হয়েছে নদীগর্ভে। বর্তমানে প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সহ নেতা নেত্রীরা খোঁজ খবর নিচ্ছেন বলেই খবর। কৈলাসহর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন বাংলাদেশ সেন্ট জনস ক্ষুদ্রদ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের ৪র্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও ক্ষুদ্র দ্বীপগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে মঙ্গলবার দুপুরে জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের ৪র্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে এই আহ্বান রাখেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, 2 মেয়াদে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্রের অম্লতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিশেষ দৃষ্টি দিচ্ছে। বিদেশমন্ত্রী আরো বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে উচ্চ কার্বন নিঃসরণকারী উন্নত অর্থনীতির দেশগুলোকে জবাবদিহিমূলক প্রতিশ্রুতির আওতায় আনা একান্ত প্রয়োজন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। নরসিংগড়ের টিআইটি কলেজে অ্যালুমিনির উদ্যোগে স্মরণ সভা। প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃত্যুতে শোক জানিয়ে স্মরণ সভার আয়োজন করেন তারা।
আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। আমাদের বলতো লাইফ ইজ শর্ট, লেটস এনজয়, সবাইকে এনজয় করার কথা বলতো, জীবনে প্রত্যেকটা মুহূর্তকে ভালোভাবে বাঁচার অনুপ্রেরণা আমাদের দিত। আমরা সবসময় এটা নিয়ে ওর সাথে হাসি মজা করতাম, বাট এতটা শর্ট ওর জীবনটা ছিল এটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি আর কি। উজবেকিস্তানের তাসখান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিমন্যাস্টিকে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জয়ী দীপা কর্মকার সবে রাজ্যে ফিরেছেন। বুধবার তিনি মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। দীপার সঙ্গে তার কোচ বিশ্বেশ্বর নন্দী ও বাবা দুলাল কর্মকারও ছিলেন। দীপা ও তার কোচ দুজনকেই এই অভূতপূর্ব সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। নমস্কার। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আবারও নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গোপন সূত্রের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ মুঙ্গিয়াকামি নাকা পয়েন্টে তেলিয়ামুড়া থেকে আমবাসা যাওয়ার পথে একটি সন্দেহভাজন অটো গাড়িকে আটক করে। তাতে তল্লাশি চালাতেই অটো থেকে বেরিয়ে আসে ৭৬ প্যাকেট শুকনো গাঁজা। পুলিশি অনুমান সর্বমোট ৭৬ কেজি গাঁজা হবে উদ্ধারকৃত প্যাকেটগুলি থেকে। এই যে গাঁজা আটক করা হয়েছে সেই গাঁজার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা হবে বলেই অনুমান ডিসিএম সৌরভ দাসের। র্যান্ডম চেকআপ আসতো, তো র্যান্ডম চেকআপে পাওয়া গেছে যে একটা গাড়ি যেটার নাম্বার TR02A2170, এটার মধ্যে একজন ড্রাইভার আসছেন, তার নাম গফরাম রিয়াং। উনি আমবাসা রেসিডেন্ট। তো ওনার অটো থেকে কন্ট্রাব্যান্ড কিছু গাঁজা বরামদ হয়েছে। এখানে 76 কেজি গাঁজা আসতো, যেটা বেসিক্যালি 21টা প্যাকেটের মধ্যে 1 কেজি করে এসে এমন 2.5 কেজি ডিফারেন্ট মেজারমেন্টে রাখা হয়েছে আর কি। তো এটার বাজার মূল্য কেমন হবে স্যার? বাজার মূল্য এটা অ্যাপ্রক্সিমেটলি কেমন বাজার মূল্য, এটা বেসিক্যালি ক্যালকুলেশনের পরে ধরেন না কতটুকু হয়, এটা পুলিশের থেকে জানা যায়। এটা কোন থানার আন্ডারে স্যার? এটা মুঙ্গিয়াকামি পিএস। আচ্ছা, এই ধরনের কি চেকিং প্রত্যেকদিন হইব? প্রত্যেকদিন ডেইলি হইতেছে পুলিশ ডেইলি করতেছে। এদিন অটো থেকে ৭৬ কেজি গাঁজা সহ অটোর চালক দ্রক্ষরাম রিয়াংকে আটক করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ। এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিসিএম সৌরভ দাস, মুঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেব বর্মা সহ অন্যান্যরা। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিসিএম সৌরভ দাস। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কচু ক্ষেত থেকে কচু চুরি করে নিয়ে যাওয়ায় মালিক দোলন উড়িয়া প্রতিবাদ করেন।
এরপরই তাকে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি কমলপুর থানার অপরেশকর পঞ্চায়েতের হোমলেস কলোনিতে ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে কমলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর যে আহত হয়েছে ওনার নাম কি? তোমার কি হয়? আচ্ছা, কি হয়েছে ঘটনা কত? কচু লাগানো হয়েছিল। কচু লাগানো হয়েছে যে তো তারা আছে না, তারা নিচে নেওয়ার পরে মাথাটা বলছে যে কে নিচে করছে উঁচুকে আমরা গালাগালি করছে আর কি লেগে নিচে করছে। তারা কেউ নাম ধরে গালাগালি করছেন, তুই কইছে কে নিচে করছে করে আমি কই আগে আমরা বকাবকি করি না যে ভাত খাইতেছে। ভাত খাওয়ানোর পরে গিয়ে তাদের ছেলে গিয়ে অনেক মারধর করছে। মারধর করার পরে তাদের মাও গেছে গিয়ে মারধর করতেছে। তাদের ছেলের বউ আছে, ছেলের বউ গিয়ে অনেক মারধর। যারা যারা মারছে তাদের নাম জানো তুমি? নাম নিয়েছি সমীর রাজবর্গ, নীল রাজবর্গ আর ছেলের বউ একটা নাম তারপরে আয়ের থাকে এমন। তোমার মার নাম কি? উড়িয়া। আচ্ছা, তোমার বাবা আছে? বাবা কোথায়? বাবা 5 বছরে। আচ্ছা, বাড়িতে হয় না। তো যারা তোমার মারে মারছে তাদের বিরুদ্ধে তোমরা কেস করছো, মামলা করছো? আচ্ছা, অভিযোগ পুনাই যে অপরিষ্কার একটা এক্সট্রিম যে দেখলাম অবস্থায় একটা মহিলা পড়ে রয়েছে। ও আপনারা দ্রুত গিয়ে নিয়ে এসে আমরা জানা গিয়েছে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় দোলন উড়িয়াকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। তবে পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামিকে এই ঘটনায় গ্রেফতার করতে পারেনি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গিয়েছে আসাম সিআরবি নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন সময় একটি গাড়িকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার হয়। পাশাপাশি মোহাম্মদ আরজুল হক নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বর্তমানে শহর থেকে গ্রামে প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ পানীয় জলের জন্য রাস্তা অবরোধ চলছে। বিদ্যুৎ পরিষেবাকে আরো কতটা উন্নত করা যায় এ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কি বললেন তিনি তার আজকের প্রতিক্রিয়ায় শুনব। বিদ্যুৎ, পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার, আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন, কি মনে করছেন? বা এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। অলরেডি বনমালীপুরে আমরা করেছি, আস্তে আস্তে করে এটা আমরা করবো, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না,
সেগুলো আমরা দেখব, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা করবো। থ্যাংক ইউ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি
কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাস্তায় বড় ফাটল, বিপদের আশঙ্কা গ্রামবাসীদের। চরিলাম আরডি ব্লক থেকে 50 মিটার দূরত্বে দক্ষিণ চরিলাম মধ্যপাড়া পিচের রাস্তায় দেখা গিয়েছে বড় ধরনের ফাটল। যে কোনো সময় রাস্তাটি ভেঙে চলে যেতে পারে পুকুরের মধ্যে। রাস্তাটি সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না পিডব্লিউডি কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ গ্রামের মানুষদের। তারা কি অভিযোগ করেছেন সরাসরি শুনবো। মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট একটা হইতে পারে, মানে যে আর মানে অবশ্যই বাংলাটা চাই যাতে রাস্তাটা যাতে এতটুকুই চাই যাতে রাস্তাটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়। এই জায়গাটা না তোমাদের দাবি। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে অতি দ্রুত যদি রাস্তাটি সারাই না করা হয় তাহলে যে কোনো সময় গ্রামের মানুষ আন্দোলনে বসে যেতে পারেন বলেই খবর মিলেছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসের লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসের কোনো রকম লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা রাজ্যের আনাচে কানাচে। ডিএম সাহেবের আনতে গিয়েছিলাম, তো ফ্লাইওভারের উপরে খুব স্পিডে ছিল বাইকটা। হ্যাঁ, তখন আমি বাড়িতে যাচ্ছিলাম, তখন আমি দেখি বাইকটা খুব স্পিডে ছিল। তখন ওর পরে খুবই ইনজুর্ড হয়েছে। তো আমি থানা গিয়ে কল করেছি, ফায়ার সার্ভিসে কল করেছি। ফায়ার সার্ভিস এসে লোকটাকে নিয়ে গেছে থানা হসপিটালে, আর ছুটিটা আমি থানাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। মানে এটাতে কি মানে একজন ছিল গুরুতর আহত, মানে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা? না, কোনো গাড়ির সাথে সিঙ্গেল, মানে ব্যালেন্স রাখতে পারেনি। খুব স্পিডে ছিল, প্রায় 100-এর দুইজন ছিল, একজন ছিল। প্রায়শই দুর্ঘটনা হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি ট্রাফিক দপ্তর এবং ডিস্ট্রিক্ট পুলিশ তো সবসময় দেখে, হ্যাঁ, ট্রাফিক কন্ট্রোল যাতে করানো যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেটররা এরকমভাবে ভায়োলেট করে যেটা মানে অসম্ভব হয়ে পড়ছে, মানে সেই স্পিড লিমিটটা কমানোর জন্য। তো কিছু কিছু সময় হয়ে যায়, 10টার পর থেকে তো নাগা 2টা বন্ধ থাকে। তারপরে এখন তো 10টা বাজেনি, 9:30 50টা টাইম হয়েছে, কিন্তু ওভার স্পিডের কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই জায়গাটার নাম ডিএম ফ্লাইওভার, ঠিক ফায়ার সার্ভিস উপরে। নিজে ফেলেন না
আর সারে গেলেই একটা পাইছে, আমরা গেলেও একটা পাইছি। নতুন সারি না, নতুন করে। হ্যাঁ হ্যাঁ, হেলমেট টেলমেট কিছু নাই তো, ভালো কিছু। চলো চলো চলো। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনারা দেখছেন নিউজ নাও, আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুতের দাবিতে একাধিক জায়গায় বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে মাঠে নামবেন মুখ্যমন্ত্রী। তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আদালত, পথে নেমে বিক্ষোভ আইনজীবীদের, আটক দপ্তরের সিনিয়র ম্যানেজার। আচমকা হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রী, জানালেন পরিকাঠামো উন্নয়নে নজর দেবে সরকার। বিদ্যুতের দাবিতে উত্তাল বিশালগড়, বিদ্যুৎ দপ্তরের তালা, ক্ষুব্ধ জনতার। বিদ্যুতের দাবিতে সরব কংগ্রেস ও বাম যুবরা, ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা। বিদ্যুৎ মন্ত্রীর ব্যর্থতা ঢাকতে মাঠে নামতে হলো মুখ্যমন্ত্রীকে। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী, চরম দুর্ভোগ কাটছে দিন। বাধ্য হয়ে রাজ্যের একাধিক জায়গায় অবরোধ আম জনতার। দুর্যোগ কেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে রাজ্যের পরিস্থিতি, তবে এখনো বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী। প্রায় 48 ঘন্টার বেশি অন্ধকারে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ফিরে এলেও এখনো বহু জায়গায় বিদ্যুৎ নেই গত 3 দিন ধরে। একেতেই দুর্যোগ পরবর্তীকালীন স্যাঁতস্যাঁতে পরিস্থিতি, তার উপর 3 দিন ধরে নেই বিদ্যুৎ। বিপর্যস্ত জনজীবন। এখনো রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি বিদ্যুৎ মন্ত্রী। বুধবার রাজনগর, উজান, অভয়নগর, কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাবিতে রাস্তায় নামেন আম জনতা। চলে বিক্ষোভ, অবরোধ। বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ জনতা। এমনকি রাস্তায় নামেন উকিলরাও। বিক্ষোভ অবরোধের পাশাপাশি আটক করেন দপ্তরের সিনিয়র ম্যানেজারকেও। অবশেষে মাঠে নামেন মুখ্যমন্ত্রী। তিনি জানান রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নত করতে নজর দেবে সরকার। বিদ্যুৎ, পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার, আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন, কি মনে করছেন? বা এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করবো, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখবো, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা আছে, এগুলো করবো। সাধারণত দুর্যোগকালীন পরিস্থিতিতে পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে বাড়তি সতর্কতা নেয় দপ্তর। তবে রাজ্যের প্রায় সর্বত্র 3 দিন পেরোলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এর আগেও বিদ্যুৎ দপ্তরের হয়ে ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামতে দেখা গিয়েছিল অন্যান্য মন্ত্রীদের। এবারেও রতন বাবুর হয়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা 3 দিন ধরে আদালতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে বহুবার জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে বুধবার সকালে ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করেন আইনজীবীরা। 1 মাস ঘেরাও করা হয় বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে। শেষে মন্ত্রীর আশ্বাসে ঘেরাও, রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়।
রাজ্যে প্রথম বিজেপি আইপিএফটি সরকার হওয়ার পরে তৎকালীন আইনমন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন, এখন আর কোনো দাবি পূরণের জন্য আন্দোলন করতে হবে না, কারণ আন্দোলনের আগেই সবকিছু পূরণ করে দিচ্ছে সরকার। সেই রতনলাল নাথ বর্তমানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। আর রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এতটাই তলানিতে এসে পৌঁছেছে যে বুধবার দিনভর রাজ্যের নানা জায়গায় অন্তত 1 ডজন আন্দোলন হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে বিদ্যুতের জন্য আইনজীবীদের পর্যন্ত আদালত ছেড়ে রাস্তায় নামতে হয়েছে, পথ অবরোধ করতে হয়েছে। বুধবার সকালে এই অভূতপূর্ব দৃশ্য দেখা গিয়েছে আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনীতে। তাদেরই একজন বললেন, 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ নিগমের নির্ধারিত নম্বরে ফোন করলে রিসিভ করা হয় না। স্থানীয় বিদ্যুৎ অফিসের অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। 3 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। রিপিটেডলি আমরা পার্সোনালি এসডিও ইলেকট্রিকের কাছে গেছি, তারা কোনো রেসপন্স করে না, টেলিফোন করে টেলিফোন উঠায় না। সব দিকে কারেন্ট আছে, শুধু কোর্টে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। অবরোধস্থলে থাকা আরেক আইনজীবী বলেন, টানা 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই, ভাবা যায় কম্পিউটার চালানো যাচ্ছে না, আমরা কাজ করব কিভাবে? রাস্তায় কেন? আমাদের এখানে কারেন্ট নেই, গত 3 দিন ধরে আমরা বহুবার ট্রাই করছি, চেষ্টা করছি, কেউ ফোন তুলছে না, কিছু বলছে না, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ আসছে না। 3 দিন ধরে কোর্টের কোনো কাজ করা যাচ্ছে না, সব বন্ধ হয়ে আছে। তো আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের? কর্তৃপক্ষে যোগাযোগ করতে পারছি না, আমরা পুলিশ অথরিটিকে জানিয়েছি যে কারেন্ট নেই, এইভাবে কাজ করা যাচ্ছে না। ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে জানিয়েছি। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না, কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে, কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। আইনজীবীরা একসময় বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে সিনিয়র ম্যানেজারকেও ঘেরাও করেন। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না কোর্টে বিদ্যুৎ আসবে ততক্ষণ পর্যন্ত ঘেরাও জারি থাকবে। শেষে মন্ত্রীর আশ্বাসে রাস্তা অবরোধ ও ঘেরাও আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না, কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে, কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না, কি করে কাজ করবে? কর্তৃপক্ষ কেউ শুনছে না, তাই কানে জল দেওয়ার জন্য এই ব্যবস্থা আছে। রাস্তা অবরোধ কি মানে সঠিক পথ মনে করছেন? রাস্তা অবরোধ কি সঠিক পথ মনে করছেন? আমরা স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিয়েছি। এদিন বিদ্যুতের জন্য যেভাবে আইনজীবীদের একেবারে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে, তাতেই স্পষ্ট হয় যে বিদ্যুৎ পরিষেবা কতটা তলানিতে গিয়ে পৌঁছেছে। এদিকে রাজ্যে এখনো বর্ষা এসে পৌঁছয়নি, আর তার আগেই বিদ্যুৎ পরিষেবার বেয়াপ্রু চিত্র যেভাবে ক্রমশ প্রকাশ্যে আসছে, তাতে বর্ষা আসার পর পরিষেবার মান কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এখন সেটা নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার সাধুটিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আয়ুর্বেদিক হাসপাতালের পর এবার স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বুধবার স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে সঙ্গে নিয়ে সাধুটিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, এখানে একটি হোমিওপ্যাথি কলেজ স্থাপনের জন্য গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। তবে একই সঙ্গে এই হোমিওপ্যাথি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানকে আরো আধুনিক ও উন্নত করা দরকার বলে মন্তব্য করেন তিনি। কিভাবে এই হাসপাতালে আরো আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা চালু করা যায় আগামী দিনে রাজ্য সরকার সেই পরিকল্পনাই করছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত রোগীরা যাতে এই হাসপাতালে সঠিক চিকিৎসা পান তার কথাই ভাবা হচ্ছে। অনেকগুলো খামতি আছে এখানে, এটার চিন্তা ভাবনা আছে। আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করবো। তো সেসব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি, আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায়
100-এর উপরে, 115, 20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায় এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়, তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করি। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রতনলাল নাথের বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে তালা খোলা হবে না, সাফ জানিয়ে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী। গত 10 দিন ধরে বিদ্যুতের খামখেয়ালিপনায় অতিষ্ঠ বিশালগড় মুরাবাড়ি এলাকা। কিছু সময় বিদ্যুৎ সংযোগ থাকলেও আবার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এবার বিদ্যুতের দাবিতে বুধবার দুপুরে অফিস টিলা বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি বুধবারের মধ্যেই এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে, অন্যথায় বিদ্যুৎ অফিসে তালা ঝোলানো থাকবে। এদিকে বিদ্যুৎ অফিসে গ্রাহকরা যাওয়ার পরেও কোনো আধিকারিকদের পাত্তা পাওয়া যায়নি। বেলা 1টা বেজে গেলেও দেখা মেলেনি এসডিওর। জানা গিয়েছে সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলার মুরাবাড়ি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন গত 5 দিন ধরে। তবে তাদের এই অসুবিধার দিকে এক পলক নজর দেওয়ার ফুরসত নেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর। এমন বহু জায়গা থেকেই অভিযোগ, এই ঝড় তুফানে বিদ্যুৎ মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ সংযোগ অক্ষুণ্ণ থাকায় তিনি শান্তির নিদ্রায় মগ্ন। রাজ্যবাসীর কোথায় কি অসুবিধা হচ্ছে তা দেখতে তিনি বিন্দু মাত্র আগ্রহী নন। আজকে প্রায় 10 দিন ধরে কারেন্ট যা আয়ে আমরা না ট্রান্সমিটার এর আগে 100 ওয়াটের ছিল, এটা খারাপ হয়েছে নিয়ে দিয়েছে 63 ওয়াট। তো যে জায়গার মধ্যে পরিষেবা লাগবে আপনার 100 ওয়াটের কারেন্টের ইলেকট্রিক পরিষেবা, এই জায়গা দিয়েছে 63, যার কারণে আমরা প্রায় 800 ফ্যামিলি না কারেন্টের কোনো কিছু হইতেছে না। এই আজকে পুরো 4-5 দিন ধরে কারেন্ট নাই। আমরা প্রতিশ্রুতি ছিল ইস্যু করে দিয়েছিল যে আমরা ট্রান্সমিটারটা চেঞ্জ করে দেবো। আজকে 3-4 দিন আগে দিছে, আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিছু, যার কারণে আজকে আমরা পশ্চিমবঙ্গ এলাকাবাসী সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা লাগাইছি। আজকে যতক্ষণ না আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ। রাজ্যের আনাচে কানাচে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে গর্জে উঠছেন ভুক্তভোগী মানুষরা। অনেকেই বলছেন 2018 সালে তিনি শিক্ষা দপ্তর হাতে পাওয়ার পর রাজ্যের শিক্ষাঙ্গনে নামিয়ে এনেছিলেন গাঢ় অন্ধকার। সেই পরিকল্পনায় এখনো বদ্ধপরিকর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বিদ্যুতের বেহাল পরিষেবা নিয়ে দিকে দিকে অজস্র অভিযোগ উঠছে। বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দাবি করা হয় বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগেও কৃষ্ণনগরের টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে দেওয়া হয়েছে ডেপুটেশন। রেমাল ত্রিপুরায় সরাসরি হিট করেনি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সময় এখানে হাওয়াটা লেগেছে মাত্র। তাতেই রাজ্যে বিদ্যুৎ পরিষেবার একেবারে দফা রফা হয়ে গেছে। বহু জায়গায় ট্রান্সফরমার জ্বলে গেছে, আছড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, কোথাও ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। স্থলভূমিতে রেমাল আঘাত করার পর প্রায় 2 দিন হয়ে গেছে। রাজ্যের বেহাল বিদ্যুৎ পরিষেবার হাল এখনো ফেরাতে পারেনি বিদ্যুৎ নিগম। অভিযোগ, কোথাও 12 ঘন্টা, কোথাও 24 ঘন্টা, তো কোথাও টানা 1.5 দিন ধরে নেই বিদ্যুৎ। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার কারণে এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে বয়স্ক ও শিশুদের অবস্থা একেবারেই নাজেহাল। এরই প্রেক্ষিতে বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে করা হয় বিক্ষোভ প্রদর্শন, দেওয়া হয় ডেপুটেশন। একই সঙ্গে বিদ্যুৎ মন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে দাবি জানানো হয়েছে। আজকে সারা রাজ্য অন্ধকারময়, সারা রাজ্যে গোটা রাজ্য জুড়ে অন্ধকার একটা কায়েম করে নিয়েছে। এখানে প্রাকৃতিক কাজের জন্য যে জল সেটা পর্যন্ত তুলতে পারছে না, স্নান খাওয়া সব বন্ধ হয়ে রয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে রয়েছে, সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে। অন্ধকার গোটা গ্রাম ত্রিপুরা, এমনকি শহরেও আপনারা দেখছেন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় কারেন্ট নেই, কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুতের অভাবে জল তুলতে পারছেন না মানুষ, কাজ করতে পারছেন না মানুষ, ইন্টারনেট চলছে না,
মনে হচ্ছে এক অন্ধকার যুগে আমরা এসে দাঁড়িয়েছি। রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবার চূড়ান্ত অবনতি নিয়ে সরব হয়েছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআইও। এদিন প্রতিবাদ জানিয়ে তারা আগরতলার রাজপথে মিছিল বের করে। পরে কৃষ্ণনগরে টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয়। দাবি জানানো হয়েছে পরিষেবা স্বাভাবিক করতে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আমরা আমাদের দাবি রেখেছি, সিনিয়র যিনি ম্যানেজার আছেন ওনার কাছে রেখেছি আমরা আমাদের দাবি। উনি যেটা বলেছেন যে দপ্তর যথেষ্ট আন্তরিকতার সহিত যে সমস্যাগুলি আছে এগুলি দেখে এগুলি সারাই করার চেষ্টা করছেন। আমরা যেটা বলেছি ওনার কথা থেকে বক্তব্য থেকে যেটা পরিষ্কার হলো যে একটা দপ্তর পরিচালনার প্রশ্নে যে পরিমাণ কর্মী থাকা দরকার এই পরিমাণ কর্মী নেই, তাহলে স্বাভাবিকভাবে অ্যাট এ টাইম অনেকগুলি জায়গাতে মুভমেন্ট করা যাচ্ছে না। আমরা বলেছি যে এই বিপর্যয় মোকাবেলার প্রশ্নে যত দ্রুত সম্ভব কর্মী নিয়োগ করে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি কর্মী নিয়োগের প্রশ্নে কোনো ধরনের জটিলতা থাকে তাহলে হায়ার করে অন্তত এই যে বিপর্যয় সেটাকে মোকাবেলা করতে হবে, কারণ মানুষ প্রচণ্ড সমস্যায় রয়েছে, পানীয় জল নেই, টেলিকম ব্যবস্থা ভেঙে পড়েছে এবং আমাদের রাজ্যের যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা এই দপ্তর এগুলি চালায় যারা তাদেরও সমস্যা হচ্ছে। সবটাই মিলেই একটা নাজেহাল পরিস্থিতি। এদিকে আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা নিয়ে অজস্র অভিযোগ আসছে। অনেক জায়গাতে বিদ্যুৎ না থাকার কারণে পাইপলাইনে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন। এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে এটাই এখন সবার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝড় এসেছিল, চলেও গেছে, কিন্তু রাজনগরের দত্তবাড়ি রোডে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর 3 দিন কেটে গেলেও সরানো হয়নি আজও। সেই থেকে বিদ্যুৎ নেই এলাকায়। বিদ্যুৎ অফিসে ফোন করলেও মিলছে না সাড়া। এরই প্রতিবাদে বুধবার এলাকায় পথ অবরোধ করেন প্রমীলা বাহিনী। তাদেরই কয়েকজন বলেন মাসের শেষে বিদ্যুতের মাসুল বেশ আন্তরিকতার সঙ্গে নেওয়া হলেও কোন রকম প্রাপ্য পরিষেবা পাচ্ছেন না তারা। বাড়িঘর তো অসুবিধা না, আমরা কি মাংনা কারেন্ট চালাই, আমরা তো বিল দিয়েছি, আমরা তো 3 দিনের বিল কম না, আমরা কষ্ট দিতেছি 3 দিন সব কারেন্ট আছে, আমরা ফোন করা ফোন রিসিভ করে না, মোবাইল বিক্রি করে রেখে দিই, তার কাটতে আছে এটা কেন অপরাধ কিটা বা রাজনগর দত্তবাড়ি রোড কিসের লেগে রাস্তা অবরোধ করছে? কবরস্থানের পাশে আমরা কারেন্টের লেগে রাস্তা অবরোধ করছি। আমরা আজকে 3 দিন কারেন্ট নাই, তুফানে কারেন্টের তারের উপর গাছ ফলাই দিছে, তারা কোয়ার পরও তারা আমরা কারেন্ট ঠিক করে দিচ্ছে না। শান্তিরবাজার মহকুমার চড়কবাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় একটি গবাদি পশু। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার অভিযোগ নিয়ে পথ অবরোধ করেন উত্তেজিত স্থানীয় মানুষ। পথ অবরোধের খবর পেয়ে ছুটে যান স্থানীয় ডিএসএম। অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে, তারটা ফোল্ড করে পিলারের কাছে রেখেছে, যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল্ড করে পিলারের কাছে রেখেছে, আর ইন দি বিটুইন মিন টাইম তারা লাইনটা উঠিয়ে দিয়েছে, যার ফলে তারটাতে কারেন্ট এসেছে, ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে বা স্পট ডেথ মারা গেছে। এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতিও হতে পারে, আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশন লিকেজ কিনা জানি না, বাস লাইনে কারেন্টটার সাথে ছাগলটা মারা গেছে। এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে লসের ক্ষতিপূরণ দেয়, তারা এটা চেষ্টা করার জন্য বলেছি। আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারলেন, কি জানতে পারলেন? এলাকা পরিদর্শন করে যেটা আমি নিজের পার্সোনালি দেখলাম, অনেক রাজ্যে অব্যাহত গার্হস্থ্য নির্যাতন, আবারও শ্বশুরবাড়ির লোকের হাতে আক্রান্ত এক গৃহবধূ। ঘটনা মেলাঘর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকার। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির লোকেদের হাতে আক্রান্ত হন গৃহবধূ পাখি আক্তার ও তার স্বামী রফিক মিয়া। পারিবারিক এক বিবাদকে কেন্দ্র করে তাদের ওপর চড়াও হন শ্বশুর আব্দুল সাহেবান, কাকা শ্বশুর কামাল মিয়া, কাকি শাশুড়ি স্বরূপা বিবি ও ননদ মৌসুমী আক্তার। ফলে এলোপাথারি আক্রমণ। অবশেষে পালিয়ে গিয়ে মেলাঘর থানায় আশ্রয় নেন দম্পতি। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। জানা যায় এর আগেও একবার তাদের মারধর করেছিলেন অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে লিখিত মামলাও করেছিলেন পাখি। তারপরেও পুলিশের ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে আবারও একই ঘটনা ঘটে। কালকে রাত্রে পড়াশোনা করছিল তো আনছে না, বড় চাল হচ্ছে না, চাল
এবারে শ্বশুর এবারে গালাগালি করতেছে আমারে, আমি বলে শিখাই দিচ্ছি চুরি করতে, আমি বলে কইছি কেস করতে সব আমার দোষ দিতে আছে, তাইলে বাচ্চা বার করবো, তাইকে জায়গার ফানা নেই, বহুত রকম গালাগালি করতে। এবার আমার স্বামী বলতে বার করে নিয়ে মারধর করেছে। কেরা কি মারধর করতেছে? আমার শ্বশুরে। এরপরে এখন আমার কাকা শ্বশুর কোথায় রোজেন তাই রোজেন কাকা শ্বশুরের কথা 14 গোষ্ঠী চাইলে আমার 14 গোষ্ঠীর মাথা কামাইবো, বহুত রকম গালাগালি করছে। আরে কজনের মাথা এটা কে কে মারছে আপনাদের? স্বরূপা বিবি, হ্যাঁ, মৌসুমী আক্তার, রুকিয়া খাতুন, কামাল মিয়া, আব্দুল সুবহান। আমাদের দড়ি লইছে বাংতো, মারি পালাইছে। প্রথম কি আপনার স্বামীরে মারছিল? হ্যাঁ, এরপরে আপনি বাঁচাতেন যাও না? বাঁচাতে যাও না, আমরা সবাই মারধর করছে। রফিক মিয়া আবারও অভিযোগ জানিয়েছেন মেলাঘর থানায়। এখন দেখার থানা এই বিষয়ে কি ভূমিকা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বিষ্ণু সিং। অনেক আবেদন করেও জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। পঞ্চায়েত প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস বিষ্ণু সিং এর পরিবারের। বামুটিয়া ব্লকের তালতলা পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের লেবার পোস্টের বাসিন্দা তারা। বহুবার পঞ্চায়েতে আবেদন করেও জোটেনি ঘর, জানিয়েছেন পঞ্চায়েত প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদেরও। তবে প্রতিশ্রুতি ছাড়া আর বিশেষ কিছুই পাননি বিষ্ণু। বাধ্য হয়ে ছেলে ও পুত্রবধূ নিয়েই মাটির ভাঙা ঘরে বাস করছেন তারা। সরকারি ঘর পাইছেন না? আপনারা জানাইছেন নি স্থানীয় পঞ্চায়েত? আপনার পরিবারে কতজন আছে সদস্য? পরিবার 3 জন, বাবা, আমি। আচ্ছা, তো এই তুফানে আপনার পরিবার নিয়ে তো থাকতে অসুবিধা হয়েছে? একটা বুড়া বেড়া এখন তো কই জানি, আমার বাবা তো বুড়া, একবার ওই যাইতেছে বুঝ কর। আমি কই যাবো আপনার যদি বাইঙ্গা জায়গা আমি আলকে দিয়ে লইতে পারলাম না, আমার মানে কই যাবো কারবাই যাবো। আপনার নাম? আমার নাম বিফল সিং। বাবার নাম কি? বিষ্ণু সিং। বর্তমান দুর্যোগকালীন সময়ে যে কোনো সময় এই ঘর ভেঙে পড়তে পারে, তাই পরিবার নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন বিষ্ণু সিং। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। রামনগর 2 নম্বর রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আরএমএস ব্রাঞ্চে অগ্নিকাণ্ড। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ব্রাঞ্চে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, এখানে বিদ্যুৎ খুঁটিতে বহুদিন ধরেই সমস্যা রয়েছে, কিন্তু বহুবার অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। যাওয়ার লিগে আমি প্রিপারেশন নিতেছি, হঠাৎ করে হইচই, আমার মিসেসের বিশাল বড় একটা হইচই শুনতেছি। শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম ধুয়ো বাইতেছে। তারপর পরে বার্নিং হইলো, তারা এলো, তারা ইনফর্ম করলো আমার পাড়া প্রতিবেশীরা, তারা সামহাও আমরা সার্ভাইভ করলাম। কিন্তু মেইন হইতেছে ইলেকট্রিকের কোনো কমপ্লেন, কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে। এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান, এই প্রথমে এখানে বার্নিংটা হয়েছে, এখান থেকে বার্নটা গিয়ে ওই ডিরেক্ট এখানে গিয়ে লাগছে। তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে, দাদাও দেখছে, দাদা আমার পরে জানাইলো যে ফার্স্ট বার্নিংটা এখানে হয়েছে। তারা আমরা যে কমপ্লেন করলাম যে এখানে প্রবলেম হইতেছে, এখানে অনেক দিন ধরেই একটা ইয়ে নাই। নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে
সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য, যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। পুলিশি অভিযানে গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক সহ 5 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। খেজুরবাগান গোয়ালা বস্তির পরিচয় ছিল দুগ্ধ উৎপাদনের অন্যতম জায়গা হিসেবে। বর্তমানে সংগঠিত অপরাধ আর নেশা বাণিজ্যের অন্যতম আখড়া হিসেবে পরিচিত গোয়ালা বস্তি। এই এলাকাতেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। সাথে 5 মাদক কারবারিকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা। এই অভিযানে 400 কৌটা ব্রাউন সুগার, 1 লাখের অধিক টাকা ও বিপুল পরিমাণ নেশা দ্রব্যের খালি কৌটা উদ্ধার করা হয়েছে বলে জানান পদস্থ পুলিশ কর্তারা। আটক 5 মাদক কারবারির নাম লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, উড়িয়া দেবী ও ধর্মেন্দ্র রায়। রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ডিটেইন পার্সনরা তারা ড্রাগস নিয়ে ডিলিং করছে এবং সঙ্গে ওদের সঙ্গে টাকাও ছিল। সেই অনুযায়ী আমি ওদের কাছ থেকে আমরা 400 কৌটা ব্রাউন সুগার, 1,25,510 টাকা ক্যাশ, খালি কৌটা 3,000 আমরা সিজ করি এবং আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করি। এখন আমরা ওদেরকে মাননীয় আদালতে ফেরাই। লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, একজন মহিলা গুড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়। তাদের সাথে কি আরো কেউ আছে জড়িত? এগুলি আমরা ভেরিফিকেশন করছি, আন্ডার ইনভেস্টিগেশন। তারা কি সবাই গোয়ালা বস্তির না অন্য কোনো জায়গার রয়েছে? না, সবাই গোয়ালা বস্তি। হ্যাঁ। কতদিন ধরে তারা এরকম করছে কিছু বলেছিল? আমরা এটা দেখছি, ভেরিফাই করছি। আটককৃত জিনিসগুলির সর্বমোট পরিমাণ হবে প্রায় 3 লক্ষ টাকা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কারো নাম এখন অব্দি বেরিয়ে এসেছে কি? এটা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন আছে, এটা আমরা এখন এস্টাবলিশ করছি না। কখন আপনারা রেডটা করেছিলেন? গতকালকে দুপুরে। ধৃত 5 মাদক কারবারিকে বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুশান্ত দেব। সংগঠিত নেশা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা জানার জন্য পুলিশি তদন্ত জারি থাকবে বলে পুলিশের বক্তব্য। এর আগেও বিভিন্নবার গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মাদক অস্ত্র। পুলিশের হাতে ধরা পড়েছে বেশ কয়েকজন কুখ্যাত অপরাধী। তবে তাই বলে বন্ধ হয়নি অপরাধের সাম্রাজ্য। আগামী দিনে সক্রিয় পুলিশ অপারেশনের মাধ্যমেই অপরাধীর আখড়া থেকে নিরাপদ জায়গায় ফিরতে পারবে গোয়ালা বস্তি এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে অব্যাহত যান সন্ত্রাস, মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষ বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে। ঘটনায় আহত 3। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল আনুমানিক 9:40 নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে একটি রাবার বোঝাই ট্রাক ও একটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনপাথর ফাঁড়ির পুলিশ ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। দেখলাম এরা ইনজুরি তো 2 জন বেশি, ট্রাক চলে ছিল। তো এখন
থেকে কোন জায়গাতে আছেন? অ্যাক্সিডেন্টটা কোন জায়গায়? কোন জায়গাতে? কি নাম জানা গেছে তাদের নাম? মনপাছর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত 3 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আহতরা হলেন ট্রাক চালক বাবুল মগ, হেলপার প্রকাশ চৌধুরী ও প্রশান্ত সেন। ট্রাক চালক পশ্চিম চড়কবাই ও বাকি দুজন বাইখোড়ার বাসিন্দা। এখানে ব্রিজ আছে না, ব্রিজের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। আমরা পিএসএ ফোন করার পরে আমরা সাথে সাথে গেছি, যাওয়ার পরে একটা বাইক নিয়ে দাঁড়ায় দিয়েছে, এটারে গাড়ি বাড়িয়ে দিয়েছে। গাড়ির যে 3 জন পার্সন আমরা পাইছি, একজন ড্রাইভার, লগে 2 জন হেল্পার, তারা লই আমরা হাসপাতালে আইছি। বাইকের যারা আসলে তারা কি আহত? বাইকের কেউ পাইছি না, বাইকগুলো দাঁড়ায় দিয়েছিল। বাইকের কেউ পাইছেন না? তারা কিসের মধ্যে ছিলেন? তারা টিপার গাড়ির মধ্যে আসলো। টিপার গাড়ি আছে, টিপার গাড়ি আর বাইকের এসএমএল গাড়ি। এসএমএল। হ্যাঁ। আচ্ছা, এখন অবস্থা ড্রাইভারের মনে মাথা ফাটছে আর তারা মনে সামান্য ইনজুরি হয়েছে, 2 জন যে লগে আসলো। আচ্ছা, ধন্যবাদ। এই দুর্ঘটনায় বাইক চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে খবর। অনেকের অভিমত বাইকটি দাঁড়ানো অবস্থায় ছিল, তাই বাইক চালকের কিছুই হয়নি। দ্রুত গতিতে আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। শান্তির বাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়া মহকুমা প্রশাসন, কাস্টমস ও বিএসএফ এর যৌথ অভিযানে ট্রান্সপোর্ট গাড়ি থেকে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট ও লক্ষাধিক টাকার কাপড় উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য সমগ্র বিলোনিয়া জুড়ে। বিলোনিয়া কাস্টমসের কাছে খবর আসে ট্রান্সপোর্টের গাড়ি করে প্রচুর অবৈধ মাল বিলোনিয়ায় এসেছে। খবর পেয়ে কাস্টমস বিএসএফ কে নিয়ে 1 নম্বর টিলা প্রভাতী মার্কেট থেকে একটি গাড়িকে কাস্টমস অফিসে নিয়ে আসে। গাড়িতে থাকা মালের কোনো সঠিক কাগজ দেখাতে না পারায় গাড়িটিকে আগরতলা কাস্টমস অফিসে পাঠিয়ে দেওয়া হয়। রাতভর বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমস আটক হওয়া গাড়িতে তল্লাশি চালিয়ে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট, লক্ষাধিক টাকার শাড়ি উদ্ধার করে। বাংলাদেশে পাচার করার জন্য এই সমস্ত মাল আনা হয়েছিল বলে ধারণা করেছে মহকুমা প্রশাসন। জানা গিয়েছে ট্রান্সপোর্ট গাড়ির মালিক বিলোনিয়ার মিলন পাল। কিছুদিন আগে এই মিলন পালের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তার মাল গুদাম সিল করে দেয় মহকুমা প্রশাসন। বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযান আমরা একটা চালাই। আমরা একটা ট্রাক গাড়ি, সন্দেহবাজার একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি 1 নম্বর টিলা বাজার থেকে বিলোনিয়ার, এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে আমরা ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই। এখন আমাদের নামানোর কাজ চলছে। এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে, যার মূল্য প্রায় 50 লাখ টাকা মতো হবে, এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ির ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি। সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি। সিগারেটের বিল দেখানোর সম্ভাবনা, সেটা বৈদেশিক কোম্পানি ছিল, এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশের পাচার হওয়ার জন্যই গাড়িটা এসেছে। মঙ্গলবার রাতে এই অভিযানে মহকুমা প্রশাসনের পক্ষে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিএসএম সঞ্জয় শীল, ডিএসএম অরিজিৎ পাল। ঘটনায় আরো তথ্য পাওয়ার লক্ষ্যে তদন্ত জারি রয়েছে। বিলোনিয়া থেকে প্রতাপ দাসের রিপোর্ট, নিউজ নাও। বুধবার রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান চালান পুর নিগমের আধিকারিকরা। মূলত অবৈধ ড্রেন দখলকারীদের বিরুদ্ধে চলে অভিযান। সরকারি ড্রেন দখল করে রাজধানীর বিভিন্ন প্রান্তে চলছে নির্মাণ কাজ। যত্রতত্র ড্রেনের উপরেই ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। বুধবার সরকারি ড্রেন দখল মুক্ত করতে রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান করেন পুরকর্তারা। সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে চলে অভিযান। যারা সরকারি ড্রেন দখল করে নির্মাণ কাজ করছে তাদের আর্থিক জরিমানা করেন পুর নিগমের বিশেষ অভিযানকারী দল। 2রা জুন অবধি ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এই কারণে আমরা আজকে সন্ধ্যায় দিয়েছি যে 1 থাকে না 3 এনজয় করতে, এটা কন্টিনিউ চলবো। আপাতত 2 দিন অবধি চলবো অ্যাজ পার অর্ডার অফ কমিশনার। 2 দিন অবধি চলবে, তারপর আমরা কন্টিনিউ করবো। আমরা টাস্ক ফোর্স আছে, তারা রেগুলার মেনটেন করবো। জরিমানা কি করা হচ্ছে? জরিমানা করা হচ্ছে অ্যাজ পার আমরা ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট হিসাবে জরিমানা করা হচ্ছে। স্যার, আপনার শুভ নামটা? আমার নাম তরুণ সরকার, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেন্ট্রাল জোন।
সরকারি ড্রেন দখলমুক্ত করার এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলেই জানিয়েছেন পুর কর্তারা। উল্লেখ্য, সরকারি ড্রেন দখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন মেয়র। নিকাশি ড্রেন ভর্তি থাকার জন্যই যে রাজধানীর বিভিন্ন প্রান্তে জল জমে যাচ্ছে তা স্পষ্টভাবেই জানিয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের মূল সড়ক এলাকায় মনু নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বসতঘর। প্রশাসনের হস্তক্ষেপ চাইছে সাধারণ মানুষ। গত 3 দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছিল মনু নদী, আর তাতে কৈলাসহর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসতঘর গ্রাস করে নিয়েছে মনু নদী। এই ঘটনাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায়, তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। মনু নদীর ভাঙন রুখতে ও বসত বাড়িগুলিকে রক্ষা করার জন্য প্রশাসনের এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই বললেই চলে। অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ। পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার ক্ষমতা পরিবারগুলোর নেই। প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের, সেই ধারা এখনো চলছে। তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলায়। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর পুর পরিষদের গোবিন্দপুর এলাকার বাসিন্দা সবিতা সরকার, মানিক সরকার, রীনা সরকার সহ আরো কয়েকজনের বসতঘর তলিয়ে যাচ্ছে মনু নদীর গর্ভে। স্বামী, স্ত্রী ও সন্তান সহ কে দেবে তাদের ঠাঁই, প্রশ্ন উঠছে। কি নাম আপনার? মানিক সরকার। কি হয়েছে ঘটনা? আজকে 2-3 দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গা আছে, সেগুলো সব ভেঙে নিয়ে গেছে। সকাল থেকে 10 কইরা গরুর সব যেতে যায়। কেউ আইছেন নি এখন? আইসে আইয়া তারা দেখতে সবাই দেখতেছে। কে কে আইছে? আইসে প্রশাসনের তরফ থেকে কেউ আইছেন? প্রশাসনের তরফ থেকে কত নম্বর ওয়ার্ড এটা? 10 নম্বর ওয়ার্ড পুর পরিষদ। পুর পরিষদের তরফ থেকে এখন পর্যন্ত আইছিল তারা কালকে সবাই আইয়া দেখতে গেছে। আজকে সকালে আইসা আইয়া দেখতে গেছে। কিছু কিছু না কি চান এখন? এখন কেমনে হইতো, আমি কেমনে থাকতাম, আজকে ভাঙ্গা নিয়ে যেতেছি গা। এটা প্রশাসনের তরফ থেকে বর্ষা আসলেই মনু নদীর রুদ্ররূপ কেড়ে নেয় বহু মানুষের রাতের ঘুম। আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত, আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত প্রায় 11টা থেকে জলের স্তর অনেকটাই নেমেছে। তবে নদীর জল কমতে শুরু করার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি বসতঘর বিলীন হয়েছে নদীগর্ভে। বর্তমানে প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সহ নেতা নেত্রীরা খোঁজ খবর নিচ্ছেন বলেই খবর। কৈলাসহর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন বাংলাদেশ। সেন্ট জনস ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের 4র্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও ক্ষুদ্র দ্বীপগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে মঙ্গলবার দুপুরে জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের 4র্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে এই আহ্বান রাখেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, 2 মেয়াদে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্রের অম্লতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিশেষ দৃষ্টি দিচ্ছে।
বিদেশমন্ত্রী আরো বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে উচ্চ কার্বন নিঃসরণকারী উন্নত অর্থনীতির দেশগুলোকে জবাবদিহিমূলক প্রতিশ্রুতির আওতায় আনা একান্ত প্রয়োজন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। নরসিংগড়ের টিআইটি কলেজে অ্যালুমিনির উদ্যোগে স্মরণ সভা। প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃত্যুতে শোক জানিয়ে স্মরণ সভার আয়োজন করেন তারা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। আমাদের বলতো লাইফ ইজ শর্ট, লেটস এনজয়। সবাইকে এনজয় করার কথা বলতো, জীবনে প্রত্যেকটা মুহূর্তকে ভালোভাবে বাঁচার অনুপ্রেরণা আমাদের দিত। আমরা সবসময় এটা নিয়ে ওর সাথে হাসি মজা করতাম, বাট এতটা শর্ট ওর জীবনটা ছিল এটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি আর কি। উজবেকিস্তানের তাসখান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিমন্যাস্টিকে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জয়ী দীপা কর্মকার সবে রাজ্যে ফিরেছেন। বুধবার তিনি মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। দীপার সঙ্গে তার কোচ বিশ্বেশ্বর নন্দী ও বাবা দুলাল কর্মকারও ছিলেন। দীপা ও তার কোচ দুজনকেই এই অভূতপূর্ব সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। নমস্কার। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আবারও নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গোপন সূত্রের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ মুঙ্গিয়াকামি নাকা পয়েন্টে তেলিয়ামুড়া থেকে আমবাসা যাওয়ার পথে একটি সন্দেহভাজন অটো গাড়িকে আটক করে। তাতে তল্লাশি চালাতেই অটো থেকে বেরিয়ে আসে ৭৬ প্যাকেট শুকনো গাঁজা। পুলিশি অনুমান সর্বমোট ৭৬ কেজি গাঁজা হবে উদ্ধারকৃত প্যাকেটগুলি থেকে। এই যে গাঁজা আটক করা হয়েছে, সেই গাঁজার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা হবে বলেই অনুমান ডিসিএম সৌরভ দাসের। র্যান্ডম চেকআপ আসতো, তো র্যান্ডম চেকআপে পাওয়া গেছে যে একটা গাড়ি যেটার নাম্বার TR02A2170, এটার মধ্যে একজন ড্রাইভার আসছেন, তার নাম দক্ষরাম রিয়াং। উনি আমবাসা রেসিডেন্ট। তো ওনার অটো থেকে কন্ট্রাব্যান্ড কিছু গাঁজা বরামদ হয়েছে। এখানে 76 কেজি গাঁজা আসতো, যেটা বেসিক্যালি 21টা প্যাকেটের মধ্যে 1 কেজি করে এসে এমন 2.5 কেজি ডিফারেন্ট মেজারমেন্টে রাখা হয়েছে আর কি। তো এর বাজার মূল্য কেমন হতো স্যার? বাজার মূল্য এটা অ্যাপ্রক্সিমেটলি কেমন বাজার মূল্য, এটা বেসিক্যালি ক্যালকুলেশনের পরে ধরেন না কতটুকু হয়, এটা পুলিশের থেকে জানা যায়। এটা কোন থানার আন্ডারে স্যার? এটা মুঙ্গিয়াকামি পিএস। আচ্ছা, এই ধরনের কি চেকিং প্রত্যেকদিন হইব? প্রত্যেকদিন ডেইলি হইতেছে, পুলিশ ডেইলি করতেছে। এদিন অটো থেকে ৭৬ কেজি গাঁজা সহ অটোর চালক দ্রক্ষরাম রিয়াংকে আটক করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ। এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিসিএম সৌরভ দাস, মুঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেব বর্মা সহ অন্যান্যরা। আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিসিএম সৌরভ দাস। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও।
লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কচু ক্ষেত থেকে কচু চুরি করে নিয়ে যাওয়ায় মালিক দোলন উড়িয়া প্রতিবাদ করেন। এরপরই তাকে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি কমলপুর থানার অপরিষ্কার পঞ্চায়েতের হোমলেস কলোনিতে ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে কমলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর যে আহত হয়েছে ওনার নাম কি? তোমার কি হয়? আচ্ছা, কি হয়েছে ঘটনা কত? কচু লাগানো হয়েছিল, লাগানো হয়েছে যে তো গ্রাম তারা আছে না, তারা নিচে নেওয়ানোর পরে আমরা মাথারা বলছে যে কে নিচে কচু উঁচুতে আমরা গালাগালি করতে আর লেগা নিচে কচু, তারা কেউ নাম ধরে গালাগালি করছেন, কইছে কে নিচে কচু করে আমরা কই আগে আমরা ভগবতী কইরা যে ভাত খাইতেছে, ভাত খাওয়ানোর পরে গিয়ে তাদের ছেলে গিয়ে অনেক মারধর করছে, মারধর করার পরে এনে মাও বেঁচে গিয়ে মারধর করতে, ছেলের বউ আছে, ছেলের বউ গিয়ে অনেক মারধর। যারা যারা মারছে তাদের নাম জানো তুমি? তোমার মার নাম কি? উড়িয়া। আচ্ছা, তোমার বাবা আছে? বাবা কোথায়? আচ্ছা, বাড়িতে যায় না। তো যারা তোমার মারে মারছে তাদের বিরুদ্ধে তোমরা কেস করছো, মামলা করছো? আচ্ছা, অভিযোগ শোনাই যে অপরিষ্কার একটা এক্সট্রিমিস্ট যে দেখলাম অবস্থায় একটা মহিলা পড়ে রয়েছে, ও আপনারা দ্রুত গিয়ে নিয়ে এসেছে? আমরা যারা নিয়ে জানা গিয়েছে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় দোলন উড়িয়াকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। তবে পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামিকে এই ঘটনায় গ্রেফতার করতে পারেনি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গিয়েছে আসাম সিআরবি নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন সময় একটি গাড়িকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার হয়। পাশাপাশি মোহাম্মদ আরজুল হক নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বর্তমানে শহর থেকে গ্রামে প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ পানীয় জলের জন্য রাস্তা অবরোধ চলছে। বিদ্যুৎ পরিষেবাকে আরো কতটা উন্নত করা যায় এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কি বললেন তিনি তার আজকের প্রতিক্রিয়ায় শুনব। বিদ্যুৎ পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার, আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন,
কি মনে করছেন বা না, এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করব, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখব, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা করব। থ্যাংক ইউ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাস্তায় বড় ফাটল, বিপদের আশঙ্কা গ্রামবাসীদের। চোরিলাম আরডি ব্লক থেকে 50 মিটার দূরত্বে দক্ষিণ চোরিলাম মধ্যপাড়া পিচের রাস্তায় দেখা গিয়েছে বড় ধরনের ফাটল। যে কোনো সময় রাস্তাটি ভেঙে চলে যেতে পারে পুকুরের মধ্যে। রাস্তাটি সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না পিডব্লিউডি কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ গ্রামের মানুষের। তারা কি অভিযোগ করেছেন সরাসরি শুনবো। মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট একটা হইতে পারে, মানে যে আর কোনো অবস্থায় বাংলাটা চাই যাতে রাস্তাটা যাতে এতটুকুই চাই যাতে রাস্তাটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়। এই জায়গাটা না তোমাদের দাবি। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে অতি দ্রুত যদি রাস্তাটি সারাই না করা হয় তাহলে যে কোনো সময় গ্রামের মানুষ আন্দোলনে বসে যেতে পারেন বলেই খবর মিলেছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসের লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসে কোনো রকম লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা রাজ্যের আনাচে কানাচে। ফ্লাইওভার আনতে গিয়েছিলাম, তো ফ্লাইওভারের উপরে খুব স্পিডে ছিল বাইকটা। হ্যাঁ, তখন আমি বাড়িতে যাচ্ছিলাম, তখন আমি দেখি বাইকটা খুব স্পিডে ছিল। তখন ওর পরে খুবই ইনজুর্ড হয়েছে। তো আমি থানা গিয়ে কল করেছি, ফায়ার সার্ভিসে কল করেছি। ফায়ার সার্ভিস এসে লোকটাকে নিয়ে গেছে থানা হসপিটালে, আর ছুটিটা আমি থানাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। মানে এটাতে কি মানে একজন ছিল গুরুতর আহত, মানে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা? না, কোনো গাড়ির সাথে নেই, সিঙ্গেল। মানে ব্যালেন্স রাখতে পারেনি, খুব স্পিডে ছিল, প্রায় 100
দুইজন ছিল। একজন ছিল। প্রায়শই দুর্ঘটনা হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি ট্রাফিক দপ্তর এবং ডিস্ট্রিক্ট পুলিশ তো সবসময় দেখে, হ্যাঁ, ট্রাফিক কন্ট্রোল যাতে করানো যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেটররা এরকমভাবে ভায়োলেট করে যেটা মানে অসম্ভব হয়ে পড়ছে, মানে সেই স্পিড লিমিটটা কমানোর জন্য। তো কিছু কিছু সময় হয়ে যায়, তো 10টা পর থেকে তো নাকা দুটা বন্ধ থাকে, তারপরে এখন তো 10টা বাজেনি, 9:30 50টা টাইম হয়েছে, কিন্তু ওভার স্পিডের কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই জায়গাটার নাম ক্যাম্প ফ্লাইওভার, ঠিক ফায়ার সার্ভিস উপরে। না আর কারে গেলেই একটা পাইছে, আমরা গেলেও একটা পাইছি। নতুন ফেলেন না, নতুন করি। হ্যাঁ হ্যাঁ, হেলমেট টেলমেট কিছু নাই তো ভালো। তোলো তোলো তোলো। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনারা দেখছেন নিউজ নাও, আপনাদের সঙ্গেই রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুতের দাবিতে একাধিক জায়গায় বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে মাঠে নামবেন মুখ্যমন্ত্রী। তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আদালত, পথে নেমে বিক্ষোভ আইনজীবীদের, আটক দপ্তরের সিনিয়র ম্যানেজার। আচমকা হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রীর, জানালেন পরিকাঠামো উন্নয়নে নজর দেবে সরকার। বিদ্যুতের দাবিতে উত্তাল বিশালগড়, বিদ্যুৎ দপ্তরে তালা, ক্ষুব্ধ জনতার। বিদ্যুতের দাবিতে সরব কংগ্রেস ও বাম যুবরা, ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা। বিদ্যুৎ মন্ত্রীর ব্যর্থতা ঢাকতে মাঠে নামতে হলো মুখ্যমন্ত্রীকে। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী, চরম দুর্ভোগ কাটছে দিন। বাধ্য হয়ে রাজ্যের একাধিক জায়গায় অবরোধ আম জনতার। দুর্যোগ কেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে রাজ্যের পরিস্থিতি, তবে এখনো বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী। প্রায় 48 ঘন্টার বেশি অন্ধকারে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ফিরে এলেও এখনো বহু জায়গায় বিদ্যুৎ নেই গত 3 দিন ধরে। একেতেই দুর্যোগ পরবর্তীকালীন স্যাঁতস্যাঁতে পরিস্থিতি, তার উপর 3 দিন ধরে নেই বিদ্যুৎ। বিপর্যস্ত জনজীবন। এখনো রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি বিদ্যুৎ মন্ত্রী। বুধবার রাজনগর, উজান, অভয়নগর, কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাবিতে রাস্তায় নামেন আম জনতা। চলে বিক্ষোভ, অবরোধ। বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ জনতা। এমনকি রাস্তায় নামেন উকিলরাও। বিক্ষোভ অবরোধের পাশাপাশি আটক করেন দপ্তরের সিনিয়র ম্যানেজারকেও। অবশেষে মাঠে নামেন মুখ্যমন্ত্রী। তিনি জানান রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নত করতে নজর দেবে সরকার। বিদ্যুৎ, পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার, আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন, কি মনে করছেন? বা এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করব, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল
জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, স্টেডিয়াম থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখবো, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা আছে, এগুলো করবো আমরা। সাধারণত দুর্যোগকালীন পরিস্থিতিতে পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে বাড়তি সতর্কতা নেয় দপ্তর। তবে রাজ্যের প্রায় সর্বত্র 3 দিন পেরোলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এর আগেও বিদ্যুৎ দপ্তরের হয়ে ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামতে দেখা গিয়েছিল অন্যান্য মন্ত্রীদের। এবারেও রতন বাবুর হয়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা 3 দিন ধরে আদালতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে বহুবার জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে বুধবার সকালে ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করেন আইনজীবীরা। 1 মাস ঘেরাও করা হয় বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে। শেষে মন্ত্রীর আশ্বাসে ঘেরাও রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়। রাজ্যে প্রথম বিজেপি আইপিএফটি সরকার হওয়ার পরে তৎকালীন আইনমন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন, এখন আর কোনো দাবি পূরণের জন্য আন্দোলন করতে হবে না, কারণ আন্দোলনের আগেই সবকিছু পূরণ করে দিচ্ছে সরকার। সেই রতনলাল নাথ বর্তমানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। আর রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এতটাই তলানিতে এসে পৌঁছেছে যে বুধবার দিনভর রাজ্যে নানা জায়গায় অন্তত 1 ডজন আন্দোলন হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে বিদ্যুতের জন্য আইনজীবীদের পর্যন্ত আদালত ছেড়ে রাস্তায় নামতে হয়েছে, পথ অবরোধ করতে হয়েছে। বুধবার সকালে এই অভূতপূর্ব দৃশ্য দেখা গিয়েছে আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনীতে। তাদেরই একজন বললেন, 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নিগমের নির্ধারিত নম্বরে ফোন করলে রিসিভ করা হয় না। স্থানীয় বিদ্যুৎ অফিসের অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। 3 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। রিপিটেডলি আমরা পার্সোনালি এসডিও ইলেকট্রিকের কাছে গেছি, তারা কোনো রেসপন্স করে না। টেলিফোন করে টেলিফোন উঠায় না। সব দিকে কারেন্ট আছে, শুধু কারেন্ট কোর্টে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। অবরোধ স্থলে থাকা আরেক আইনজীবী বলেন, টানা 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। ভাবা যায়, কম্পিউটার চালানো যাচ্ছে না, আমরা কাজ করব কিভাবে? রাস্তায় কেন? আমাদের এখানে কারেন্ট নেই। গত 3 দিন ধরে আমরা বহুবার ট্রাই করছি, চেষ্টা করছি, কেউ ফোন তুলছে না, কিছু বলছে না। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ আসছে না। 3 দিন ধরে কোর্টের কোনো কাজ করা যাচ্ছে না, সব বন্ধ হয়ে আছে। তো আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের? কর্তৃপক্ষে যোগাযোগ করতে পারছি না। আমরা পুলিশ অথরিটিকে জানিয়েছি যে কারেন্ট নেই, এইভাবে কাজ করা যাচ্ছে না। ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে জানিয়েছি। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বারে কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। আইনজীবীরা একসময় বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে সিনিয়র ম্যানেজারকেও ঘেরাও করেন। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না কোর্টে বিদ্যুৎ আসবে ততক্ষণ পর্যন্ত ঘেরাও জারি থাকবে। শেষে মন্ত্রীর আশ্বাসে রাস্তা অবরোধ ও ঘেরাও আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বারে কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। কি করে কাজ করবে? কর্তৃপক্ষ কেউ শুনছে না, তাই কানে জল দেওয়ার জন্য এই ব্যবস্থা আছে। রাস্তা অবরোধ কি মানে সঠিক পথ মনে করছেন? রাস্তা অবরোধ কি সঠিক পথ মনে করছেন? আমরা সরকার স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিয়েছি। এদিন বিদ্যুতের জন্য যেভাবে আইনজীবীদের একেবারে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে, তাতেই স্পষ্ট হয় যে বিদ্যুৎ পরিষেবা কতটা তলানিতে গিয়ে পৌঁছেছে। এদিকে রাজ্যে এখনো বর্ষা এসে পৌঁছয়নি, আর তার আগেই বিদ্যুৎ পরিষেবার বেয়াপ্রু চিত্র যেভাবে ক্রমশ প্রকাশ্যে আসছে, তাতে বর্ষা আসার পর পরিষেবার মান কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এখন সেটা নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার সাধুটিলা স্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আয়ুর্বেদিক হাসপাতালের পর এবার স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বুধবার স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে সঙ্গে নিয়ে সাধুটিলা স্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, এখানে একটি হোমিওপ্যাথি কলেজ স্থাপনের জন্য গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। তবে একই সঙ্গে এই হোমিওপ্যাথি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানকে আরো আধুনিক ও উন্নত করা দরকার বলে মন্তব্য করেন তিনি। কিভাবে এই হাসপাতালে আরো আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা চালু করা যায় আগামী দিনে রাজ্য সরকার সেই পরিকল্পনাই করছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত রোগীরা যাতে এই হাসপাতালে সঠিক চিকিৎসা পান তার কথাই ভাবা হচ্ছে।
অনেকগুলো খামতি আছে এখানে, এটার চিন্তা ভাবনা আছে। যে হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন, তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করব। তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি, আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115-20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায়, এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়, তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করি। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রতনলাল নাথের বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে তালা খোলা হবে না, সাফ জানিয়ে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী। গত 10 দিন ধরে বিদ্যুতের খামখেয়ালিপনায় অতিষ্ঠ বিশালগড় মুরাবাড়ি এলাকা। কিছু সময় বিদ্যুৎ সংযোগ থাকলেও আবার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এবার বিদ্যুতের দাবিতে বুধবার দুপুরে অফিস টিলা বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি বুধবারের মধ্যেই এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে, অন্যথায় বিদ্যুৎ অফিসে তালা ঝোলানো থাকবে। এদিকে বিদ্যুৎ অফিসে গ্রাহকরা যাওয়ার পরেও কোনো আধিকারিকদের পাত্তা পাওয়া যায়নি। বেলা 1টা বেজে গেলেও দেখা মেলেনি এসডিওর। জানা গিয়েছে সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলার মুরাবাড়ি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন গত 5 দিন ধরে। তবে তাদের এই অসুবিধার দিকে এক পলক নজর দেওয়ার ফুরসত নেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর। এমন বহু জায়গা থেকেই অভিযোগ, এই ঝড় তুফানে বিদ্যুৎ মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ সংযোগ অক্ষুণ্ণ থাকায় তিনি শান্তির নিদ্রায় মগ্ন। রাজ্যবাসীর কোথায় কি অসুবিধা হচ্ছে তা দেখতে তিনি বিন্দু মাত্র আগ্রহী নন। আজকে প্রায় 10 দিন ধরে কারেন্ট যা আয়ে আমরা না ট্রান্সমিটার এর আগে 100 ওয়াটের ছিল, এটা খারাপ হয়েছে, নিয়ে দিয়েছে 63 ওয়াট। তো যে জায়গার মধ্যে পরিষেবা লাগবে আপনার 100 ওয়াটের কারেন্টের ইলেকট্রিক পরিষেবা, এই জায়গা দিয়েছে 63। যার কারণে আমরা প্রায় 800 ফ্যামিলি না কারেন্টের কোনো কিছু হইতেছে না। এই আজকে পুরো 4-5 দিন ধরে কারেন্ট নাই। তা আমরা প্রতিশ্রুতি দিয়েছিল ইস্যু করে দিয়েছিল যে আমরা ট্রান্সমিটারটা চেঞ্জ করে দেবো। আজকে 3-4 দিন আগে দিছে, আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিছু। যার কারণে আজকে আমরা পশ্চিমবঙ্গ এলাকাবাসী সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা লাগাইছি। আজকে যতক্ষণ না আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ। রাজ্যের আনাচে কানাচে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে গর্জে উঠছেন ভুক্তভোগী মানুষরা। অনেকেই বলছেন 2018 সালে তিনি শিক্ষা দপ্তর হাতে পাওয়ার পর রাজ্যের শিক্ষাঙ্গনে নামিয়ে এনেছিলেন গাঢ় অন্ধকার। সেই পরিকল্পনায় এখনো বদ্ধপরিকর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বিদ্যুতের বেহাল পরিষেবা নিয়ে দিকে দিকে অজস্র অভিযোগ উঠছে। বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দাবি করা হয় বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগেও কৃষ্ণনগরের টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে দেওয়া হয়েছে ডেপুটেশন। রেমাল ত্রিপুরায় সরাসরি হিট করেনি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সময় এখানে হাওয়াটা লেগেছে মাত্র। তাতেই রাজ্যে বিদ্যুৎ পরিষেবার একেবারে দফা রফা হয়ে গেছে। বহু জায়গায় ট্রান্সফরমার জ্বলে গেছে, আছড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, কোথাও ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। স্থলভূমিতে রেমাল আঘাত করার পর প্রায় 2 দিন হয়ে গেছে। রাজ্যের বেহাল বিদ্যুৎ পরিষেবার হাল এখনো ফেরাতে পারেনি বিদ্যুৎ নিগম। অভিযোগ, কোথাও 12 ঘন্টা, কোথাও 24 ঘন্টা, তো কোথাও টানা 1.5 দিন ধরে নেই বিদ্যুৎ।
দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার কারণে এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক ও শিশুদের অবস্থা একেবারেই নাজেহাল। এরই প্রেক্ষিতে বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে করা হয় বিক্ষোভ প্রদর্শন, দেওয়া হয় ডেপুটেশন। একই সঙ্গে বিদ্যুৎ মন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে দাবি জানানো হয়েছে। আজকে সারা রাজ্য অন্ধকারময়, সারা রাজ্যে গোটা রাজ্য জুড়ে অন্ধকার একটা কায়েম করে নিয়েছে। এখানে প্রাকৃতিক কাজের জন্য যে জল সেটা পর্যন্ত তুলতে পারছে না, স্নান খাওয়া সব বন্ধ হয়ে রয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে রয়েছে, সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে। অন্ধকার গোটা গ্রাম ত্রিপুরা, এমনকি শহরেও আপনারা দেখছেন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় কারেন্ট নেই, কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুতের অভাবে জল তুলতে পারছেন না মানুষ, কাজ করতে পারছেন না মানুষ, ইন্টারনেট চলছে না। মনে হচ্ছে এক অন্ধকার যুগে আমরা এসে দাঁড়িয়েছি। রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবার চূড়ান্ত অবনতি নিয়ে সরব হয়েছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআইও। এদিন প্রতিবাদ জানিয়ে তারা আগরতলার রাজপথে মিছিল বের করে। পরে কৃষ্ণনগরে টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয়। দাবি জানানো হয়েছে পরিষেবা স্বাভাবিক করতে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আমরা আমাদের দাবি রেখেছি, সিনিয়র যিনি ম্যানেজার আছেন ওনার কাছে রেখেছি আমরা আমাদের দাবি। উনি যেটা বলেছেন যে দপ্তর যথেষ্ট আন্তরিকতার সহিত যে সমস্যাগুলি আছে এগুলি দেখে এগুলি সারাই করার চেষ্টা করছেন। তো আমরা যেটা বলেছি ওনার কথা থেকে বক্তব্য থেকে যেটা পরিষ্কার হলো যে একটা দপ্তর পরিচালনার প্রশ্নে যে পরিমাণ কর্মী থাকা দরকার এই পরিমাণ কর্মী নেই, তাহলে স্বাভাবিকভাবে অ্যাট এ টাইম অনেকগুলি জায়গাতে মুভমেন্ট করা যাচ্ছে না। আমরা বলেছি যে এই বিপর্যয় মোকাবেলার প্রশ্নে যত দ্রুত সম্ভব কর্মী নিয়োগ করে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি কর্মী নিয়োগের প্রশ্নে কোনো ধরনের জটিলতা থাকে তাহলে হায়ার করে অন্তত এই যে বিপর্যয় সেটাকে মোকাবেলা করতে হবে, কারণ মানুষ প্রচণ্ড সমস্যায় রয়েছে, পানীয় জল নেই, টেলিকম ব্যবস্থা ভেঙে পড়েছে এবং আমাদের রাজ্যের যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা এই দপ্তর এগুলি চালায় যারা তাদেরও সমস্যা হচ্ছে। সবটাই মিলেই একটা নাজেহাল পরিস্থিতি। এদিকে আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা নিয়ে অজস্র অভিযোগ আসছে। অনেক জায়গাতে বিদ্যুৎ না থাকার কারণে পাইপলাইনে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন। এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে এটাই এখন সবার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝড় এসেছিল, চলেও গেছে, কিন্তু রাজনগরের দত্তবাড়ি রোডে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর 3 দিন কেটে গেলেও সরানো হয়নি আজও। সেই থেকে বিদ্যুৎ নেই এলাকায়, বিদ্যুৎ অফিসে ফোন করলেও মিলছে না সাড়া। এরই প্রতিবাদে বুধবার এলাকায় পথ অবরোধ করেন প্রমীলা বাহিনী। তাদেরই কয়েকজন বলেন মাসের শেষে বিদ্যুতের মাসুল বেশ আন্তরিকতার সঙ্গে নেওয়া হলেও কোন রকম প্রাপ্য পরিষেবা পাচ্ছেন না তারা। বয়স্ক লোক আছে, স্ট্রোকের রোগী আছে, বাড়ি ঘর তো অসুবিধা না, আমরা কি মাংনা কারেন্ট চালাই, আমরা তো বিল দিতেছি, আমরা তো 3 দিনের বিল পাবো না, আমরা 3 দিন রিসিভ করে না, মোবাইল বিক্রি করে রেখে তার কাটতে হয় এটা কেন অপরাধ কিতাব। রাজনগর দত্তবাড়ি রোড কিসের লেগে রাস্তা অবরোধ করছে? কবরস্থানের পাশে আমরা কারেন্টের লেগে রাস্তা অবরোধ করছি। আমরা আজকে 3 দিন কারেন্ট নাই, তুফানে কারেন্টের তারের উপর গাছ ফলাই দিছে, তারা করার পরও তারা আমরা কারেন্ট ঠিক করে দিচ্ছে না। শান্তিরবাজার মহকুমার চরকবাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় একটি গবাদি পশু। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার অভিযোগ নিয়ে পথ অবরোধ করেন উত্তেজিত স্থানীয় মানুষ। পথ অবরোধের খবর পেয়ে ছুটে যান স্থানীয় ডিএসএম। অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে, তারটা ফোল্ড করে ফিলারের কাছে রেখেছে, যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল্ড করে ফিলারের কাছে রেখেছে, আর ইন দি বিটুইন মিন টাইম তারা লাইনটা উঠিয়ে দিয়েছে, যার ফলে তারটাতে কারেন্ট এসেছে, ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে বা স্পট ডেথ মারা গেছে। এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতি হইতে পারে, আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশন লিকেজ কিনা জানি না, বাস লাইনে কারেন্টটার সাথে ছাগলটা মারা গেছে। এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে, লসের ক্ষতিপূরণ দেয়, তারা এটা
এই চেষ্টা করার জন্য বলেছি। আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারলেন, কি জানতে পারলেন? এলাকা পরিদর্শন করে যেটা আমি নিজের পার্সোনালি দেখলাম, অনেক রাজ্যে অব্যাহত গার্হস্থ্য নির্যাতন, আবারও শ্বশুরবাড়ির লোকের হাতে আক্রান্ত এক গৃহবধূ। ঘটনা মেলাঘর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকার। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির লোকেদের হাতে আক্রান্ত হন গৃহবধূ পাখি আক্তার ও তার স্বামী রফিক মিয়া। পারিবারিক এক বিবাদকে কেন্দ্র করে তাদের ওপর চড়াও হন শ্বশুর আব্দুল সেবান, কাকা শ্বশুর কামাল মিয়া, কাকি শাশুড়ি স্বরূপা বিবি ও ননদ মৌসুমী আক্তার। ফলে এলোপাথারি আক্রমণ। অবশেষে পালিয়ে গিয়ে মেলাঘর থানায় আশ্রয় নেন দম্পতি। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। জানা যায় এর আগেও একবার তাদের মারধর করেছিলেন অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে লিখিত মামলাও করেছিলেন পাখি। তারপরেও পুলিশের ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে আবারও একই ঘটনা ঘটে। কালকে রাত্রে পড়াশোনা করছিল, তো আনছে রান্না করে চাল আসতো না, চাল এবারে শ্বশুর এবারে জ্বালাগালি করতেছে আমারে। আমি বলে চুরি করছে, আমি বলে কইছি কেস করতে সব আমার দোষ দিতে আছে, তাইলে বাচ্চা বার করবো, তাই জায়গার ফানা নেই, গলাগালি। এবার আমার স্বামী বলতে বার করে নিয়ে মারধর করেছে। শ্বশুরে এরপরে এবার আমার কাকা শ্বশুর কথা তাই দেন কাকি শ্বশুরের কথা 14 গোষ্ঠী চাইলে আমার 14 গোষ্ঠীর মাথা কামাইব, বহুত রকম গালাগালি করছে। কে কে মারছে আপনাদের? স্বরূপা বিবি, হ্যাঁ, মৌসুমী আক্তার, রুকিয়া খাতুন, কামাল মিয়া, আব্দুল সুবান। আমাদের দড়ি লইছে বাংতো, মারি পালাইছে। প্রথম কি আপনি স্বামীরে মারছিল? হ্যাঁ, এরপর আপনি বাঁচাতেন যাও না, আমরা সবাই মারধর করছে। রফিক মিয়া আবারও অভিযোগ জানিয়েছেন মেলাঘর থানায়। এখন দেখার থানা এই বিষয়ে কি ভূমিকা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বিষ্ণু সিং। অনেক আবেদন করেও জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। পঞ্চায়েত প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস বিষ্ণু সিং এর পরিবারের। বামুটিয়া ব্লকের তালতলা পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের লেবার বস্তির বাসিন্দা তারা। বহুবার পঞ্চায়েতে আবেদন করেও জোটেনি ঘর, জানিয়েছেন পঞ্চায়েত প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদেরও। তবে প্রতিশ্রুতি ছাড়া আর বিশেষ কিছুই পাননি বিষ্ণু। বাধ্য হয়ে ছেলে ও পুত্রবধূ নিয়েই মাটির ভাঙা ঘরে বাস করছেন তারা। সরকারি ঘর পাইছেন না? আপনারা জানাইছেন নি পঞ্চায়েত? আপনার পরিবারে কতজন আছে সদস্য? পরিবার 3 জন, বাবা, আমি। আচ্ছা, তো এই তুফানে আপনার পরিবার নিয়ে তো থাকতে অসুবিধা হয়েছে? একটা বুড়া বেড়া এখন তো কই জানি, আমার বাবা তো বুড়া, একবার ওই যাইতেছে বুঝ কর। আমি লোক কই যাবো, আপনার যদি বাইঙ্গা জায়গা আমি আলকে দিয়ে লইতে পারবো না, আমার মানে কই যাবো, কার বাড়ি যাবো? আপনার নাম? আমার নাম বিফল সিং। বাবার নাম কি? বিষ্ণু সিং। বর্তমান দুর্যোগকালীন সময়ে যে কোনো সময় এই ঘর ভেঙে পড়তে পারে, তাই পরিবার নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন বিষ্ণু সিং। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। রামনগর 2 নম্বর রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আরএমএস ব্রাঞ্চে অগ্নিকাণ্ড। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ব্রাঞ্চে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন এখানে বিদ্যুৎ খুঁটিতে বহুদিন ধরেই সমস্যা রয়েছে, কিন্তু বহুবার অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। যাওয়ার লিগে আমি প্রিপারেশন নিতেছি, হঠাৎ করে হইচই, আমার মিসেজের বিশাল বড় একটা হইচই শুনতেছি। শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম ধুয়ো বাইতেছে। তারপর পরে বার্নিং হইলো, তারা এলো, তারা ইনফর্ম করলো আমার পাড়ার প্রতিবেশীরা, তারা সামহাও আমরা সার্ভাইভ করলাম। কিন্তু মেইন হইতেছে ইলেকট্রিকের কোনো কমপ্লেন, কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে। এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান, এই প্রথমে এখানে বার্নিংটা হয়েছে, এখান থেকে বার্নটা গিয়ে ওই ডিরেক্ট এখানে গিয়ে লাগছে। তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে, দাদাও দেখছে, দাদা আমার পরে জানাইলো যে ফার্স্ট বার্নিংটা এখানে হয়েছে। তারা আমরা যে কমপ্লেন করলাম যে এখানে প্রবলেম হইতেছে, এখানে অনেক দিন ধরেই একটা ইয়ে নাই। নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরাই লংতরাই লংতরাই। শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। 30 এপ্রিল থেকে 11 মে 2024 আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। পুলিশি অভিযানে গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক সহ 5 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। খেজুরবাগান গোয়ালা বস্তির পরিচয় ছিল দুগ্ধ উৎপাদনের অন্যতম জায়গা হিসেবে। বর্তমানে সংগঠিত অপরাধ আর নেশা বাণিজ্যের অন্যতম আখড়া হিসেবে পরিচিত গোয়ালা বস্তি। এই এলাকাতেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। সাথে 5 মাদক কারবারিকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা। এই অভিযানে 400 কৌটা ব্রাউন সুগার, 1 লাখের অধিক টাকা ও বিপুল পরিমাণ নেশা দ্রব্যের খালি কৌটা উদ্ধার করা হয়েছে বলে জানান পদস্থ পুলিশ কর্তারা। আটক 5 মাদক কারবারির নাম লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, উড়িয়া দেবী ও ধর্মেন্দ্র রায়। রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ডিটেইন পার্সনরা তারা ড্রাগস নিয়ে ডিলিং করছে এবং সঙ্গে ওদের সঙ্গে টাকাও ছিল। সেই অনুযায়ী ওদের কাছ থেকে আমরা 400 কৌটা ব্রাউন সুগার, 1,25,510 টাকা ক্যাশ, খালি কৌটা 3,000 আমরা সিজ করি এবং আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করি। এখন আমরা ওদেরকে মাননীয় আদালতে ফেরাই। লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, একজন মহিলা গুড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়। তাদের সাথে কি আরো কেউ আছে জড়িত? এগুলি আমরা ভেরিফিকেশন করছি, আন্ডার ইনভেস্টিগেশন আছে। তারা কি সবাই গোয়ালা বস্তির না অন্য কোনো জায়গার রয়েছিল? না, সবাই গোয়ালা বস্তির। হ্যাঁ। কতদিন ধরে তারা এরকম করছে কিছু বলেছিল? আমরা এটা দেখছি, ভেরিফাই করছি। মানে আটককৃত জিনিস সর্বমোট পরিমাণ হবে প্রায় 3 লক্ষ টাকা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কারণ নাম এখন অব্দি বেরিয়ে এসেছে কি? এটা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন আছে, এটা আমরা এখন এস্টাবলিশ করছি। কখন আপনারা রেজিস্টার করেছিলেন? গতকালকে দুপুর। ধৃত 5 মাদক কারবারিকে
বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুশান্ত দেব। সংগঠিত নেশা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা জানার জন্য পুলিশি তদন্ত জারি থাকবে বলে পুলিশের বক্তব্য। এর আগেও বিভিন্নবার গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মাদক অস্ত্র। পুলিশের হাতে ধরা পড়েছে বেশ কয়েকজন কুখ্যাত অপরাধী। তবে তাই বলে বন্ধ হয়নি অপরাধের সাম্রাজ্য। আগামী দিনে সক্রিয় পুলিশ অপারেশনের মাধ্যমেই অপরাধীর আখড়া থেকে নিরাপদ জায়গায় ফিরতে পারবে গোয়ালা বস্তি এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে অব্যাহত যান সন্ত্রাস, মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষ বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে। ঘটনায় আহত 3। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল আনুমানিক 9:40 নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে একটি রাবার বোঝাই ট্রাক ও একটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনপাথর ফাঁড়ির পুলিশ ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। দেখলাম এরা মানে ইঞ্জুরি তো দুজন দেখি ট্রাক করে ছিল। কোন জায়গাতে আছেন? অ্যাক্সিডেন্টটা কোন জায়গায়? শুনছি একটা বাইকের সঙ্গে বাইক আসছিল, তারা বাইকের সঙ্গে বাইক। কোন জায়গাতে? কি নাম জানা গেছে? তাদের নাম মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত 3 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আহতরা হলেন ট্রাক চালক বাবুল মগ, হেল্পার প্রকাশ চৌধুরী ও প্রশান্ত সেন। ট্রাক চালক পশ্চিম চরকবাই ও বাকি 2 জন বাইখোড়ার বাসিন্দা। এখানে ব্রিজ আছে না, ব্রিজের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। আমরা পিএসএ ফোন করার পরে আমরা সাথে সাথে গেছি। যাওয়ার পরে একটা বাইক মধ্যে দাঁড়ায় দিয়েছে, এটারে গাড়ি বাড়ি দিয়েছে। গাড়ির যে 3 জন পার্সন আমরা পাইছি, একজন ড্রাইভার, 2 জন হেল্পার, তারা লই আমরা হাসপাতালে আইছি। বাইকের যারা আসলে তারা কি আহত? বাইকের কেউ পাইছি না, বাইকগুলো দাঁড়ায় দিয়েছিল। বাইকের কেউ পাইছেন? তারা কিসের মধ্যে ছিল? তারা টিপার গাড়ির মধ্যে আসলো। টিপার গাড়ি আছে, টিপার গাড়ি আর বাইকের এসএমএল গাড়ি। এসএমএল। আচ্ছা, এখন অবস্থা ড্রাইভারের মনে মাথা ফাটছে আর তারা মনে সামান্য ইনজুরি হয়েছে। 2 জন যে লগে আসলো। আচ্ছা, ধন্যবাদ। এই দুর্ঘটনায় বাইক চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে খবর। অনেকের অভিমত, বাইকটি দাঁড়ানো অবস্থায় ছিল, তাই বাইক চালকের কিছুই হয়নি। দ্রুত গতিতে আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। শান্তির বাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়া মহকুমা প্রশাসন, কাস্টমস ও বিএসএফ এর যৌথ অভিযানে ট্রান্সপোর্ট গাড়ি থেকে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট ও লক্ষাধিক টাকার কাপড় উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য সমগ্র বিলোনিয়া জুড়ে। বিলোনিয়া কাস্টমসের কাছে খবর আসে ট্রান্সপোর্টের গাড়ি করে প্রচুর অবৈধ মাল বিলোনিয়ায় এসেছে। খবর পেয়ে কাস্টমস বিএসএফ কে নিয়ে 1 নম্বর টিলা প্রভাতী মার্কেট থেকে একটি গাড়িকে কাস্টমস অফিসে নিয়ে আসে। গাড়িতে থাকা মালের কোনো সঠিক কাগজ দেখাতে না পারায় গাড়িটিকে আগরতলা কাস্টমস অফিসে পাঠিয়ে দেওয়া হয়। রাতভর বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমস আটক হওয়া গাড়িতে তল্লাশি চালিয়ে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট, লক্ষাধিক টাকার শাড়ি উদ্ধার করে। বাংলাদেশে পাচার করার জন্য এই সমস্ত মাল আনা হয়েছিল বলে ধারণা করেছে মহকুমা প্রশাসন। জানা গিয়েছে, ট্রান্সপোর্ট গাড়ির মালিক বিলোনিয়ার মিলন পাল। কিছুদিন আগে এই মিলন পালের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তার মাল গুদাম সিল করে দেয় মহকুমা প্রশাসন। বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযান আমরা একটা চালাই। আমরা একটা ট্রাক গাড়ি, সন্দেহবাজার একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি 1 নম্বর টিলা বাজার থেকে বিলোনিয়ার, এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে আমরা ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই। এখন আমাদের নামানোর কাজ চলছে। এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে, যার মূল্য প্রায় 50 লাখ টাকা মতো হবে, এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ির ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি। সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি। সিগারেটের বিল দেখানো সম্ভব নয়, সেটা বৈদেশিক কোম্পানি ছিল, এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশের পাচার হওয়ার জন্যই গাড়িটা এসেছে। মঙ্গলবার রাতের এই অভিযানে মহকুমা প্রশাসনের পক্ষে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিএসএম সঞ্জয় শীল, ডিএসএম অরিজিৎ পাল। ঘটনায় আরো তথ্য পাওয়ার লক্ষ্যে তদন্ত জারি রয়েছে। বিলোনিয়া থেকে প্রতাপ দাসের রিপোর্ট, নিউজ নাও।
বুধবার রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান চালান পুর নিগমের আধিকারিকরা। মূলত অবৈধ ড্রেন দখলকারীদের বিরুদ্ধে চলে অভিযান। সরকারি ড্রেন দখল করে রাজধানীর বিভিন্ন প্রান্তে চলছে নির্মাণ কাজ। যত্রতত্র ড্রেনের উপরেই ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। বুধবার সরকারি ড্রেন দখল মুক্ত করতে রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান করেন পুরকর্তারা। সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে চলে অভিযান। যারা সরকারি ড্রেন দখল করে নির্মাণ কাজ করছে তাদের আর্থিক জরিমানা করেন পুর নিগমের বিশেষ অভিযানকারী দল। 2রা জুন অবধি ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এই কারণে আমরা আজকে সন্ধ্যায় দিয়েছি এটা এক থাকে না 3 এনজয় করতেছি। এটা কন্টিনিউ চলবো আপাতত 2 দিন অবধি চলবো অ্যাজ পার অর্ডার অফ কমিশনার 2 দিন অবধি চলবে। তারপর আমরা কন্টিনিউ করবো। আমরা টাস্ক ফোর্স আছে তারা রেগুলার মেনটেন করবো। জরিমানা কি করা হচ্ছে? জরিমানা করা হচ্ছে অ্যাজ পার আমরা মিউনিসিপাল অ্যাক্ট হিসাবে জরিমানা করা হচ্ছে। স্যার আপনার শুভ নামটা? আমার নাম তরুণ সরকার, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেন্ট্রাল জোন। সরকারি ড্রেন দখল মুক্ত করার এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলেই জানিয়েছেন পুরকর্তারা। উল্লেখ্য, সরকারি ড্রেন দখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন মেয়র। নিকাশি ড্রেন ভর্তি থাকার জন্যই যে রাজধানীর বিভিন্ন প্রান্তে জল জমে যাচ্ছে তা স্পষ্টভাবেই জানিয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের মূল সড়ক এলাকায় মনু নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বসতঘর। প্রশাসনের হস্তক্ষেপ চাইছে সাধারণ মানুষ। গত 3 দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছিল মনু নদী, আর তাতে কৈলাসহর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসতঘর গ্রাস করে নিয়েছে মনু নদী। এই ঘটনাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। মনু নদীর ভাঙন রুখতে ও বসত বাড়িগুলিকে রক্ষা করার জন্য প্রশাসনের এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই বললেই চলে। অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ। পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার ক্ষমতা পরিবারগুলোর নেই। প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের, সেই ধারা এখনো চলছে। তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলায়। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর পুর পরিষদের গোবিন্দপুর এলাকার বাসিন্দা সবিতা সরকার, মানিক সরকার, রীনা সরকার সহ আরো কয়েকজনের বসতঘর তলিয়ে যাচ্ছে মনু নদীর গর্ভে। স্বামী, স্ত্রী ও সন্তান সহ কে দেবে তাদের ঠাঁই, প্রশ্ন উঠছে। কি নাম আপনার? মানিক সরকার। কি হয়েছে ঘটনা? আজকে 2-3 দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গা আছে সেগুলো সব ভেঙে নিয়েছে। সকাল থেকে 10 কইরা গরুর সব দিতে থেকে কেউ আইছেন নি এখন? আইসে আইয়া তারা দেখতে তো সবাই দেখতেছে। কে কে আইছে? আইছে প্রশাসনের তরফ থেকে কেউ আইছে? প্রশাসনের তরফ থেকে কত নম্বর ওয়ার্ড এটা? 10 নম্বর ওয়ার্ড পুর পরিষদ। পুর পরিষদের তরফ থেকে এখন পর্যন্ত আইছিল তারা কালকে সবাই আইয়া দেখে গেছে। আজকে সকালে আইসা দেখে গেছে। কিছু কিছু না কি চান এখন? এখন কেমনে কি হইতো, আমি কেমনে থাকতাম, আজকে ভাঙিয়া নিয়ে যেতেছি গা। এটা প্রশাসনের তরফ থেকে বর্ষা আসলেই মনু নদীর রুদ্ররূপ কেড়ে নেয় বহু মানুষের রাতের ঘুম। আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত, আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত প্রায় 11টা থেকে জলের স্তর অনেকটাই নেমেছে। তবে নদীর জল কমতে শুরু করার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি বসতঘর বিলীন হয়েছে নদীগর্ভে। বর্তমানে প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সহ নেতা নেত্রীরা খোঁজ খবর নিচ্ছেন বলেই খবর। কৈলাসহর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন বাংলাদেশ।
সেন্ট জনস ক্ষুদ্রদ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও ক্ষুদ্র দ্বীপগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে মঙ্গলবার দুপুরে জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে এই আহ্বান রাখেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, 2 মেয়াদে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্রের অম্লতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিশেষ দৃষ্টি দিচ্ছে। বিদেশমন্ত্রী আরো বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে উচ্চ কার্বন নিঃসরণকারী উন্নত অর্থনীতির দেশগুলোকে জবাবদিহিমূলক প্রতিশ্রুতির আওতায় আনা একান্ত প্রয়োজন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। নরসিংগড়ের টিআইটি কলেজে অ্যালুমিনির উদ্যোগে স্মরণ সভা। প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃত্যুতে শোক জানিয়ে স্মরণ সভার আয়োজন করেন তারা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। আমাদের বলতো লাইফ ইজ শর্ট, লেটস এনজয়, সবাইকে এনজয় করার কথা বলতো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ভালোভাবে বাঁচার অনুপ্রেরণা আমাদের দিত। আমরা সবসময় এটা নিয়ে ওর সাথে হাসি মজা করতাম, বাট এতটা শর্ট ওর জীবনটা ছিল এটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি আর কি। উজবেকিস্তানের তাসখান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিমন্যাস্টিকে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জয়ী দীপা কর্মকার সবে রাজ্যে ফিরেছেন। বুধবার তিনি মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। দীপার সঙ্গে তার কোচ বিশ্বেশ্বর নন্দী ও বাবা দুলাল কর্মকারও ছিলেন। দীপা ও তার কোচ দুজনকেই এই অভূতপূর্ব সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। নমস্কার। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আবারও নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গোপন সূত্রের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ মুঙ্গিয়াকামি নাকা পয়েন্টে তেলিয়ামুড়া থেকে আমবাসা যাওয়ার পথে একটি সন্দেহভাজন অটো গাড়িকে আটক করে। তাতে তল্লাশি চালাতেই অটো থেকে বেরিয়ে আসে 76 প্যাকেট শুকনো গাঁজা। পুলিশি অনুমান সর্বমোট 76 কেজি গাঁজা হবে উদ্ধারকৃত প্যাকেটগুলি থেকে। এই যে গাঁজা আটক করা হয়েছে সেই গাঁজার আনুমানিক মূল্য 8 লক্ষ টাকা হবে বলেই অনুমান ডিসিএম সৌরভ দাসের। র্যান্ডম চেকআপ আসতো, তো র্যান্ডম চেকআপে পাওয়া গেছে যে একটা গাড়ি যেটার নাম্বার TR02A2170, এটার মধ্যে একজন ড্রাইভার আসছেন, তার নাম দক্ষরাম রিয়াং, উনি আমবাসা রেসিডেন্ট। তো ওনার অটো থেকে কন্ট্রাব্যান্ড কিছু গাঁজা বরামদ হয়েছে। এখানে 76 কেজি গাঁজা আসতো, যেটা বেসিক্যালি 21টা প্যাকেটের মধ্যে 1 কেজি করে এসে এমন 2.5 কেজি ডিফারেন্ট মেজারমেন্টে রাখা হয়েছে আর কি। তো এটার বাজার মূল্য কেমন হতো স্যার? বাজার মূল্য এটা অ্যাপ্রক্সিমেটলি কেমন বাজার মূল্য, এটা বেসিক্যালি ক্যালকুলেশনের পরে ধরেন না, যতটুকু হয় এটা পুলিশের থেকে জানা যায়। এটা কোন থানার আন্ডারে স্যার? এটা মুঙ্গিয়াকামি পিএস।
আচ্ছা এই ধরনের কি চেকিং প্রত্যেকদিন হইব? প্রত্যেকদিন ডেইলি হইতেছে, পুলিশ ডেইলি করতেছে। এদিন অটো থেকে ৭৬ কেজি গাঁজা সহ অটোর চালক দ্রক্ষরাম রিয়াংকে আটক করে মুগিয়াকামী থানার পুলিশ। এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিসিএম সৌরভ দাস, মুগিয়াকামী থানার ওসি গৌতম দেববর্মা সহ অন্যান্যরা। আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিসিএম সৌরভ দাস। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কচু ক্ষেত থেকে কচু চুরি করে নিয়ে যাওয়ায় মালিক দোলন উড়িয়া প্রতিবাদ করেন। এরপরই তাকে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি কমলপুর থানার অপরিষ্কার পঞ্চায়েতের হোমলেস কলোনিতে ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে কমলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর যে আহত হয়েছে ওনার নাম কি? তোমার কি হয়? আচ্ছা কি হয়েছে ঘটনা কত? কচু লাগানো হয়েছিল, লাগানো হয়েছে যে তো যারা আছে না তারা নিচে নেওয়ার পরে মাথাটা বলছে যে কে নিচে কচু শুধু এমনি গালাগালি করছে আর কি লেগা নিচে কচু, তারা কেউ নাম ধরে গালাগালি করছেন, কইছে কে নিচে কচু করে আমি কইরা যেমন বকাবকি কইরা যে ভাত খাইতেছে, ভাত খাওয়ানোর পরে গিয়ে তাদের ছেলে গিয়ে অনেক মারধর করছে, মারধর করার পরে এনে মাও গেছে গিয়ে মারধর করতেছে, তাদের ছেলের বউ আছে, ছেলের বউ গিয়ে অনেক মারধর। যারা যারা মারছে তাদের নাম জানো তুমি? নাম নদী সমীর, সমীর রাজবর্গ, নদী রাজবর্গ, আর ছেলের বউ একটা নাম তারা করে আয়ার থাকে এমন। তোমার মার নাম কি? উড়িয়া। আচ্ছা তোমার বাবা আছে? বাবা কোথায়? বাবা 5 বছরে। আচ্ছা বাড়িতে আয় না। তো যারা তোমার মারে মারছে তাদের বিরুদ্ধে তোমরা কেস করছো, মামলা করছো? আচ্ছা অভিযোগ পড়াই যে অপরিষ্কার একটা এক্সট্রিম যে দেখলাম অবস্থায় একটা মহিলা পড়ে রয়েছে, মানে আমরা ও আপনারা দ্রুত গিয়ে নিয়ে এসে আমরা যারা নিয়ে জানা গিয়েছে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় দোলন উড়িয়াকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। তবে পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামিকে এই ঘটনায় গ্রেফতার করতে পারেনি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গিয়েছে আসাম সিআরবি নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন সময় একটি গাড়িকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার হয়। পাশাপাশি মোহাম্মদ আরজুল হক নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বর্তমানে শহর থেকে গ্রামে প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ পানীয় জলের জন্য রাস্তা অবরোধ চলছে। বিদ্যুৎ পরিষেবাকে আরো কতটা উন্নত করা যায় এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কি বললেন তিনি তার আজকের প্রতিক্রিয়ায় শুনব। বিদ্যুৎ পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন কি মনে করছেন? বা এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে, অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করবো, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করবো। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখবো, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা করবো। থ্যাংক ইউ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাস্তায় বড় ফাটল, বিপদের আশঙ্কা গ্রামবাসীদের। চরিলাম আরডি ব্লক থেকে 50 মিটার দূরত্বে দক্ষিণ চরিলাম মধ্যপাড়া পিচের রাস্তায় দেখা গিয়েছে বড় ধরনের ফাটল। যে কোনো সময় রাস্তাটি ভেঙে চলে যেতে পারে পুকুরের মধ্যে। রাস্তাটি সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না পিডব্লিউডি কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ গ্রামের মানুষের। তারা কি অভিযোগ করেছেন সরাসরি শুনবো। মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে যে আর মানে অবশ্যই রাস্তা চাই যাতে রাস্তাটা যাতে এতটুকুই চাই যাতে রাস্তাটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়। এই জায়গাটা না তোমাদের দাবি। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে অতি দ্রুত যদি রাস্তাটি সারাই না করা হয় তাহলে যে কোনো সময় গ্রামের মানুষ আন্দোলনে বসে যেতে পারেন বলেই খবর মিলেছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসের লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসের কোনো রকম লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা রাজ্যের আনাচে কানাচে। ডিএম সাহেবের আনতে গিয়েছিল, তো সাহেবের উপরে খুব স্পিডে ছিল বাইকটা। হ্যাঁ, তখন আমি বাড়িতে যাচ্ছিলাম, তখন আমি দেখি বাইকটা খুব স্পিডে ছিল। তখন ওর পরে খুবই ইনজুর্ড হয়েছে। তো আমি থানা গিয়ে কল করেছি, ফায়ার সার্ভিসে কল করেছি। ফায়ার সার্ভিস এসে লোকটাকে নিয়ে গেছে থানা হসপিটালে, আর স্কুটিটা আমি থানাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। মানে এটাতে কি মানে একজন ছিল গুরুতর আহত, মানে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা না, কোনো গাড়ির সাথে নেই, সিঙ্গেল। মানে ব্যালেন্স রাখতে পারেনি, খুব স্পিডে ছিল, প্রায় 100 ছিল।
দুইজন ছিল, একজন ছিল। প্রায়শই দুর্ঘটনা হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি ট্রাফিক দপ্তর এবং ডিস্ট্রিক্ট পুলিশ তো সবসময় দেখে, হ্যাঁ, ট্রাফিক কন্ট্রোল যাতে করানো যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেটররা এরকমভাবে ভায়োলেট করে যেটা মানে অসম্ভব হয়ে পড়ছে, মানে সেই স্পিড লিমিটটা কমানোর জন্য। তো কিছু কিছু সময় হয়ে যায়, তো 10টা পর থেকে তো নাগা 2টা বন্ধ থাকে, তারপরে এখন তো 10টা বাজেনি, 9:30 15টা টাইম হয়েছে, কিন্তু ওভার স্পিডের কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই জায়গাটার নাম কেম ফ্লাইওভার ঠিক ফায়ার সার্ভিস উপরে। নিজে ফেলেন না, আর কারে গেলেই একটা পাইছে, আমরা গেলেও একটা পাইছি। নতুন ফেলেন না, নতুন করে। হ্যাঁ হ্যাঁ, হেলমেট টেলমেট কিছু নাই তো ভালো। তোলো তোলো তোলো। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনারা দেখছেন নিউজ নাও, আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুতের দাবিতে একাধিক জায়গায় বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে মাঠে নামবেন মুখ্যমন্ত্রী। তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আদালত, পথে নেমে বিক্ষোভ আইনজীবীদের, আটক দপ্তরের সিনিয়র ম্যানেজার। আচমকা হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রী, জানালেন পরিকাঠামো উন্নয়নে নজর দেবে সরকার। বিদ্যুতের দাবিতে উত্তাল বিশালগড়, বিদ্যুৎ দপ্তরের তালা, ক্ষুব্ধ জনতার। বিদ্যুতের দাবিতে সরব কংগ্রেস ও বাম যুবরা, ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা। বিদ্যুৎ মন্ত্রীর ব্যর্থতা ঢাকতে মাঠে নামতে হলো মুখ্যমন্ত্রীকে। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী, চরম দুর্ভোগ কাটছে দিন। বাধ্য হয়ে রাজ্যের একাধিক জায়গায় অবরোধ আম জনতার। দুর্যোগ কেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে রাজ্যের পরিস্থিতি, তবে এখনো বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী। প্রায় 48 ঘন্টার বেশি অন্ধকারে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ফিরে এলেও এখনো বহু জায়গায় বিদ্যুৎ নেই গত 3 দিন ধরে। একেতেই দুর্যোগ পরবর্তীকালীন স্যাঁতস্যাঁতে পরিস্থিতি, তার উপর 3 দিন ধরে নেই বিদ্যুৎ। বিপর্যস্ত জনজীবন। এখনো রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি বিদ্যুৎ মন্ত্রী। বুধবার রাজনগর, উজান, অভয়নগর, কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাবিতে রাস্তায় নামেন আম জনতা। চলে বিক্ষোভ, অবরোধ। বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ জনতা। এমনকি রাস্তায় নামেন উকিলরাও। বিক্ষোভ অবরোধের পাশাপাশি আটক করেন দপ্তরের সিনিয়র ম্যানেজারকেও। অবশেষে মাঠে নামেন মুখ্যমন্ত্রী। তিনি জানান রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নত করতে নজর দেবে সরকার। বিদ্যুৎ, পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার, আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন, কি মনে করছেন? বা এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করবো, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল
জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখব, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা আছে, এগুলো করবো আমরা। থ্যাংক ইউ। সাধারণত দুর্যোগকালীন পরিস্থিতিতে পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে বাড়তি সতর্কতা নেয় দপ্তর। তবে রাজ্যের প্রায় সর্বত্র 3 দিন পেরোলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এর আগেও বিদ্যুৎ দপ্তরের হয়ে ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামতে দেখা গিয়েছিল অন্যান্য মন্ত্রীদের। এবারেও রতন বাবুর হয়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা 3 দিন ধরে আদালতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে বহুবার জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে বুধবার সকালে ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করেন আইনজীবীরা। 1 মাস ঘেরাও করা হয় বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে। শেষে মন্ত্রীর আশ্বাসে ঘেরাও রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়। রাজ্যে প্রথম বিজেপি আইপিএফটি সরকার হওয়ার পরে তৎকালীন আইনমন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন, এখন আর কোনো দাবি পূরণের জন্য আন্দোলন করতে হবে না, কারণ আন্দোলনের আগেই সবকিছু পূরণ করে দিচ্ছে সরকার। সেই রতনলাল নাথ বর্তমানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। আর রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এতটাই তলানিতে এসে পৌঁছেছে যে বুধবার দিনভর রাজ্যের নানা জায়গায় অন্তত 1 ডজন আন্দোলন হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে বিদ্যুতের জন্য আইনজীবীদের পর্যন্ত আদালত ছেড়ে রাস্তায় নামতে হয়েছে, পথ অবরোধ করতে হয়েছে। বুধবার সকালে এই অভূতপূর্ব দৃশ্য দেখা গিয়েছে আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনীতে। তাদেরই একজন বললেন, 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নিগমের নির্ধারিত নম্বরে ফোন করলে রিসিভ করা হয় না। স্থানীয় বিদ্যুৎ অফিসের অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। 3 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। রিপিটেডলি আমরা পার্সোনালি এসডিও ইলেকট্রিকের কাছে গেছি, তারা কোনো রেসপন্স করে না। টেলিফোন করে টেলিফোন উঠায় না। সব দিকে কারেন্ট আছে, শুধু কারেন্ট কোর্টে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। অবরোধস্থলে থাকা আরেক আইনজীবী বলেন, টানা 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। ভাবা যায়, কম্পিউটার চালানো যাচ্ছে না, আমরা কাজ করব কিভাবে? কোর্ট ছেড়ে রাস্তায় কেন? আমাদের এখানে কারেন্ট নেই। গত 3 দিন ধরে আমরা বহুবার ট্রাই করছি, চেষ্টা করছি, কেউ ফোন তুলছে না, কিছু বলছে না। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ আসছে না। 3 দিন ধরে কোর্টের কোনো কাজ করা যাচ্ছে না, সব বন্ধ হয়ে আছে। তো আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের? কর্তৃপক্ষের যোগাযোগ করতে পারছি না। আমরা পুলিশ অথরিটিকে জানিয়েছি যে কারেন্ট নেই, এইভাবে কাজ করা যাচ্ছে না। ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে জানিয়েছি। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? হ্যাঁ, যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বারে কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? হ্যাঁ, কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। আইনজীবীরা একসময় বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে সিনিয়র ম্যানেজারকেও ঘেরাও করেন। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না কোর্টে বিদ্যুৎ আসবে ততক্ষণ পর্যন্ত ঘেরাও জারি থাকবে। শেষে মন্ত্রীর আশ্বাসে রাস্তা অবরোধ ও ঘেরাও আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বারে কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? হ্যাঁ, কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। কি করে কাজ করবে? কর্তৃপক্ষ কেউ শুনছে না, তাই কানে জল দেওয়ার জন্য এই ব্যবস্থা আছে। রাস্তা অবরোধ কি মানে সঠিক পথ মনে করছেন? হ্যাঁ, রাস্তা অবরোধ কি সঠিক পথ মনে করছেন? আমরা স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিয়েছি। এদিন বিদ্যুতের জন্য যেভাবে আইনজীবীদের একেবারে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে, তাতেই স্পষ্ট হয় যে বিদ্যুৎ পরিষেবা কতটা তলানিতে গিয়ে পৌঁছেছে। এদিকে রাজ্যে এখনো বর্ষা এসে পৌঁছয়নি, আর তার আগেই বিদ্যুৎ পরিষেবার বেআপ্রু চিত্র যেভাবে ক্রমশ প্রকাশ্যে আসছে, তাতে বর্ষা আসার পর পরিষেবার মান কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এখন সেটা নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার সাধুটিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আয়ুর্বেদিক হাসপাতালের পর এবার স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বুধবার স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে সঙ্গে নিয়ে সাধুটিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, এখানে একটি হোমিওপ্যাথি কলেজ স্থাপনের জন্য গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। তবে একই সঙ্গে এই হোমিওপ্যাথি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানকে আরো আধুনিক ও উন্নত করা দরকার বলে মন্তব্য করেন তিনি। কিভাবে এই হাসপাতালে আরো আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা চালু করা যায় আগামী দিনে রাজ্য সরকার সেই পরিকল্পনাই করছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত রোগীরা যাতে এই হাসপাতালে সঠিক চিকিৎসা পান তার কথাই ভাবা হচ্ছে।
তো অনেকগুলো খামতি আছে এখানে, আমার এটার চিন্তা ভাবনা আছে। আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করব। তো সেসব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি, আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115-20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায়, এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়, তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করি। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রতনলাল নাথের বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে তালা খোলা হবে না, সাফ জানিয়ে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী। গত 10 দিন ধরে বিদ্যুতের খামখেয়ালিপনায় অতিষ্ঠ বিশালগড় মুরাবাড়ি এলাকা। কিছু সময় বিদ্যুৎ সংযোগ থাকলেও আবার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এবার বিদ্যুতের দাবিতে বুধবার দুপুরে অফিস টিলা বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি বুধবারের মধ্যেই এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে, অন্যথায় বিদ্যুৎ অফিসে তালা ঝোলানো থাকবে। এদিকে বিদ্যুৎ অফিসে গ্রাহকরা যাওয়ার পরেও কোনো আধিকারিকদের পাত্তা পাওয়া যায়নি। বেলা 1টা বেজে গেলেও দেখা মেলেনি এসডিওর। জানা গিয়েছে সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলার মুরাবাড়ি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন গত 5 দিন ধরে। তবে তাদের এই অসুবিধার দিকে এক পলক নজর দেওয়ার ফুরসত নেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর। এমন বহু জায়গা থেকেই অভিযোগ, এই ঝড় তুফানে বিদ্যুৎ মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ সংযোগ অক্ষুণ্ণ থাকায় তিনি শান্তির নিদ্রায় মগ্ন। রাজ্যবাসীর কোথায় কি অসুবিধা হচ্ছে তা দেখতে তিনি বিন্দু মাত্র আগ্রহী নন। আজকে প্রায় 10 দিন ধরে কারেন্ট যা আয়ে আমরা না ট্রান্সমিটার এর আগে 100 ওয়াটের ছিল, এটা খারাপ হয়েছে নিয়ে দিছে 63 ওয়াট। তো যে জায়গার মধ্যে পরিষেবা লাগবে আপনার 100 ওয়াটের কারেন্টের ইলেকট্রিক পরিষেবা, এই জায়গা দিছে 63, যার কারণে আমরা প্রায় 800 ফ্যামিলি না কারেন্টের কোনো কিছু হইতেছে না। এই আজকে পুরো 4-5 দিন ধরে কারেন্ট নাই। আমরা প্রতিশ্রুতি ছিল ইস্যু করে দিয়েছিল যে আমরা ট্রান্সমিটারটা চেঞ্জ করে দেবো। আজকে 3-4 দিন আগে দিছে, আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিছু, যার কারণে আজকে আমরা পশ্চিম লোকগুলো এলাকাবাসী সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা লাগাইছি। আজকে যতক্ষণ না আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ। রাজ্যের আনাচে কানাচে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে গর্জে উঠছেন ভুক্তভোগী মানুষরা। অনেকেই বলছেন 2018 সালে তিনি শিক্ষা দপ্তর হাতে পাওয়ার পর রাজ্যের শিক্ষাঙ্গনে নামিয়ে এনেছিলেন গাঢ় অন্ধকার। সেই পরিকল্পনায় এখনো বদ্ধপরিকর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বিদ্যুতের বেহাল পরিষেবা নিয়ে দিকে দিকে অজস্র অভিযোগ উঠছে। বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দাবি করা হয় বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগেও কৃষ্ণনগরের টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে দেওয়া হয়েছে ডেপুটেশন। রেমাল ত্রিপুরায় সরাসরি হিট করেনি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সময় এখানে হাওয়াটা লেগেছে মাত্র। তাতেই রাজ্যে বিদ্যুৎ পরিষেবার একেবারে দফা রফা হয়ে গেছে। বহু জায়গায় ট্রান্সফরমার জ্বলে গেছে, আছড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, কোথাও ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। স্থলভূমিতে রেমাল আঘাত করার পর প্রায় 2 দিন হয়ে গেছে। রাজ্যের বেহাল বিদ্যুৎ পরিষেবার হাল এখনো ফেরাতে পারেনি বিদ্যুৎ নিগম। অভিযোগ, কোথাও 12 ঘন্টা, কোথাও 24 ঘন্টা, তো কোথাও টানা 1.5 দিন ধরে নেই বিদ্যুৎ।
দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার কারণে এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক ও শিশুদের অবস্থা একেবারেই নাজেহাল। এরই প্রেক্ষিতে বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে করা হয় বিক্ষোভ প্রদর্শন, দেওয়া হয় ডেপুটেশন। একই সঙ্গে বিদ্যুৎ মন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে দাবি জানানো হয়েছে। আজকে সারা রাজ্য অন্ধকারময়, সারা রাজ্যে গোটা রাজ্য জুড়ে অন্ধকার একটা কায়েম করে নিয়েছে। এখানে প্রাকৃতিক কাজের জন্য যে জল সেটা পর্যন্ত তুলতে পারছে না, স্নান খাওয়া সব বন্ধ হয়ে রয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে রয়েছে, সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে। অন্ধকার গোটা গ্রাম ত্রিপুরা, এমনকি শহরেও আপনারা দেখছেন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় কারেন্ট নেই, কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুতের অভাবে জল তুলতে পারছেন না মানুষ, কাজ করতে পারছেন না মানুষ, ইন্টারনেট চলছে না। মনে হচ্ছে এক অন্ধকার যুগে আমরা এসে দাঁড়িয়েছি। রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবার চূড়ান্ত অবনতি নিয়ে সরব হয়েছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআইও। এদিন প্রতিবাদ জানিয়ে তারা আগরতলার রাজপথে মিছিল বের করে। পরে কৃষ্ণনগরে টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয়। দাবি জানানো হয়েছে পরিষেবা স্বাভাবিক করতে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আমরা আমাদের দাবি রেখেছি, সিনিয়র যিনি ম্যানেজার আছেন ওনার কাছে রেখেছি আমরা আমাদের দাবি। উনি যেটা বলেছেন যে দপ্তর যথেষ্ট আন্তরিকতার সহিত যে সমস্যাগুলি আছে এগুলি দেখে এগুলি সারাই করার চেষ্টা করছেন। আমরা যেটা বলেছি ওনার কথা থেকে বক্তব্য থেকে যেটা পরিষ্কার হলো যে একটা দপ্তর পরিচালনার প্রশ্নে যে পরিমাণ কর্মী থাকা দরকার এই পরিমাণ কর্মী নেই, তাহলে স্বাভাবিকভাবে অ্যাট এ টাইম অনেকগুলি জায়গাতে মুভমেন্ট করা যাচ্ছে না। আমরা বলেছি যে এই বিপর্যয় মোকাবেলার প্রশ্নে যত দ্রুত সম্ভব কর্মী নিয়োগ করে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি কর্মী নিয়োগের প্রশ্নে কোনো ধরনের জটিলতা থাকে তাহলে হায়ার করে অন্তত এই যে বিপর্যয় সেটাকে মোকাবেলা করতে হবে, কারণ মানুষ প্রচণ্ড সমস্যায় রয়েছে, পানীয় জল নেই, টেলিকম ব্যবস্থা ভেঙে পড়েছে এবং আমাদের রাজ্যের যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা এই দপ্তর এগুলি চালায় যারা তাদেরও সমস্যা হচ্ছে। সবটাই মিলেই একটা নাজেহাল পরিস্থিতি। এদিকে আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা নিয়ে অজস্র অভিযোগ আসছে। অনেক জায়গাতে বিদ্যুৎ না থাকার কারণে পাইপলাইনে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন। এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে এটাই এখন সবার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝড় এসেছিল, চলেও গেছে, কিন্তু রাজনগরের দত্তবাড়ি রোডে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর 3 দিন কেটে গেলেও সরানো হয়নি আজও। সেই থেকে বিদ্যুৎ নেই এলাকায়, বিদ্যুৎ অফিসে ফোন করলেও মিলছে না সাড়া। এরই প্রতিবাদে বুধবার এলাকায় পথ অবরোধ করেন প্রমীলা বাহিনী। তাদেরই কয়েকজন বলেন মাসের শেষে বিদ্যুতের মাসুল বেশ আন্তরিকতার সঙ্গে নেওয়া হলেও কোন রকম প্রাপ্য পরিষেবা পাচ্ছেন না তারা। বাড়ি ঘর তো অসুবিধা না, আমরা কি মাংনা কারেন্ট চালাই, আমরা তো বিল দিতে দিব, আমরা তো 3 দিনের বিল কম না, তাহলে আমরা কষ্ট দিতে থাকি 3 দিন সব কারেন্ট আছে। আমরা ফোন করলে ফোন রিসিভ করে না, মোবাইল বিক্রি করে রাখতে তার কাটতে হয় এটা কেন অপরাধ কিটা বা রাজনগর দত্তবাড়ি রোড কিসের লেগে রাস্তা অবরোধ করছে? কবরস্থানের পাশে আমরা কারেন্টের লেগে রাস্তা অবরোধ করছি। আমরা আজকে 3 দিন কারেন্ট নাই, তুফানে কারেন্টের তারের উপর গাছ ফলাই দিছে, তারা কোয়ার পরও তারা আমরা কারেন্ট ঠিক করে দিচ্ছে না। শান্তিরবাজার মহকুমার চড়কবাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় একটি গবাদি পশু। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার অভিযোগ নিয়ে পথ অবরোধ করেন উত্তেজিত স্থানীয় মানুষ। পথ অবরোধের খবর পেয়ে ছুটে যান স্থানীয় ডিএসএম। অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে, তারটা ফোল্ড করে ফিলারের কাছে রেখেছে, যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল্ড করে ফিলারের কাছে রেখেছে, আর ইন দি বিটুইন মিন টাইম তারা লাইনটা উঠিয়ে দিয়েছে, যার ফলে তারটাতে কারেন্ট এসেছে, ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে বা স্পট ডেথ মারা গেছে। এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতি হইতে পারে, আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশন লিকেজ কিনা জানি না, বা লাইনে কারেন্টের সাথে ছাগলটা মারা গেছে। এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে লসের ক্ষতিপূরণ দেয়, তারা এটা দেখবে। শান্তিরবাজার মহকুমার চড়কবাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় একটি গবাদি পশু। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার অভিযোগ নিয়ে পথ অবরোধ করেন উত্তেজিত স্থানীয় মানুষ। পথ অবরোধের খবর পেয়ে ছুটে যান স্থানীয় ডিএসএম। অ্যাকচুয়ালি
এই চেষ্টা করার জন্য বলেছি। আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারলেন, কি জানতে পারলেন? এলাকা পরিদর্শন করে যেটা আমি নিজের পার্সোনালি দেখলাম, অনেক রাজ্যে অব্যাহত গার্হস্থ্য নির্যাতন, আবারও শ্বশুরবাড়ির লোকের হাতে আক্রান্ত এক গৃহবধূ। ঘটনা মেলাঘর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকার। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির লোকেদের হাতে আক্রান্ত হন গৃহবধূ পাখি আক্তার ও তার স্বামী রফিক মিয়া। পারিবারিক এক বিবাদকে কেন্দ্র করে তাদের ওপর চড়াও হন শ্বশুর আব্দুল সাইবান, কাকা শ্বশুর কামাল মিয়া, কাকি শাশুড়ি স্বরূপা বিবি ও ননদ মৌসুমী আক্তার। ফলে এলোপাথারি আক্রমণ। অবশেষে পালিয়ে গিয়ে মেলাঘর থানায় আশ্রয় নেন দম্পতি। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। জানা যায় এর আগেও একবার তাদের মারধর করেছিলেন অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে লিখিত মামলাও করেছিলেন পাখি। তারপরেও পুলিশের ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে আবারও একই ঘটনা ঘটে। আমি করছি পয়সা কাউকে রাত্রে পড়া শরীর করছিল তো আনছে রান্না বড় চাল হচ্ছে না, চাল এবারে শ্বশুর এবারে জ্বালাগালি করতেছে আমাদের। আমি বলে চুরি করছে, আমি বলে কইছি কেস করতে সব আমার দোষ দিতে আছে, তাইলে বাচ্চা বাড়বো তাইকে জায়গার ফান আনে গলাগালি। এবার আমার স্বামী বলতে পারবো নিয়ে মারধর করেছে। শ্বশুরে এরপর আমার কাকা শ্বশুর কোথায় রোজান তাই রোজান কাকি শ্বশুরের কথা 14 গোষ্ঠী এলে আমার 14 গোষ্ঠীর মাথা কামাইব বহুত রকম গালাগালি করছে। কে মারছে আপনাদের? স্বরূপা বিবি, মৌসুমী আক্তার, রুকিয়া খাতুন, কামাল মিয়া, আব্দুল সুবান। আমাদের দড়ি লইছে বাংতো মারিচ পালাইছে। প্রথম কি আপনার স্বামীরে মারছিল? হ্যাঁ। এরপর আপনি বাঁচাতেন যাও না? আমরা সবাই মারধর করছে। রফিক মিয়া আবারও অভিযোগ জানিয়েছেন মেলাঘর থানায়। এখন দেখার থানা এই বিষয়ে কি ভূমিকা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বিষ্ণু সিং। অনেক আবেদন করেও জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। পঞ্চায়েত প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস বিষ্ণু সিং এর পরিবারের। বামুটিয়া ব্লকের তালতলা পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের লেবার পোস্টের বাসিন্দা তারা। বহুবার পঞ্চায়েতে আবেদন করেও জোটেনি ঘর। জানিয়েছেন পঞ্চায়েত প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদেরও। তবে প্রতিশ্রুতি ছাড়া আর বিশেষ কিছুই পাননি বিষ্ণু। বাধ্য হয়ে ছেলে ও পুত্রবধূ নিয়েই মাটির ভাঙা ঘরে বাস করছেন তারা। সরকারি ঘর পাইছেন না? আপনারা জানাইছেন নি পঞ্চায়েত? আপনার পরিবারে কতজন আছে সদস্য? পরিবার 3 জন, বাবা আমি। আচ্ছা, তো এই তুফানে আপনার পরিবার নিয়ে তো থাকতে অসুবিধা হয়েছে? একটা বুড়া বেড়া এখন তো কই জানি, আমার বাবা তো বুড়া, একবার ওই যাইতেছে বয়স কর। আমি কই যাবো আপনার যদি বাইঙ্গা জায়গা আমি আলকে দিয়ে লইতে পারবো না, আমার মানে কই যাবো কার বাড়ি যাবো। আপনার নাম? আমার নাম বিফল সিং। বাবার নাম কি? বিষ্ণু সিং। বর্তমান দুর্যোগকালীন সময়ে যে কোনো সময় এই ঘর ভেঙে পড়তে পারে, তাই পরিবার নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন বিষ্ণু সিং। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। রামনগর 2 নম্বর রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আরএমএস ব্রাঞ্চে অগ্নিকাণ্ড। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ব্রাঞ্চে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন এখানে বিদ্যুৎ খুঁটিতে বহুদিন ধরেই সমস্যা রয়েছে, কিন্তু বহুবার অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। যাওয়ার লিগে আমি প্রিপারেশন নিতেছি, হঠাৎ করে হইচই, আমার মিসেসের বিশাল বড় একটা হইচই শুনতেছি। শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম ধুয়ো বাইতেছে। তারপর পরে বার্নিং হইলো, তারা এলো, তারা ইনফর্ম করলো আমার পাড়ার প্রতিবেশীরা, তারা সামহাও আমরা সার্ভাইভ করলাম। কিন্তু মেইন হইতেছে ইলেকট্রিকের কোনো কমপ্লেন, কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে। এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান, এই প্রথমে এখানে বার্নিংটা হয়েছে, এখান থেকে বার্নটা গিয়া ওই ডিরেক্ট এখানে গিয়ে লাগছে। তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে, দাদাও দেখছে, দাদা আমার পরে জানাইলো যে ফার্স্ট বার্নিংটা এখানে হয়েছে। তারা আমরা যে কমপ্লেন করলাম যে এখানে প্রবলেম হইতেছে, এখানে অনেক দিন ধরেই একটা ইয়ে নাই। নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘির আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। পুলিশি অভিযানে গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক সহ 5 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। খেজুরবাগান গোয়ালা বস্তির পরিচয় ছিল দুগ্ধ উৎপাদনের অন্যতম জায়গা হিসেবে। বর্তমানে সংগঠিত অপরাধ আর নেশা বাণিজ্যের অন্যতম আখড়া হিসেবে পরিচিত গোয়ালা বস্তি। এই এলাকাতেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। সাথে 5 মাদক কারবারিকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা। এই অভিযানে 400 কৌটা ব্রাউন সুগার, 1 লাখের অধিক টাকা ও বিপুল পরিমাণ নেশা দ্রব্যের খালি কৌটা উদ্ধার করা হয়েছে বলে জানান পদস্থ পুলিশ কর্তারা। আটক 5 মাদক কারবারির নাম লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, উড়িয়া দেবী ও ধর্মেন্দ্র রায়। রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ডিটেইন পার্সনরা তারা ড্রাগস নিয়ে ডিলিং করছে এবং সঙ্গে ওদের সঙ্গে টাকাও ছিল। সেই অনুযায়ী আমি ওদের কাছ থেকে আমরা 400 কৌটা ব্রাউন সুগার, 1,25,510 টাকা ক্যাশ, খালি কৌটা 3,000 আমরা সিজ করি এবং আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করি। এখন আমরা ওদেরকে মাননীয় আদালতে ফেরাই। লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, একজন মহিলা বুড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়। তাদের সাথে কি আরো কেউ আছে জড়িত? এগুলি আমরা ভেরিফিকেশন করছি, আন্ডার ইনভেস্টিগেশন। তারা কি সবাই গোয়ালা বস্তির না অন্য কোনো জায়গার রয়েছে? না, সবাই গোয়ালা বস্তি। হ্যাঁ। কতদিন ধরে তারা এরকম করছে কিছু বলেছিল? আমরা এটা দেখছি, ভেরিফাই করছি। তাদের আটককৃত জিনিসগুলির সর্বমোট পরিমাণ হবে প্রায় 3 লক্ষ টাকা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কারণ নাম এখন অব্দি বেরিয়ে এসেছে কি? এটা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন আছে, এটা আমরা এখন এস্টাবলিশ করছি না। কখন আপনারা রেডটা করেছিলেন? গতকালকে দুপুরে। ধৃত 5 মাদক কারবারিকে
বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুশান্ত দেব। সংগঠিত নেশা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা জানার জন্য পুলিশি তদন্ত জারি থাকবে বলে পুলিশের বক্তব্য। এর আগেও বিভিন্নবার গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মাদক অস্ত্র। পুলিশের হাতে ধরা পড়েছে বেশ কয়েকজন কুখ্যাত অপরাধী। তবে তাই বলে বন্ধ হয়নি অপরাধের সাম্রাজ্য। আগামী দিনে সক্রিয় পুলিশ অপারেশনের মাধ্যমেই অপরাধীর আখড়া থেকে নিরাপদ জায়গায় ফিরতে পারবে গোয়ালা বস্তি এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে অব্যাহত যান সন্ত্রাস, মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষ বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে। ঘটনায় আহত 3। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল আনুমানিক 9:40 নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে একটি রাবার বোঝাই ট্রাক ও একটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনপাথর ফাঁড়ির পুলিশ ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। দেখলাম এরা মানে ইনজুরি হয়েছে 2 জন ব্যক্তি, ট্রাক চলে ছিল। কোন জায়গাতে আছেন? অ্যাক্সিডেন্টটা কোন জায়গায়? একটা বাইকের সঙ্গে বাইক আছে, তারা বাইকের সঙ্গে কোন জায়গাতে? কি নাম জানা গেছে? তাদের নাম ঠিকানা মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত 3 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আহতরা হলেন ট্রাক চালক বাবুল মগ, হেলপার প্রকাশ চৌধুরী ও প্রশান্ত সেন। ট্রাক চালক পশ্চিম চরকবাই ও বাকি 2 জন বাইখোড়ার বাসিন্দা। এখানে ব্রিজ আছে না, ব্রিজের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। আমরা পিএসএ ফোন করার পরে আমরা সাথে সাথে গেছি। যাওয়ার পরে একটা বাইক মধ্যে দাঁড়ায় দিয়েছে, এটারে গাড়ি বাড়িয়ে দিয়েছে। গাড়ির যে 3 জন পার্সন আমরা পাইছি, একজন ড্রাইভার, 2 জন হেল্পার, তারা লই আমরা হাসপাতালে আইছি। বাইকের যারা আসলে তারা কি আহত? বাইকের কেউ পাইছি না, বাইকগুলো দাঁড়ায় দিয়েছিল। বাইকের কেউ পাইছেন না? তারা কিসের মধ্যে ছিল? তারা টিপার গাড়ির মধ্যে আসলো। টিপার গাড়ি আছে, টিপার গাড়ি আর বাইকের এসএমএল গাড়ি। এসএমএল। আচ্ছা, এখন অবস্থা ড্রাইভারের মনে মাথা ফাটছে আর তারা মনে সামান্য ইনজুরি হয়েছে, 2 জন যে লোকে আসলো। আচ্ছা, ধন্যবাদ। এই দুর্ঘটনায় বাইক চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে খবর। অনেকের অভিমত, বাইকটি দাঁড়ানো অবস্থায় ছিল, তাই বাইক চালকের কিছুই হয়নি। দ্রুত গতিতে আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। শান্তির বাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়া মহকুমা প্রশাসন, কাস্টমস ও বিএসএফ এর যৌথ অভিযানে ট্রান্সপোর্ট গাড়ি থেকে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট ও লক্ষাধিক টাকার কাপড় উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য সমগ্র বিলোনিয়া জুড়ে। বিলোনিয়া কাস্টমসের কাছে খবর আসে ট্রান্সপোর্টে গাড়ি করে প্রচুর অবৈধ মাল বিলোনিয়ায় এসেছে। খবর পেয়ে কাস্টমস বিএসএফ কে নিয়ে 1 নম্বর টিলা প্রভাতী মার্কেট থেকে একটি গাড়িকে কাস্টমস অফিসে নিয়ে আসে। গাড়িতে থাকা মালের কোনো সঠিক কাগজ দেখাতে না পারায় গাড়িটিকে আগরতলা কাস্টমস অফিসে পাঠিয়ে দেওয়া হয়। রাতভর বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমস আটক হওয়া গাড়িতে তল্লাশি চালিয়ে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট, লক্ষাধিক টাকার শাড়ি উদ্ধার করে। বাংলাদেশে পাচার করার জন্য এই সমস্ত মাল আনা হয়েছিল বলে ধারণা করেছে মহকুমা প্রশাসন। জানা গিয়েছে, ট্রান্সপোর্ট গাড়ির মালিক বিলোনিয়ার মিলন পাল। কিছুদিন আগে এই মিলন পালের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তার মাল গুদাম সিল করে দেয় মহকুমা প্রশাসন। বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযান আমরা একটা চালাই। আমরা একটা ট্রাক গাড়ি, সন্দেহবাজার একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি 1 নম্বর টিলা বাজার থেকে বিলোনিয়ার, এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে আমরা ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই। এখন আমাদের নামানোর কাজ চলছে। এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে, যার মূল্য প্রায় 50 লাখ টাকার মতো হবে, এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ির ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি। সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি। সিগারেটের বিল দেখানোর সম্ভাবনা, সেটা বৈদেশিক কোম্পানি ছিল, এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশের পাচার হওয়ার জন্যই গাড়িটা এসেছে। মঙ্গলবার রাতের এই অভিযানে মহকুমা প্রশাসনের পক্ষে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিএসএম সঞ্জয় শীল, ডিএসএম অরিজিৎ পাল। ঘটনায় আরো তথ্য পাওয়ার লক্ষ্যে তদন্ত জারি রয়েছে। বিলোনিয়া থেকে প্রতাপ দাসের রিপোর্ট, নিউজ নাও।
বুধবার রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান চালান পুর নিগমের আধিকারিকরা। মূলত অবৈধ ড্রেন দখলকারীদের বিরুদ্ধে চলে অভিযান। সরকারি ড্রেন দখল করে রাজধানীর বিভিন্ন প্রান্তে চলছে নির্মাণ কাজ। যত্রতত্র ড্রেনের উপরেই ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। বুধবার সরকারি ড্রেন দখল মুক্ত করতে রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান করেন পুরকর্তারা। সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে চলে অভিযান। যারা সরকারি ড্রেন দখল করে নির্মাণ কাজ করছে তাদের আর্থিক জরিমানা করেন পুর নিগমের বিশেষ অভিযানকারী দল। 2রা জুন অবধি ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এই কারণে আমরা আজকে সন্ধ্যা দিয়েছি এক থাকে না 3 ইঞ্জয় করতেছে। এটা কন্টিনিউ চলবো আপাতত 2 দিন অবধি চলবো অ্যাজ পার অর্ডার অফ কমিশনার। 2 দিন অবধি চলবে, তারপর আমরা কন্টিনিউ করবো। আমরা টাস্ক ফোর্স আছে তারা রেগুলার মেনটেন করবো। জরিমানা কি করা হচ্ছে? জরিমানা করা হচ্ছে অ্যাজ পার আমরা ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট হিসাবে জরিমানা করা হচ্ছে। স্যার আপনার শুভ নামটা? আমার নাম তরুণ সরকার, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেন্ট্রাল জোন। সরকারি ড্রেন দখল মুক্ত করার এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলেই জানিয়েছেন পুরকর্তারা। উল্লেখ্য, সরকারি ড্রেন দখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন মেয়র। নিকাশি ড্রেন ভর্তি থাকার জন্যই যে রাজধানীর বিভিন্ন প্রান্তে জল জমে যাচ্ছে তা স্পষ্টভাবেই জানিয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের মূল সড়ক এলাকায় মনু নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বসতঘর। প্রশাসনের হস্তক্ষেপ চাইছে সাধারণ মানুষ। গত 3 দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছিল মনু নদী, আর তাতে কৈলাসহর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসতঘর গ্রাস করে নিয়েছে মনু নদী। এই ঘটনাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। মনু নদীর ভাঙন রুখতে ও বসত বাড়িগুলিকে রক্ষা করার জন্য প্রশাসনের এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই বললেই চলে। অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ। পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার ক্ষমতা পরিবারগুলোর নেই। প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের, সেই ধারা এখনো চলছে। তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলায়। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর পুর পরিষদের গোবিন্দপুর এলাকার বাসিন্দা সবিতা সরকার, মানিক সরকার, রীনা সরকার সহ আরো কয়েকজনের বসতঘর তলিয়ে যাচ্ছে মনু নদীর গর্ভে। স্বামী, স্ত্রী ও সন্তান সহ কে দেবে তাদের ঠাঁই, প্রশ্ন উঠছে। কি নাম আপনার? মানিক সরকার। কি হয়েছে ঘটনা? আজকে 2-3 দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গা আছে সেগুলো সব ভেঙে নিয়েছে। সকাল থেকে 10 কইরা গরুর সব দিতে থেকে কেউ আইছেন নি এখন? আইসে আইয়া তারা দেখতে তো সবাই দেখতেছে। কে কে আইছে? আইছে প্রশাসনের তরফ থেকে কেউ আইছেন? প্রশাসনের তরফ থেকে কত নম্বর ওয়ার্ড এটা? 10 নম্বর ওয়ার্ড পুর পরিষদ। পুর পরিষদের তরফ থেকে এখন পর্যন্ত আইছিল তারা কালকে সবাই আইয়া দেখতে গেছে। আজকে সকালে আইসা আইয়া দেখতে গেছে। কি চান আমার? কি চান এখন? এখন কেমনে হইতো, আমি কেমনে থাকতাম, আজকে ভাঙিয়া নিয়ে যেতে থেকে এটা প্রশাসনের তরফ থেকে। বর্ষা আসলেই মনু নদীর রুদ্ররূপ কেড়ে নেয় বহু মানুষের রাতের ঘুম। আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত, আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত প্রায় 11টা থেকে জলের স্তর অনেকটাই নেমেছে। তবে নদীর জল কমতে শুরু করার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি বসতঘর বিলীন হয়েছে নদীগর্ভে। বর্তমানে প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সহ নেতা নেত্রীরা খোঁজ খবর নিচ্ছেন বলেই খবর। কৈলাসহর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন বাংলাদেশ।
সেন্ট জনস ক্ষুদ্রদ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও ক্ষুদ্র দ্বীপগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে মঙ্গলবার দুপুরে জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে এই আহ্বান রাখেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, 2 মেয়াদে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্রের অম্লতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিশেষ দৃষ্টি দিচ্ছে। বিদেশমন্ত্রী আরো বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে উচ্চ কার্বন নিঃসরণকারী উন্নত অর্থনীতির দেশগুলোকে জবাবদিহিমূলক প্রতিশ্রুতির আওতায় আনা একান্ত প্রয়োজন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। নরসিংগড়ের টিআইটি কলেজে অ্যালুমিনির উদ্যোগে স্মরণ সভা। প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃত্যুতে শোক জানিয়ে স্মরণ সভার আয়োজন করেন তারা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। আমাদের বলতো লাইফ ইজ শর্ট, লেটস এনজয়। সবাইকে এনজয় করার কথা বলতো, জীবনে প্রত্যেকটা মুহূর্তকে ভালোভাবে বাঁচার অনুপ্রেরণা আমাদের দিত। আমরা সবসময় এটা নিয়ে ওর সাথে হাসি মজা করতাম, বাট এতটা শর্ট ওর জীবনটা ছিল এটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি আর কি। উজবেকিস্তানের তাসখান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিমন্যাস্টিকে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জয়ী দীপা কর্মকার সবে রাজ্যে ফিরেছেন। বুধবার তিনি মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। দীপার সঙ্গে তার কোচ বিশ্বেশ্বর নন্দী ও বাবা দুলাল কর্মকারও ছিলেন। দীপা ও তার কোচ দুজনকেই এই অভূতপূর্ব সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। নমস্কার। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আবারও নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গোপন সূত্রের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ মুঙ্গিয়াকামি নাকা পয়েন্টে তেলিয়ামুড়া থেকে আমবাসা যাওয়ার পথে একটি সন্দেহভাজন অটো গাড়িকে আটক করে। তাতে তল্লাশি চালাতেই অটো থেকে বেরিয়ে আসে ৭৬ প্যাকেট শুকনো গাঁজা। পুলিশি অনুমান সর্বমোট ৭৬ কেজি গাঁজা হবে উদ্ধারকৃত প্যাকেটগুলি থেকে। এই যে গাঁজা আটক করা হয়েছে, সেই গাঁজার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা হবে বলেই অনুমান ডিসিএম সৌরভ দাসের। র্যান্ডম চেকআপ আসলো, তো র্যান্ডম চেকআপে পাওয়া গেছে যে একটা গাড়ি যেটার নাম্বার TR02A2170, এটার মধ্যে একজন ড্রাইভার আসছেন, তার নাম দক্ষরাম রিয়াং। উনি আমবাসা রেসিডেন্ট। তো ওনার অটো থেকে কন্ট্রাব্যান্ড কিছু গাঁজা বরামদ হয়েছে। এখানে 76 কেজি গাঁজা আসতো, যেটা বেসিক্যালি 21টা প্যাকেটের মধ্যে 1 কেজি করে এসে এমন 2.5 কেজি ডিফারেন্ট মেজারমেন্টে রাখা হয়েছে আর কি। তো এটার বাজার মূল্য কেমন হতো স্যার? বাজার মূল্য এটা অ্যাপ্রক্সিমেটলি কেমন বাজার মূল্য, এটা বেসিক্যালি ক্যালকুলেশনের পরে ধরেন না, তদ্রুপ হয়, এটা পুলিশের থেকে জানা যায়। এটা কোন থানার আন্ডারে স্যার? এটা মুঙ্গিয়াকামি পিএস।
আচ্ছা, এই ধরনের কি চেকিং প্রত্যেকদিন হইব? প্রত্যেকদিন ডেইলি হইতেছে, পুলিশ ডেইলি করতেছে। এদিন অটো থেকে 76 কেজি গাঁজা সহ অটোর চালক দ্রক্ষরাম রিয়াংকে আটক করে মুগিয়াকামী থানার পুলিশ। এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিসিএম সৌরভ দাস, মুগিয়াকামী থানার ওসি গৌতম দেব বর্মা সহ অন্যান্যরা। আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিসিএম সৌরভ দাস। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কচু ক্ষেত থেকে কচু চুরি করে নিয়ে যাওয়ায় মালিক দোলন উড়িয়া প্রতিবাদ করেন। এরপরই তাকে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি কমলপুর থানার অপরিষ্কার পঞ্চায়েতের হোমলেস কলোনিতে ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে কমলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর যে আহত হয়েছে ওনার নাম কি? তোমার কি হয়? আমার মা। আচ্ছা, কি হয়েছে ঘটনা কত? কচু লাগানো হয়েছিল, কচু লাগানো হয়েছে যে তো যারা আছে না তারা হচ্ছে যে তারা নিচে নেওয়ানোর পরে আমরা মা তারা বলছে যে কে নিচে কচু শুধু এমনি গালাগালি করছে আর কি লেগে নিচে কচু, তারা কেউ নাম ধরে গালাগালি করছেন, শুধু কইছে কে নিচে কচু করে। আমি কই আগে আমরা বকাবকি কইরা যে ভাত খাইতেছে, ভাত খাওয়ানোর পরে গিয়ে তাদের ছেলে গিয়ে অনেক মাছ করছে, মাছ করার পরে এনে মাও গেছে গিয়ে মাছ করতে, তাদের ছেলের বউ আছে, ছেলের বউ গিয়ে অনেক মাছ করছে। যারা যারা মারছে তাদের নাম জানো তুমি? নাম সমীর রাজবর্গ, মধু রাজবর্গ, আর ছেলের বউ একটা নাম তারপরে আয়ের থাকে। তোমার মার নাম কি? উড়িয়া। আচ্ছা, তোমার বাবা আছে? বাবা কোথায়? বাবা 5 বছরে। আচ্ছা, বাড়িতে আয় না। তো যারা তোমার মারে মারছে তাদের বিরুদ্ধে তোমরা কেস করছো, মামলা করছো? আচ্ছা, অভিযোগ পড়াই যে অপরিষ্কার একটা স্টোর গিয়ে দেখলাম এরকম অবস্থায় একটা মহিলা পড়ে রয়েছে। ও আপনার দ্রুত গিয়ে নিয়ে এসে আমরা জানা গিয়েছে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় দোলন উড়িয়াকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। তবে পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামিকে এই ঘটনায় গ্রেফতার করতে পারেনি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গিয়েছে আসাম সিআরবি নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন সময় একটি গাড়িকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার হয়। পাশাপাশি মোহাম্মদ আরজুল হক নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বর্তমানে শহর থেকে গ্রামে প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ পানীয় জলের জন্য রাস্তা অবরোধ চলছে। বিদ্যুৎ পরিষেবাকে আরো কতটা উন্নত করা যায় এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কি বললেন তিনি তার আজকের প্রতিক্রিয়ায় শুনব। বিদ্যুৎ পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন কি মনে করছেন? বা এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে, অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করবো, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখব, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা করবো। থ্যাংক ইউ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায় লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাস্তায় বড় ফাটল, বিপদের আশঙ্কা গ্রামবাসীদের। চোরিলাম আরডি ব্লক থেকে 50 মিটার দূরত্বে দক্ষিণ চোরিলাম মধ্যপাড়া পিচের রাস্তায় দেখা গিয়েছে বড় ধরনের ফাটল। যে কোনো সময় রাস্তাটি ভেঙে চলে যেতে পারে পুকুরের মধ্যে। রাস্তাটি সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না পিডব্লিউডি কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ গ্রামের মানুষের। তারা কি অভিযোগ করেছেন সরাসরি শুনবো। মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট একটা হইতে পারে, মানে যে আর মানে অবশ্যই বাংলাটা চাই যাতে রাস্তাটা যাতে এতটুকুই চাই যাতে রাস্তাটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়। এই জায়গাটা না তোমাদের দাবি। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে অতি দ্রুত যদি রাস্তাটি সারাই না করা হয় তাহলে যে কোনো সময় গ্রামের মানুষ আন্দোলনে বসে যেতে পারেন বলেই খবর মিলেছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসের লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসে কোনো রকম লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা রাজ্যের আনাচে কানাচে। ফ্লাইওভার আনতে গিয়েছিলাম, তো ফ্লাইওভারের উপরে খুব স্পিডে ছিল বাইকটা। হ্যাঁ, তখন আমি বাড়িতে যাচ্ছিলাম, তখন আমি দেখি বাইকটা খুব স্পিডে ছিল। তখন ওর পরে খুবই ইনজিউর্ড হয়েছে। তো আমি থানা গিয়ে কল করেছি, ফায়ার সার্ভিসে কল করেছি। ফায়ার সার্ভিস এসে লোকটাকে নিয়ে গেছে থানা হসপিটালে, আর স্কুটিটা আমি থানাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। মানে এটাতে কি মানে একজন ছিল গুরুতর আহত, মানে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা? না, কোনো গাড়ির সাথে নেই, সিঙ্গেল। মানে ব্যালেন্স রাখতে পারেনি, ব্যালেন্স খুব স্পিডে ছিল, প্রায় 100
দুজন ছিল। একজন প্রায়শই দুর্ঘটনা হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি ট্রাফিক দপ্তর এবং ডিস্ট্রিক্ট পুলিশ তো সবসময় দেখে, হ্যাঁ, ট্রাফিক কন্ট্রোল যাতে করানো যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেটররা এরকমভাবে ভায়োলেট করে যেটা মানে অসম্ভব হয়ে পড়ছে, মানে সেই স্পিড লিমিটটা কমানোর জন্য। তো কিছু কিছু সময় হয়ে যায়, 10টা পর থেকে তো নাগা 2টা বন্ধ থাকে, তারপরে এখন তো 10টা বাজেনি, 9:30 50টা টাইম হয়েছে, কিন্তু ওভার স্পিডের কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই জায়গাটার নাম টেম ফ্লাইওভার, ঠিক ফায়ার সার্ভিস উপরে। না আর কারে গেলেই একটা পাইছে, আমরা গেলেও একটা পাইছি। নতুন সাল না, নতুন করে। হ্যাঁ হ্যাঁ, হেলমেট টেলমেট কিছু নাই তো ভালো। তোলো তোলো তোলো। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনারা দেখছেন নিউজ নাও, আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুতের দাবিতে একাধিক জায়গায় বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে মাঠে নামবেন মুখ্যমন্ত্রী। তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আদালত, পথে নেমে বিক্ষোভ আইনজীবীদের, আটক দপ্তরের সিনিয়র ম্যানেজার। আচমকা হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রীর, জানালেন পরিকাঠামো উন্নয়নে নজর দেবে সরকার। বিদ্যুতের দাবিতে উত্তাল বিশালগড়, বিদ্যুৎ দপ্তরে তালা, ক্ষুব্ধ জনতার। বিদ্যুতের দাবিতে সরব কংগ্রেস ও বাম যুবরা, ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা। বিদ্যুৎ মন্ত্রীর ব্যর্থতা ঢাকতে মাঠে নামতে হলো মুখ্যমন্ত্রীকে। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী, চরম দুর্ভোগ কাটছে দিন। বাধ্য হয়ে রাজ্যের একাধিক জায়গায় অবরোধ আম জনতার। দুর্যোগ কেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে রাজ্যের পরিস্থিতি, তবে এখনো বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী। প্রায় 48 ঘন্টার বেশি অন্ধকারে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ফিরে এলেও এখনো বহু জায়গায় বিদ্যুৎ নেই গত 3 দিন ধরে। একেতেই দুর্যোগ পরবর্তীকালীন স্যাঁতস্যাঁতে পরিস্থিতি, তার উপর 3 দিন ধরে নেই বিদ্যুৎ। বিপর্যস্ত জনজীবন। এখনো রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি বিদ্যুৎ মন্ত্রী। বুধবার রাজনগর, উজান, অভয়নগর, কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাবিতে রাস্তায় নামেন আম জনতা। চলে বিক্ষোভ, অবরোধ। বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ জনতা। এমনকি রাস্তায় নামেন উকিলরাও। বিক্ষোভ অবরোধের পাশাপাশি আটক করেন দপ্তরের সিনিয়র ম্যানেজারকেও। অবশেষে মাঠে নামেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নত করতে নজর দেবে সরকার। বিদ্যুৎ, পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার, আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন, কি মনে করছেন? বা এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করবো, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল
জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখব, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা আছে, এগুলো করবো আমরা। থ্যাংক ইউ। সাধারণত দুর্যোগকালীন পরিস্থিতিতে পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে বাড়তি সতর্কতা নেয় দপ্তর। তবে রাজ্যের প্রায় সর্বত্র 3 দিন পেরোলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এর আগেও বিদ্যুৎ দপ্তরের হয়ে ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামতে দেখা গিয়েছিল অন্যান্য মন্ত্রীদের। এবারেও রতন বাবুর হয়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা 3 দিন ধরে আদালতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে বহুবার জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে বুধবার সকালে ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করেন আইনজীবীরা। 1 মাস ঘেরাও করা হয় বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে। শেষে মন্ত্রীর আশ্বাসে ঘেরাও রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়। রাজ্যে প্রথম বিজেপি আইপিএফটি সরকার হওয়ার পরে তৎকালীন আইনমন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন, এখন আর কোনো দাবি পূরণের জন্য আন্দোলন করতে হবে না, কারণ আন্দোলনের আগেই সবকিছু পূরণ করে দিচ্ছে সরকার। সেই রতনলাল নাথ বর্তমানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। আর রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এতটাই তলানিতে এসে পৌঁছেছে যে বুধবার দিনভর রাজ্যে নানা জায়গায় অন্তত 1 ডজন আন্দোলন হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে বিদ্যুতের জন্য আইনজীবীদের পর্যন্ত আদালত ছেড়ে রাস্তায় নামতে হয়েছে, পথ অবরোধ করতে হয়েছে। বুধবার সকালে এই অভূতপূর্ব দৃশ্য দেখা গিয়েছে আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনীতে। তাদেরই একজন বললেন, 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নিগমের নির্ধারিত নম্বরে ফোন করলে রিসিভ করা হয় না। স্থানীয় বিদ্যুৎ অফিসের অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। 3 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। রিপিটেডলি আমরা পার্সোনালি এসডিও ইলেকট্রিকের কাছে গেছি, তারা কোনো রেসপন্স করে না। টেলিফোন করে টেলিফোন উঠায় না। সব দিকে কারেন্ট আছে, শুধু কারেন্ট কোর্টে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। অবরোধ স্থলে থাকা আরেক আইনজীবী বলেন, টানা 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। ভাবা যায়, কম্পিউটার চালানো যাচ্ছে না, আমরা কাজ করব কিভাবে? কোর্ট ছেড়ে রাস্তায় কেন? আমাদের এখানে কারেন্ট নেই। গত 3 দিন ধরে আমরা বহুবার ট্রাই করছি, চেষ্টা করছি, কেউ ফোন তুলছে না, কিছু বলছে না। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ আসছে না। 3 দিন ধরে কোর্টের কোনো কাজ করা যাচ্ছে না, সব বন্ধ হয়ে আছে। তো আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের? কর্তৃপক্ষে যোগাযোগ করতে পারছি না। আমরা পুলিশ অথরিটিকে জানিয়েছি যে কারেন্ট নেই, এইভাবে কাজ করা যাচ্ছে না। ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে জানিয়েছি। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। আইনজীবীরা একসময় বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে সিনিয়র ম্যানেজারকেও ঘেরাও করেন। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না কোর্টে বিদ্যুৎ আসবে ততক্ষণ পর্যন্ত ঘেরাও জারি থাকবে। শেষে মন্ত্রীর আশ্বাসে রাস্তা অবরোধ ও ঘেরাও আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। কি করে কাজ করবে? কর্তৃপক্ষ কেউ শুনছে না, তাই কানে জল দেওয়ার জন্য এই ব্যবস্থা আছে। রাস্তা অবরোধ কি মানে সঠিক পথ মনে করছেন? রাস্তা অবরোধ কি সঠিক পথ মনে করছেন? আমরা স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিয়েছি। এদিন বিদ্যুতের জন্য যেভাবে আইনজীবীদের একেবারে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে, তাতেই স্পষ্ট হয় যে বিদ্যুৎ পরিষেবা কতটা তলানিতে গিয়ে পৌঁছেছে। এদিকে রাজ্যে এখনো বর্ষা এসে পৌঁছয়নি, আর তার আগেই বিদ্যুৎ পরিষেবার বেয়াপ্রু চিত্র যেভাবে ক্রমশ প্রকাশ্যে আসছে, তাতে বর্ষা আসার পর পরিষেবার মান কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এখন সেটা নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার সাধু টিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আয়ুর্বেদিক হাসপাতালের পর এবার স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বুধবার স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে সঙ্গে নিয়ে সাধু টিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, এখানে একটি হোমিওপ্যাথি কলেজ স্থাপনের জন্য গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। তবে একই সঙ্গে এই হোমিওপ্যাথি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানকে আরো আধুনিক ও উন্নত করা দরকার বলে মন্তব্য করেন তিনি। কিভাবে এই হাসপাতালে আরো আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা চালু করা যায় আগামী দিনে রাজ্য সরকার সেই পরিকল্পনাই করছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত রোগীরা যাতে এই হাসপাতালে সঠিক চিকিৎসা পান তার কথাই ভাবা হচ্ছে।
তো অনেকগুলো খামতি আছে এখানে, আমার এটার চিন্তা ভাবনা আছে। যে হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন, তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসেছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করব। তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি, আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115-20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায়, এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়, তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করব। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রতনলাল নাথের বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে তালা খোলা হবে না, সাফ জানিয়ে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী। গত 10 দিন ধরে বিদ্যুতের খামখেয়ালিপনায় অতিষ্ঠ বিশালগড় মুরাবাড়ি এলাকা। কিছু সময় বিদ্যুৎ সংযোগ থাকলেও আবার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এবার বিদ্যুতের দাবিতে বুধবার দুপুরে অফিস টিলা বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি বুধবারের মধ্যেই এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে, অন্যথায় বিদ্যুৎ অফিসে তালা ঝোলানো থাকবে। এদিকে বিদ্যুৎ অফিসে গ্রাহকরা যাওয়ার পরেও কোনো আধিকারিকদের পাত্তা পাওয়া যায়নি। বেলা 1টা বেজে গেলেও দেখা মেলেনি এসডিওর। জানা গিয়েছে সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলার মুরাবাড়ি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন গত 5 দিন ধরে। তবে তাদের এই অসুবিধার দিকে এক পলক নজর দেওয়ার ফুরসত নেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর। এমন বহু জায়গা থেকেই অভিযোগ, এই ঝড় তুফানে বিদ্যুৎ মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ সংযোগ অক্ষুণ্ণ থাকায় তিনি শান্তির নিদ্রায় মগ্ন। রাজ্যবাসীর কোথায় কি অসুবিধা হচ্ছে তা দেখতে তিনি বিন্দু মাত্র আগ্রহী নন। আজকে প্রায় 10 দিন ধরে কারেন্ট যা আয়ে আমরা না ট্রান্সমিটার এর আগে 100 ওয়াটের ছিল, এটা খারাপ হয়েছে, নিয়ে দিয়েছে 63 ওয়াট। তো যে জায়গার মধ্যে পরিষেবা লাগবে আপনার 100 ওয়াটের কারেন্টের ইলেকট্রিক পরিষেবা, এই জায়গা দিয়েছে 63। যার কারণে আমরা প্রায় 800 ফ্যামিলি না কারেন্টের কোনো কিছু হইতেছে না। এই আজকে পুরো 4-5 দিন ধরে কারেন্ট নাই। তা আমরা প্রতিশ্রুতি ছিল ইস্যু করে দিয়েছিল যে আমরা ট্রান্সমিটারটা চেঞ্জ করে দেবো। আজকে 3-4 দিন আগে দিছে, আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিছু। যার কারণে আজকে আমরা পশ্চিমবঙ্গ এলাকাবাসী সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা লাগাইছি। আজকে যতক্ষণ না আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ। রাজ্যের আনাচে কানাচে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে গর্জে উঠছেন ভুক্তভোগী মানুষরা। অনেকেই বলছেন 2018 সালে তিনি শিক্ষা দপ্তর হাতে পাওয়ার পর রাজ্যের শিক্ষাঙ্গনে নামিয়ে এনেছিলেন গাঢ় অন্ধকার। সেই পরিকল্পনায় এখনো বদ্ধপরিকর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বিদ্যুতের বেহাল পরিষেবা নিয়ে দিকে দিকে অজস্র অভিযোগ উঠছে। বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দাবি করা হয় বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগেও কৃষ্ণনগরের টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে দেওয়া হয়েছে ডেপুটেশন। রেমাল ত্রিপুরায় সরাসরি হিট করেনি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সময় এখানে হাওয়াটা লেগেছে মাত্র। তাতেই রাজ্যে বিদ্যুৎ পরিষেবার একেবারে দফা রফা হয়ে গেছে। বহু জায়গায় ট্রান্সফরমার জ্বলে গেছে, আছড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, কোথাও ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। স্থলভূমিতে রেমাল আঘাত করার পর প্রায় 2 দিন হয়ে গেছে। রাজ্যের বেহাল বিদ্যুৎ পরিষেবার হাল এখনো ফেরাতে পারেনি বিদ্যুৎ নিগম। অভিযোগ, কোথাও 12 ঘন্টা, কোথাও 24 ঘন্টা, তো কোথাও টানা 1.5 দিন ধরে নেই বিদ্যুৎ।
দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার কারণে এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক ও শিশুদের অবস্থা একেবারেই নাজেহাল। এরই প্রেক্ষিতে বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে করা হয় বিক্ষোভ প্রদর্শন, দেওয়া হয় ডেপুটেশন। একই সঙ্গে বিদ্যুৎ মন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে দাবি জানানো হয়েছে। আজকে সারা রাজ্য অন্ধকারময়, সারা রাজ্যে গোটা রাজ্য জুড়ে অন্ধকার একটা কায়েম করে নিয়েছে। এখানে প্রাকৃতিক কাজের জন্য যে জল সেটা পর্যন্ত তুলতে পারছে না, স্নান খাওয়া সব বন্ধ হয়ে রয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে রয়েছে, সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে। অন্ধকার গোটা গ্রাম ত্রিপুরা, এমনকি শহরেও আপনারা দেখছেন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় কারেন্ট নেই, কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুতের অভাবে জল তুলতে পারছেন না মানুষ, কাজ করতে পারছেন না মানুষ, ইন্টারনেট চলছে না। মনে হচ্ছে এক অন্ধকার যুগে আমরা এসে দাঁড়িয়েছি। রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবার চূড়ান্ত অবনতি নিয়ে সরব হয়েছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআইও। এদিন প্রতিবাদ জানিয়ে তারা আগরতলার রাজপথে মিছিল বের করে। পরে কৃষ্ণনগরে টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয়। দাবি জানানো হয়েছে পরিষেবা স্বাভাবিক করতে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আমরা আমাদের দাবি রেখেছি, সিনিয়র যিনি ম্যানেজার আছেন ওনার কাছে রেখেছি আমরা আমাদের দাবি। উনি যেটা বলেছেন যে দপ্তর যথেষ্ট আন্তরিকতার সহিত যে সমস্যাগুলি আছে এগুলি দেখে এগুলি সারাই করার চেষ্টা করছেন। আমরা যেটা বলেছি ওনার কথা থেকে বক্তব্য থেকে যেটা পরিষ্কার হলো যে একটা দপ্তর পরিচালনার প্রশ্নে যে পরিমাণ কর্মী থাকা দরকার এই পরিমাণ কর্মী নেই, তাহলে স্বাভাবিকভাবে অ্যাট এ টাইম অনেকগুলি জায়গাতে মুভমেন্ট করা যাচ্ছে না। আমরা বলেছি যে এই বিপর্যয় মোকাবেলার প্রশ্নে যত দ্রুত সম্ভব কর্মী নিয়োগ করে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি কর্মী নিয়োগের প্রশ্নে কোনো ধরনের জটিলতা থাকে তাহলে হায়ার করে অন্তত এই যে বিপর্যয় সেটাকে মোকাবেলা করতে হবে, কারণ মানুষ প্রচণ্ড সমস্যায় রয়েছে, পানীয় জল নেই, টেলিকম ব্যবস্থা ভেঙে পড়েছে এবং আমাদের রাজ্যের যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা এই দপ্তর এগুলি চালায় যারা তাদেরও সমস্যা হচ্ছে। সবটাই মিলেই একটা নাজেহাল পরিস্থিতি। এদিকে আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা নিয়ে অজস্র অভিযোগ আসছে। অনেক জায়গাতে বিদ্যুৎ না থাকার কারণে পাইপলাইনে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন। এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে এটাই এখন সবার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝড় এসেছিল, চলেও গেছে, কিন্তু রাজনগরের দত্তবাড়ি রোডে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর 3 দিন কেটে গেলেও সরানো হয়নি আজও। সেই থেকে বিদ্যুৎ নেই এলাকায়, বিদ্যুৎ অফিসে ফোন করলেও মিলছে না সাড়া। এরই প্রতিবাদে বুধবার এলাকায় পথ অবরোধ করেন প্রমীলা বাহিনী। তাদেরই কয়েকজন বলেন মাসের শেষে বিদ্যুতের মাসুল বেশ আন্তরিকতার সঙ্গে নেওয়া হলেও কোন রকম প্রাপ্য পরিষেবা পাচ্ছেন না তারা। বাড়িঘর তো অসুবিধা না, আমরা কি মাংনা কারেন্ট চালাই, আমরা তো বিল দিয়েছি, আমরা তো 3 দিনের বিল পাবো না, আমরা কষ্ট দিতে থাকি 3 দিন সব কারেন্ট আছে আমরা ফোন করলে ফোন রিসিভ করে না, মোবাইল বিজি করে রাখে টাকা কাটতে হয় এটা কি আমরা পড়া কিটা বা রাজনগর দত্তবাড়ি রোড কিসের লেগে রাস্তা অবরোধ করছে? কবরস্থানের পাশে আমরা কারেন্টের লেগে রাস্তা অবরোধ করছি। আমরা আজকে 3 দিন কারেন্ট নাই, তুফানে কারেন্টের তারের উপর গাছ ফলাই দিছে, তারা কোয়ার পরও তারা আমরা কারেন্ট ঠিক করে দিচ্ছে না। শান্তিরবাজার মহকুমার চরকবাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় একটি গবাদি পশু। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার অভিযোগ নিয়ে পথ অবরোধ করেন উত্তেজিত স্থানীয় মানুষ। পথ অবরোধের খবর পেয়ে ছুটে যান স্থানীয় ডিএসএম। অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে, তারটা ফোল্ড করে পিলারের কাছে রেখেছে, যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল্ড করে পিলারের কাছে রেখেছে, আর ইন দি বিটুইন মিন টাইম তারা লাইনটা উঠিয়ে দিয়েছে, যার ফলে তারটাতে কারেন্ট এসেছে, ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে বা স্পটে মারা গেছে। এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতি হইতে পারে, আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশন লিকেজ কিনা জানি না, বাস লাইনে কারেন্টটার সাথে ছাগলটা মারা গেছে। এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে লসের ক্ষতিপূরণ দেয়, তারা এটা
এই চেষ্টা করার জন্য বলেছি। আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারলেন, কি জানতে পারলেন? এলাকা পরিদর্শন করে যেটা আমি নিজের পার্সোনালি দেখলাম, অনেক রাজ্যে অব্যাহত গার্হস্থ্য নির্যাতন, আবারও শ্বশুরবাড়ির লোকের হাতে আক্রান্ত এক গৃহবধূ। ঘটনা মেলাঘর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকার। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির লোকেদের হাতে আক্রান্ত হন গৃহবধূ পাখি আক্তার ও তার স্বামী রফিক মিয়া। পারিবারিক এক বিবাদকে কেন্দ্র করে তাদের ওপর চড়াও হন শ্বশুর আব্দুল সেবান, কাকা শ্বশুর কামাল মিয়া, কাকি শাশুড়ি স্বরূপা বিবি ও ননদ মৌসুমী আক্তার। ফলে এলোপাথারি আক্রমণ। অবশেষে পালিয়ে গিয়ে মেলাঘর থানায় আশ্রয় নেন দম্পতি। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। জানা যায় এর আগেও একবার তাদের মারধর করেছিলেন অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে লিখিত মামলাও করেছিলেন পাখি। তারপরেও পুলিশের ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে আবারও একই ঘটনা ঘটে। কালকে রাত্রে একটু কলা ছবি করছিল, তো আনছে রান্না করে চাল আসতো না, চাল এবারে শ্বশুর এবারে জ্বালাগালি করতেছে আমাদের। আমি বলে শিখে দিচ্ছি চুরি করছে, আমি বলে কইছি কেস করতে সব আমার দোষ দিতে আছে, তাইলে বাড়িতে বার করবো, তাইকে জায়গার ফান আনে বহুত গলাগালি। এবার আমার স্বামী বলতে বার করে নিয়ে মারধর করেছে। এরপরে এখন আমার কাকা শ্বশুর কোথায় রোজান, তাই রোজান কাকা শ্বশুরের কথা 14 গোষ্ঠী এলে আমার 14 গোষ্ঠীর মাথা কামাইবো, বহুত রকম গালাগালি করছে। আর কজনের মাথা এটা করা কে কে মারছে আপনাদের? স্বরূপা বিবি, মৌসুমী আক্তার, রুকিয়া খাতুন, কামাল মিয়া, আব্দুল সুবান। আমাদের দড়ি লইছে বাংতো, মারে পালাইছে। প্রথম কি আপনি স্বামীরে মারছিল? হ্যাঁ। এরপর আপনি বাঁচাতেন যাও না, আমরা সবাই মারধর করছে। রফিক মিয়া আবারও অভিযোগ জানিয়েছেন মেলাঘর থানায়। এখন দেখার থানা এই বিষয়ে কি ভূমিকা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বিষ্ণু সিং। অনেক আবেদন করেও জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। পঞ্চায়েত প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস বিষ্ণু সিং এর পরিবারের। বামুটিয়া ব্লকের তালতলা পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের লেবার বস্তির বাসিন্দা তারা। বহুবার পঞ্চায়েতে আবেদন করেও জোটেনি ঘর। জানিয়েছেন পঞ্চায়েত প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদেরও। তবে প্রতিশ্রুতি ছাড়া আর বিশেষ কিছুই পাননি বিষ্ণু। বাধ্য হয়ে ছেলে ও পুত্রবধূ নিয়েই মাটির ভাঙা ঘরে বাস করছেন তারা। সরকারি ঘর পাইছেন না? আপনারা জানাইছেন নি পঞ্চায়েত? আপনার পরিবারে কতজন আছে সদস্য? পরিবার 3 জন, বাবা, আমি। আচ্ছা, তো এই তুফানে আপনার পরিবার নিয়ে তো থাকতে অসুবিধা হয়েছে? একটা বুড়া বেড়া এখন তো কই জানি, আমার বাবা তো বুড়া, একবার ওই যাইতেছে বুঝ কর। আমি লোক কই যাবো, আপনার যদি বাইঙ্গা জায়গা আমি আলকে দিয়ে লইতে পারবো না, আমার মানে কই যাবো, কার বাড়ি যাবো। আপনার নাম? আমার নাম বিফল সিং। বাবার নাম কি? বিষ্ণু সিং। বর্তমান দুর্যোগকালীন সময়ে যে কোনো সময় এই ঘর ভেঙে পড়তে পারে, তাই পরিবার নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন বিষ্ণু সিং। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। রামনগর 2 নম্বর রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আরএমএস ব্রাঞ্চে অগ্নিকাণ্ড। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ব্রাঞ্চে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন এখানে বিদ্যুৎ খুঁটিতে বহুদিন ধরেই সমস্যা রয়েছে, কিন্তু বহুবার অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। যাওয়ার লিগে আমি প্রিপারেশন নিতেছি, হঠাৎ করে হইচই, আমার মিসেসের বিশাল বড় একটা হইচই শুনতেছি। শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম ধুয়ো বাইতেছে। তারপর পরে বার্নিং হইলো, তারা এলো, তারা ইনফর্ম করলো আমার পাড়ার প্রতিবেশীরা, তারা সামহাও আমরা সার্ভাইভ করলাম। কিন্তু মেইন হইতেছে ইলেকট্রিকের কোনো কমপ্লেন, কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে। এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান, এই প্রথমে এখানে বার্নিংটা হয়েছে, এখান থেকে বার্নটা গিয়ে ওই ডিরেক্ট এখানে গিয়ে লাগছে। তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে, দাদাও দেখছে, দাদা আমার পরে জানাইলো যে ফার্স্ট বার্নিংটা এখানে হয়েছে। তারা আমরা যে কমপ্লেন করলাম যে এখানে প্রবলেম হইতেছে, এখানে অনেক দিন ধরেই একটা ইয়ে নাই। নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
লংতরাই কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বে। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। পুলিশি অভিযানে গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক সহ 5 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। খেজুরবাগান গোয়ালা বস্তির পরিচয় ছিল দুগ্ধ উৎপাদনের অন্যতম জায়গা হিসেবে। বর্তমানে সংগঠিত অপরাধ আর নেশা বাণিজ্যের অন্যতম আখড়া হিসেবে পরিচিত গোয়ালা বস্তি। এই এলাকাতেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। সাথে 5 মাদক কারবারিকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা। এই অভিযানে 400 কৌটা ব্রাউন সুগার, 1 লাখের অধিক টাকা ও বিপুল পরিমাণ নেশা দ্রব্যের খালি কৌটা উদ্ধার করা হয়েছে বলে জানান পদস্থ পুলিশ কর্তারা। আটক 5 মাদক কারবারির নাম লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, উড়িয়া দেবী ও ধর্মেন্দ্র রায়। রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ডিটেইন পার্সনরা তারা ড্রাগস নিয়ে ডিলিং করছে এবং সঙ্গে ওদের সঙ্গে টাকাও ছিল। সেই অনুযায়ী ওদের কাছ থেকে আমরা 400 কৌটা ব্রাউন সুগার, 1,25,510 টাকা ক্যাশ, খালি কৌটা 3,000 আমরা সিজ করি এবং আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করি। এখন আমরা ওদেরকে মাননীয় আদালতে ফেরাই। লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, একজন মহিলা গুড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়। এগুলি আমরা ভেরিফিকেশন করছি, আন্ডার ইনভেস্টিগেশন। তারা কি সবাই গোয়ালা বস্তির না অন্য কোনো জায়গার রয়েছিল? না, সবাই গোয়ালা বস্তির। হ্যাঁ। কতদিন ধরে তারা এরকম করছে কিছু বলেছে না? আমরা এটা দেখছি, ভেরিফাই করছি। আটককৃত জিনিস সর্বমোট পরিমাণ হবে প্রায় 3 লক্ষ টাকা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কারণ নাম এখন অব্দি বেরিয়ে এসেছে কি? এটা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন আছে, এটা আমরা এখন এস্টাবলিশ করছি। কখন আপনারা রেজিস্টার করেছিলেন? গতকালকে দুপুর। ধৃত 5 মাদক কারবারিকে
বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুশান্ত দেব। সংগঠিত নেশা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা জানার জন্য পুলিশি তদন্ত জারি থাকবে বলে পুলিশের বক্তব্য। এর আগেও বিভিন্নবার গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মাদক অস্ত্র। পুলিশের হাতে ধরা পড়েছে বেশ কয়েকজন কুখ্যাত অপরাধী। তবে তাই বলে বন্ধ হয়নি অপরাধের সাম্রাজ্য। আগামী দিনে সক্রিয় পুলিশ অপারেশনের মাধ্যমেই অপরাধীর আখড়া থেকে নিরাপদ জায়গায় ফিরতে পারবে গোয়ালা বস্তি এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে অব্যাহত যান সন্ত্রাস, মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষ বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে। ঘটনায় আহত 3। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল আনুমানিক 9:40 নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে একটি রাবার বোঝাই ট্রাক ও একটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনপাথর ফাঁড়ির পুলিশ ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। কোন জায়গাতে আছেন? অ্যাক্সিডেন্টটা কোন জায়গায়? কোন জায়গাতে? কি নাম জানাই তাদের নাম? মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত 3 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আহতরা হলেন ট্রাক চালক বাবুল মগ, হেল্পার প্রকাশ চৌধুরী ও প্রশান্ত সেন। ট্রাক চালক পশ্চিম চরকবাই ও বাকি 2 জন বাইখোড়ার বাসিন্দা। এখানে ব্রিজ আছে না, ব্রিজের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। আমরা পিএসএ ফোন করার পরে আমরা সাথে সাথে গেছি। যাওয়ার পরে একটা বাইক মধ্যে দাঁড়ায় দিয়েছে, এটারে গাড়ি বাড়ি দিয়েছে। গাড়ির যে 3 জন পার্সন আমরা পাইছি, একজন ড্রাইভার, লগে 2 জন হেল্পার, তারা লই আমরা হাসপাতালে আইছি। বাইকের যারা আসলে তারা কি আহত? বাইকের কেউ পাইছি না, বাইকগুলো দাঁড়ায় দিয়েছিল। বাইকের কেউ পাইছেন? তারা কিসের মধ্যে ছিল? তারা টিপার গাড়ির মধ্যে আসলো। টিপার গাড়ি আছে, টিপার গাড়ি আর বাইকের এসএমএল গাড়ি। এসএমএল। আচ্ছা, এখন অবস্থা ড্রাইভারের মনে মাথা ফাটছে আর তারা মনে সামান্য ইনজুরি হয়েছে। 2 জন যে লগে আসলো। আচ্ছা, ধন্যবাদ। এই দুর্ঘটনায় বাইক চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে খবর। অনেকের অভিমত, বাইকটি দাঁড়ানো অবস্থায় ছিল, তাই বাইক চালকের কিছুই হয়নি। দ্রুত গতিতে আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। শান্তির বাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়া মহকুমা প্রশাসন, কাস্টমস ও বিএসএফ এর যৌথ অভিযানে ট্রান্সপোর্ট গাড়ি থেকে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট ও লক্ষাধিক টাকার কাপড় উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য সমগ্র বিলোনিয়া জুড়ে। বিলোনিয়া কাস্টমসের কাছে খবর আসে ট্রান্সপোর্টের গাড়ি করে প্রচুর অবৈধ মাল বিলোনিয়ায় এসেছে। খবর পেয়ে কাস্টমস বিএসএফ কে নিয়ে 1 নম্বর টিলা প্রভাতী মার্কেট থেকে একটি গাড়িকে কাস্টমস অফিসে নিয়ে আসে। গাড়িতে থাকা মালের কোনো সঠিক কাগজ দেখাতে না পারায় গাড়িটিকে আগরতলা কাস্টমস অফিসে পাঠিয়ে দেওয়া হয়। রাতভর বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমস আটক হওয়া গাড়িতে তল্লাশি চালিয়ে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট, লক্ষাধিক টাকার শাড়ি উদ্ধার করে। বাংলাদেশে পাচার করার জন্য এই সমস্ত মাল আনা হয়েছিল বলে ধারণা করেছে মহকুমা প্রশাসন। জানা গিয়েছে, ট্রান্সপোর্ট গাড়ির মালিক বিলোনিয়ার মিলন পাল। কিছুদিন আগে এই মিলন পালের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তার মাল গুদাম সিল করে দেয় মহকুমা প্রশাসন। বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযান আমরা একটা চালাই। নিয়ে আমরা একটা ট্রাক গাড়ি, সন্দেহভাজন একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি 1 নম্বর টিলা বাজার থেকে বিলোনিয়ার, এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে আমরা ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই। এখন আমাদের নামানোর কাজ চলছে। এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে, যার মূল্য প্রায় 50 লাখ টাকা মতো হবে, এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ির ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি। সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি। সিগারেটের বিল দেখানো সম্ভব নয়, সেটা বৈদেশিক কোম্পানি ছিল, এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশের পাচার হওয়ার জন্যই গাড়িটা এসেছে। মঙ্গলবার রাতে এই অভিযানে মহকুমা প্রশাসনের পক্ষে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিএসএম সঞ্জয় শীল, ডিএসএম অরিজিৎ পাল। ঘটনায় আরো তথ্য পাওয়ার লক্ষ্যে তদন্ত জারি রয়েছে। বিলোনিয়া থেকে প্রতাপ দাসের রিপোর্ট, নিউজ নাও।
বুধবার রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান চালান পুর নিগমের আধিকারিকরা। মূলত অবৈধ ড্রেন দখলকারীদের বিরুদ্ধে চলে অভিযান। সরকারি ড্রেন দখল করে রাজধানীর বিভিন্ন প্রান্তে চলছে নির্মাণ কাজ। যত্রতত্র ড্রেনের উপরেই ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। বুধবার সরকারি ড্রেন দখল মুক্ত করতে রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান করেন পুরকর্তারা। সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে চলে অভিযান। যারা সরকারি ড্রেন দখল করে নির্মাণ কাজ করছে তাদের আর্থিক জরিমানা করেন পুর নিগমের বিশেষ অভিযানকারী দল। 2রা জুন অবধি ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এই কারণে আমরা আজকে সরকার দিয়েছি এটা এক থাকে না 3 দিনের করতে এটা কন্টিনিউ করবো। আপাতত 2 দিন অবধি চলবে অ্যাজ পার অর্ডার অফ কমিশনার। 2 দিন অবধি চলবে, তারপর আমরা কন্টিনিউ করবো। আমরা টাস্ক ফোর্স আছে তারা রেগুলার মেনটেন করবো। জরিমানা কি করা হচ্ছে? জরিমানা করা হচ্ছে অ্যাজ পার আমরা ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট হিসাবে জরিমানা করা হচ্ছে। স্যার আপনার শুভ নামটা? আমার নাম তরুণ সরকার, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেন্ট্রাল জোন। সরকারি ড্রেন দখল মুক্ত করার এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলেই জানিয়েছেন পুরকর্তারা। উল্লেখ্য, সরকারি ড্রেন দখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন মেয়র। নিকাশি ড্রেন ভর্তি থাকার জন্যই যে রাজধানীর বিভিন্ন প্রান্তে জল জমে যাচ্ছে তা স্পষ্টভাবেই জানিয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের মূল সড়ক এলাকায় মনু নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বসতঘর। প্রশাসনের হস্তক্ষেপ চাইছে সাধারণ মানুষ। গত 3 দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছিল মনু নদী, আর তাতে কৈলাসহর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসতঘর গ্রাস করে নিয়েছে মনু নদী। এই ঘটনাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। মনু নদীর ভাঙন রুখতে ও বসত বাড়িগুলিকে রক্ষা করার জন্য প্রশাসনের এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই বললেই চলে। অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ। পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার ক্ষমতা পরিবারগুলোর নেই। প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহু। সবিতা সরকার, মানিক সরকার, রীনা সরকার সহ আরো কয়েকজনের বসতঘর তলিয়ে যাচ্ছে মনু নদীর গর্ভে। স্বামী, স্ত্রী ও সন্তান সহ কে দেবে তাদের ঠাঁই, প্রশ্ন উঠছে। কি নাম আপনার? মানিক সরকার। কি হয়েছে ঘটনা? আজকে 2-3 দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এদিকে অনেক জায়গা আছে, সেগুলো সব ভেঙে নিয়ে গেছে। সকাল থেকে 10 কইরা গরুর সব কিছু থেকে কেউ আইছেন নি এখন? আইসে আইয়া তারা দেখতে তো সবাই দেখতেছে। কে কে আইছে? আইসে প্রশাসনের তরফ থেকে কেউ আইছেন? প্রশাসনের তরফ থেকে কত নম্বর ওয়ার্ড এটা? 10 নম্বর ওয়ার্ড পুর পরিষদ। পুর পরিষদের তরফ থেকে এখন পর্যন্ত আইছিল তারা কালকে সবাই আইয়া দেখতে গেছে। আজকে সকালে আইসা দেখতে গেছে। কি করছেন আমার কি চান এখন? এখন কেমনে হইতো, আমি কেমনে থাকতাম, আজ তো ভাঙ্গিয়া নিয়ে যেতেছে গা। এটা প্রশাসনের তরফ থেকে বর্ষা আসলেই মনু নদীর রুদ্ররূপ কেড়ে নেয় বহু মানুষের রাতের ঘুম। আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত, আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত প্রায় 11টা থেকে জলের স্তর অনেকটাই নেমেছে। তবে নদীর জল কমতে শুরু করার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি বসতঘর বিলীন হয়েছে নদীগর্ভে। বর্তমানে প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সহ নেতা নেত্রীরা খোঁজ খবর নিচ্ছেন বলেই খবর। কৈলাসহর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন বাংলাদেশ। সেন্ট জনস ক্ষুদ্রদ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের ৪র্থ সম্মেলনের ২য় দিনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও ক্ষুদ্র দ্বীপগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে মঙ্গলবার দুপুরে জাতিসংঘ আয়োজিত
ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে এই আহ্বান রাখেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, 2 মেয়াদে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্রের অম্লতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিশেষ দৃষ্টি দিচ্ছে। বিদেশমন্ত্রী আরো বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে উচ্চ কার্বন নিঃসরণকারী উন্নত অর্থনীতির দেশগুলোকে জবাবদিহিমূলক প্রতিশ্রুতির আওতায় আনা একান্ত প্রয়োজন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। নরসিংগড়ের টিআইটি কলেজে অ্যালুমিনির উদ্যোগে স্মরণ সভা। প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃত্যুতে শোক জানিয়ে স্মরণ সভার আয়োজন করেন তারা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। সবাইকে এনজয় করার কথা বলতো, জীবনে প্রত্যেকটা মুহূর্তকে ভালোভাবে বাঁচার অনুপ্রেরণা আমাদের দিত। আমরা সবসময় এটা নিয়ে ওর সাথে হাসি মজা করতাম, বাট এতটা শর্ট ওর জীবনটা ছিল এটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি আর কি। উজবেকিস্তানের তাসখান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিমন্যাস্টিকে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জয়ী দীপা কর্মকার সবে রাজ্যে ফিরেছেন। বুধবার তিনি মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। দীপার সঙ্গে তার কোচ বিশ্বেশ্বর নন্দী ও বাবা দুলাল কর্মকারও ছিলেন। দীপা ও তার কোচ দুজনকেই এই অভূতপূর্ব সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। নমস্কার। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আবারও নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গোপন সূত্রের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ মুঙ্গিয়াকামি নাকা পয়েন্টে তেলিয়ামুড়া থেকে আমবাসা যাওয়ার পথে একটি সন্দেহভাজন অটো গাড়িকে আটক করে। তাতে তল্লাশি চালাতেই অটো থেকে বেরিয়ে আসে 76 প্যাকেট শুকনো গাঁজা। পুলিশি অনুমান সর্বমোট 76 কেজি গাঁজা হবে উদ্ধারকৃত প্যাকেটগুলি থেকে। এই যে গাঁজা আটক করা হয়েছে, সেই গাঁজার আনুমানিক মূল্য 8 লক্ষ টাকা হবে বলেই অনুমান ডিসিএম সৌরভ দাসের। র্যান্ডম চেকআপ আসতো, তো র্যান্ডম চেকআপে পাওয়া গেছে যে একটা গাড়ি যেটার নাম্বার TR02A 2170, এটার মধ্যে একজন ড্রাইভার আসছেন, তার নাম দক্ষরাম রিয়াং। উনি আমবাসা রেসিডেন্ট। তো ওনার অটো থেকে কন্ট্রাব্যান্ড কিছু গাঁজা বরামদ হচ্ছে। এখানে 76 কেজি গাঁজা আসতো, যেটা বেসিক্যালি 21টা প্যাকেটের মধ্যে 1 কেজি করে এসে এখন 2.5 কেজি ডিফারেন্ট মেজারমেন্টে রাখা হয়েছে। তো এটার বাজার মূল্য কেমন হতো স্যার? বাজার মূল্য এটা অ্যাপ্রক্সিমেটলি কেমন বাজার মূল্য, এটা বেসিক্যালি ক্যালকুলেশনের পরে ধরেন না কতটুকু হয়, এটা পুলিশের থেকে জানা যায়। এটা কোন থানার আন্ডারে স্যার? এটা মুঙ্গিয়াকামি পিএস। আচ্ছা, এই ধরনের কি চেকিং প্রত্যেকদিন হইব? প্রত্যেকদিন ডেইলি হইতেছে, পুলিশ ডেইলি করতেছে। এদিন অটো থেকে 76 কেজি গাঁজা সহ অটোর চালক দ্রক্ষরাম রিয়াংকে আটক করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ।
এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিসিএম সৌরভ দাস, মুগিয়াকামি থানার ওসি গৌতম দেববর্মা সহ অন্যান্যরা। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিসিএম সৌরভ দাস। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কচু ক্ষেত থেকে কচু চুরি করে নিয়ে যাওয়ায় মালিক দোলন উড়িয়া প্রতিবাদ করেন। এরপরই তাকে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি কমলপুর থানার অপরিষ্কার পঞ্চায়েতের হোমলেস কলোনিতে ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে কমলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর যে আহত হয়েছে ওনার নাম কি? তোমার কি হয়? আচ্ছা, কি হয়েছে ঘটনা কত? কচু লাগানো হয়েছিল, লাগানো হয়েছে যে তো যারা আছে না তারা নিচে নেওয়ানোর পরে আমরা মাথারা বলছি যে কে নিচে কচু উঁচু করে আমরা গালাগালি করতে আর কি লেগে নিচে কচু, তারা কেউ নাম ধরে গালাগালি করছেন, শুধু কইতে কে নিচে কচু করে। আমি কইয়া যে আমরা বকাবকি কইরা যে ভাত খাইতেছে, ভাত খাওয়ানোর পরে গিয়ে তাদের ছেলে গিয়ে অনেক মারধর করছে, মারধর করার পরে এনে মাও গেছে গিয়ে মারধর করতেছে, তাদের ছেলের বউ আছে, ছেলের বউ গিয়ে অনেক মারধর। যারা যারা মারছে তাদের নাম জানো তুমি? নাম সমীর রাজবর্গ, মন্দির রাজবর্গ, আর ছেলের বউ একটা নাম মানে তারপরে আয়ার থাকে। তোমার মার নাম কি? উড়িয়া। আচ্ছা, তোমার বাবা আছে? বাবা কোথায়? বাবা 5 বছরে। আচ্ছা, বাড়িতে আয় না। তো যারা তোমার মারে মারছে তাদের বিরুদ্ধে তোমরা কেস করছো, মামলা করছো? আচ্ছা, অভিযোগ শোনাই যে অপরিষ্কার একটা এক্সট্রিমিস্ট যে দেখলাম অবস্থায় একটা মহিলা পড়ে রয়েছে, মানে ও আপনারা দ্রুত গিয়ে নিয়ে এসেছেন? আমরা যারা নিয়ে জানা গিয়েছে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় দোলন উড়িয়াকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। তবে পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামিকে এই ঘটনায় গ্রেফতার করতে পারেনি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গিয়েছে আসাম সিআরবি নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন সময় একটি গাড়িকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার হয়। পাশাপাশি মোহাম্মদ আরজুল হক নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে। আপনি দেখছেন নিউজ নাও,
আমরা জানি কোনটা খবর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বর্তমানে শহর থেকে গ্রামে প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ পানীয় জলের জন্য রাস্তা অবরোধ চলছে। বিদ্যুৎ পরিষেবাকে আরো কতটা উন্নত করা যায় এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কি বললেন তিনি তার আজকের প্রতিক্রিয়ায় শুনব। বিদ্যুৎ পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন কি মনে করছেন? বা না, এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করব, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখব, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা করবো। থ্যাংক ইউ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাস্তায় বড় ফাটল, বিপদের আশঙ্কা গ্রামবাসীদের। চরিলাম আরডি ব্লক থেকে 50 মিটার দূরত্বে দক্ষিণ চরিলাম মধ্যপাড়া পিচের রাস্তায় দেখা গিয়েছে বড় ধরনের ফাটল। যে কোনো সময় রাস্তাটি ভেঙে চলে যেতে পারে পুকুরের মধ্যে। রাস্তাটি সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না পিডব্লিউডি কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ গ্রামের মানুষের। তারা কি অভিযোগ করেছেন সরাসরি শুনবো। মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট একটা হইতে পারে, মানে যে আর কোনো অবস্থায় রাস্তা চাই যাতে রাস্তাটা যাতে এতটুকুই চাই যাতে রাস্তাটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়। এই জায়গাটা না তোমাদের দাবি। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে অতি দ্রুত যদি রাস্তাটি সারাই না করা হয় তাহলে যে কোনো সময় গ্রামের মানুষ আন্দোলনে বসে যেতে পারেন বলেই খবর মিলেছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসের লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসে কোনো রকম লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা রাজ্যের আনাচে কানাচে। ফ্লাইওভার আনতে গিয়েছিল, তো ফ্লাইওভারের উপরে খুব স্পিডে ছিল বাইকটা। হ্যাঁ, তখন আমি বাড়িতে যাচ্ছিলাম, তখন আমি দেখি বাইকটা খুব স্পিডে ছিল। তখন ওর পরে খুবই ইনজুর্ড হয়েছে। তো আমি থানা গিয়ে কল করেছি, ফায়ার সার্ভিসে কল করেছি। ফায়ার সার্ভিস এসে লোকটাকে নিয়ে গেছে থানা হসপিটালে, আর স্কুটিটা আমি থানাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। মানে এটাতে কি মানে একজন ছিল গুরুতর আহত। মানে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা? না, কোনো গাড়ির সাথে নেই, সিঙ্গেল। মানে ব্যালেন্স রাখতে পারেনি? ব্যালেন্স খুব স্পিডে ছিল, প্রায় 100 ছিল
দুজন ছিল। একজন প্রায়শই দুর্ঘটনা হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি ট্রাফিক দপ্তর এবং ডিস্ট্রিক্ট পুলিশ তো সবসময় দেখে, হ্যাঁ, ট্রাফিক কন্ট্রোল যাতে করানো যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেটররা এরকমভাবে ভায়োলেট করে যেটা মানে অসম্ভব হয়ে পড়ছে, মানে সেই স্পিড লিমিটটা কমানোর জন্য। তো কিছু কিছু সময় হয়ে যায়, 10টা পর থেকে তো নাকা দুটা বন্ধ থাকে, তারপরে এখন তো 10টা বাজেনি, 9:30 50টা টাইম হয়েছে, কিন্তু ওভার স্পিডের কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই জায়গাটার নাম কেম ফ্লাইওভার, ঠিক ফায়ার সার্ভিস উপরে। না আর সারে গেলেই একটা পাইছে, আমরা গেলেও একটা পাইছি, নতুন সারেন না, নতুন করে। হ্যাঁ হ্যাঁ, হেলমেট টেলমেট কিছু নাই তো ভালো। চলো চলো চলো। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনারা দেখছেন নিউজ নাও, আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুতের দাবিতে একাধিক জায়গায় বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে মাঠে নামবেন মুখ্যমন্ত্রী। তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আদালত, পথে নেমে বিক্ষোভ আইনজীবীদের, আটক দপ্তরের সিনিয়র ম্যানেজার। আচমকা হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রী, জানালেন পরিকাঠামো উন্নয়নে নজর দেবে সরকার। বিদ্যুতের দাবিতে উত্তাল বিশালগড়, বিদ্যুৎ দপ্তরে তালা, ক্ষুব্ধ জনতার। বিদ্যুতের দাবিতে সরব কংগ্রেস ও বাম যুবরা, ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা। বিদ্যুৎ মন্ত্রীর ব্যর্থতা ঢাকতে মাঠে নামতে হলো মুখ্যমন্ত্রীকে। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী, চরম দুর্ভোগ কাটছে দিন। বাধ্য হয়ে রাজ্যের একাধিক জায়গায় অবরোধ আম জনতার। দুর্যোগ কেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে রাজ্যের পরিস্থিতি, তবে এখনো বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী। প্রায় 48 ঘন্টার বেশি অন্ধকারে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ফিরে এলেও এখনো বহু জায়গায় বিদ্যুৎ নেই গত 3 দিন ধরে। একেতে দুর্যোগ পরবর্তীকালীন স্যাঁতস্যাঁতে পরিস্থিতি, তার উপর 3 দিন ধরে নেই বিদ্যুৎ। বিপর্যস্ত জনজীবন। এখনো রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি বিদ্যুৎ মন্ত্রী। বুধবার রাজনগর, উজান, অভয়নগর, কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাবিতে রাস্তায় নামেন আম জনতা। চলে বিক্ষোভ, অবরোধ। বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ জনতা। এমনকি রাস্তায় নামেন উকিলরাও। বিক্ষোভ অবরোধের পাশাপাশি আটক করেন দপ্তরের সিনিয়র ম্যানেজারকেও। অবশেষে মাঠে নামেন মুখ্যমন্ত্রী। তিনি জানান রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নত করতে নজর দেবে সরকার। বিদ্যুৎ, পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার, আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন, কি মনে করছেন? বা না, এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। অলরেডি বনমালীপুরে আমরা করেছি, আস্তে আস্তে করে এটা আমরা করবো। আমরা চিন্তা ভাবনা আছে, কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল
জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, স্টেডিয়াম থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখব, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা আছে, এগুলো করবো আমরা। সাধারণত দুর্যোগকালীন পরিস্থিতিতে পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে বাড়তি সতর্কতা নেয় দপ্তর। তবে রাজ্যে তার সর্বত্র 3 দিন পেরোলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এর আগেও বিদ্যুৎ দপ্তরের হয়ে ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামতে দেখা গিয়েছিল অন্যান্য মন্ত্রীদের। এবারেও রতন বাবুর হয়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা 3 দিন ধরে আদালতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে বহুবার জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে বুধবার সকালে ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করেন আইনজীবীরা। 1 মাস ঘেরাও করা হয় বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে। শেষে মন্ত্রীর আশ্বাসে ঘেরাও রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়। রাজ্যে প্রথম বিজেপি আইপিএফটি সরকার হওয়ার পরে তৎকালীন আইনমন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন, এখন আর কোনো দাবি পূরণের জন্য আন্দোলন করতে হবে না, কারণ আন্দোলনের আগেই সবকিছু পূরণ করে দিচ্ছে সরকার। সেই রতনলাল নাথ বর্তমানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। আর রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এতটাই তলানিতে এসে পৌঁছেছে যে বুধবার দিনভর রাজ্যের নানা জায়গায় অন্তত 1 ডজন আন্দোলন হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে বিদ্যুতের জন্য আইনজীবীদের পর্যন্ত আদালত ছেড়ে রাস্তায় নামতে হয়েছে, পথ অবরোধ করতে হয়েছে। বুধবার সকালে এই অভূতপূর্ব দৃশ্য দেখা গিয়েছে আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনীতে। তাদেরই একজন বললেন, 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নিগমের নির্ধারিত নম্বরে ফোন করলে রিসিভ করা হয় না। স্থানীয় বিদ্যুৎ অফিসের অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। 3 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। রিপিটেডলি আমরা পার্সোনালি এসডিও ইলেকট্রিকের কাছে গেছি, তারা কোনো রেসপন্স করে না। টেলিফোন করে টেলিফোন উঠায় না। সব দিকে কারেন্ট আছে, শুধু কারেন্ট কোর্টে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। অবরোধস্থলে থাকা আরেক আইনজীবী বলেন, টানা 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। ভাবা যায়, কম্পিউটার চালানো যাচ্ছে না, আমরা কাজ করব কিভাবে? কোর্ট ছেড়ে রাস্তায় কেন? আমাদের এখানে কারেন্ট নেই। গত 3 দিন ধরে আমরা বহুবার ট্রাই করছি, চেষ্টা করছি, কেউ ফোন তুলছে না, কিছু বলছে না। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ আসছে না। 3 দিন ধরে কোর্টের কোনো কাজ করা যাচ্ছে না, সব বন্ধ হয়ে আছে। তো আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের? কর্তৃপক্ষে যোগাযোগ করতে পারছি না। আমরা পুলিশ অথরিটিকে জানিয়েছি যে কারেন্ট নেই, এইভাবে কাজ করা যাচ্ছে না। ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে জানিয়েছি। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। আইনজীবীরা একসময় বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে সিনিয়র ম্যানেজারকেও ঘেরাও করেন। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না কোর্টে বিদ্যুৎ আসবে ততক্ষণ পর্যন্ত ঘেরাও জারি থাকবে। শেষে মন্ত্রীর আশ্বাসে রাস্তা অবরোধ ও ঘেরাও আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। কি করে কাজ করবে? কর্তৃপক্ষ কেউ শুনছে না, তাই কানে জল দেওয়ার জন্য এই ব্যবস্থা আছে। রাস্তা অবরোধ কি মানে সঠিক পথ মনে করছেন? রাস্তা অবরোধ কি সঠিক পথ মনে করছেন? আমরা স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিয়েছি। এদিন বিদ্যুতের জন্য যেভাবে আইনজীবীদের একেবারে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে, তাতেই স্পষ্ট হয় যে বিদ্যুৎ পরিষেবা কতটা তলানিতে গিয়ে পৌঁছেছে। এদিকে রাজ্যে এখনো বর্ষা এসে পৌঁছয়নি, আর তার আগেই বিদ্যুৎ পরিষেবার বেআপ্রু চিত্র যেভাবে ক্রমশ প্রকাশ্যে আসছে, তাতে বর্ষা আসার পর পরিষেবার মান কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এখন সেটা নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার সাধুটিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আয়ুর্বেদিক হাসপাতালের পর এবার স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বুধবার স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে সঙ্গে নিয়ে সাধুটিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, এখানে একটি হোমিওপ্যাথি কলেজ স্থাপনের জন্য গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। তবে একই সঙ্গে এই হোমিওপ্যাথি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানকে আরো আধুনিক ও উন্নত করা দরকার বলে মন্তব্য করেন তিনি। কিভাবে এই হাসপাতালে আরো আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা চালু করা যায় আগামী দিনে রাজ্য সরকার সেই পরিকল্পনাই করছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত রোগীরা যাতে এই হাসপাতালে সঠিক চিকিৎসা পান তার কথাই ভাবা হচ্ছে।
অনেকগুলো খামতি আছে এখানে, আমার এটার চিন্তা ভাবনা আছে। আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন, তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। তো এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করব। তো সেসব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি, আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115-20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায়, এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়, তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করছি। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রতনলাল নাথের বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে তালা খোলা হবে না, সাফ জানিয়ে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী। গত 10 দিন ধরে বিদ্যুতের খামখেয়ালিপনায় অতিষ্ঠ বিশালগড় মুরাবাড়ি এলাকা। কিছু সময় বিদ্যুৎ সংযোগ থাকলেও আবার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এবার বিদ্যুতের দাবিতে বুধবার দুপুরে অফিস টিলা বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি বুধবারের মধ্যেই এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে, অন্যথায় বিদ্যুৎ অফিসে তালা ঝোলানো থাকবে। এদিকে বিদ্যুৎ অফিসে গ্রাহকরা যাওয়ার পরেও কোনো আধিকারিকদের পাত্তা পাওয়া যায়নি। বেলা 1টা বেজে গেলেও দেখা মেলেনি এসডিওর। জানা গিয়েছে সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলার মুরাবাড়ি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন গত 5 দিন ধরে। তবে তাদের এই অসুবিধার দিকে এক পলক নজর দেওয়ার ফুরসত নেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর। এমন বহু জায়গা থেকেই অভিযোগ, এই ঝড় তুফানে বিদ্যুৎ মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ সংযোগ অক্ষুণ্ণ থাকায় তিনি শান্তির নিদ্রায় মগ্ন। রাজ্যবাসীর কোথায় কি অসুবিধা হচ্ছে তা দেখতে তিনি বিন্দু মাত্র আগ্রহী নন। আজকে প্রায় 10 দিন ধরে কারেন্ট যা আয়ে আমরা না ট্রান্সমিটার এর আগে 100 ওয়াটের ছিল, এটা খারাপ হয়েছে নিয়ে দিয়েছে 63 ওয়াট। তো যে জায়গার মধ্যে পরিষেবা লাগবে আপনার 100 ওয়াটের কারেন্টের ইলেকট্রিক পরিষেবা, এই জায়গা দিয়েছে 63। যার কারণে আমরা প্রায় 800 ফ্যামিলি না কারেন্টের কোনো কিছু হইতেছে না। এই আজকে বোধ 4-5 দিন ধরে কারেন্ট নাই। আমরা প্রতিশ্রুতি দিয়েছিল ইস্যু করে দিয়েছিল যে আমরা ট্রান্সমিটারটা চেঞ্জ করে দিব। আজকে 3-4 দিন আগে দিছে, আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিছু। যার কারণে আজকে আমরা পশ্চিম লক্ষ্মী এলাকাবাসী সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা লাগাইছি। আজকে যতক্ষণ না আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ। রাজ্যের আনাচে কানাচে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে গর্জে উঠছেন ভুক্তভোগী মানুষরা। অনেকেই বলছেন 2018 সালে তিনি শিক্ষা দপ্তর হাতে পাওয়ার পর রাজ্যের শিক্ষাঙ্গনে নামিয়ে এনেছিলেন গাঢ় অন্ধকার। সেই পরিকল্পনায় এখনো বদ্ধপরিকর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বিদ্যুতের বেহাল পরিষেবা নিয়ে দিকে দিকে অজস্র অভিযোগ উঠছে। বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দাবি করা হয় বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগেও কৃষ্ণনগরের টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে দেওয়া হয়েছে ডেপুটেশন। ঘূর্ণিঝড় রেমাল ত্রিপুরায় সরাসরি হিট করেনি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সময় এখানে হাওয়াটা লেগেছে মাত্র। তাতেই রাজ্যে বিদ্যুৎ পরিষেবার একেবারে দফা রফা হয়ে গেছে। বহু জায়গায় ট্রান্সফরমার জ্বলে গেছে, আছড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, কোথাও ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। স্থলভূমিতে রেমাল আঘাত করার পর প্রায় 2 দিন হয়ে গেছে। রাজ্যের বেহাল বিদ্যুৎ পরিষেবার হাল এখনো ফেরাতে পারেনি বিদ্যুৎ নিগম। অভিযোগ, কোথাও 12 ঘন্টা, কোথাও 24 ঘন্টা, তো কোথাও টানা 1.5 দিন ধরে নেই বিদ্যুৎ।
দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার কারণে এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক ও শিশুদের অবস্থা একেবারেই নাজেহাল। এরই প্রেক্ষিতে বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে করা হয় বিক্ষোভ প্রদর্শন, দেওয়া হয় ডেপুটেশন। একই সঙ্গে বিদ্যুৎ মন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে দাবি জানানো হয়েছে। আজকে সারা রাজ্য অন্ধকারময়, সারা রাজ্যে গোটা রাজ্য জুড়ে অন্ধকার একটা কায়েম করে নিয়েছে। এখানে প্রাকৃতিক কাজের জন্য যে জল সেটা পর্যন্ত তুলতে পারছে না, স্নান খাওয়া সব বন্ধ হয়ে রয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে রয়েছে, সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে। অন্ধকার গোটা গ্রাম ত্রিপুরা, এমনকি শহরেও আপনারা দেখছেন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় কারেন্ট নেই, কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুতের অভাবে জল তুলতে পারছেন না মানুষ, কাজ করতে পারছেন না মানুষ, ইন্টারনেট চলছে না। মনে হচ্ছে এক অন্ধকার যুগে আমরা এসে দাঁড়িয়েছি। রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবার চূড়ান্ত অবনতি নিয়ে সরব হয়েছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআইও। এদিন প্রতিবাদ জানিয়ে তারা আগরতলার রাজপথে মিছিল বের করে। পরে কৃষ্ণনগরে টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয়। দাবি জানানো হয়েছে পরিষেবা স্বাভাবিক করতে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আমরা আমাদের দাবি রেখেছি, সিনিয়র যিনি ম্যানেজার আছেন ওনার কাছে রেখেছি আমরা আমাদের দাবি। উনি যেটা বলেছেন যে দপ্তর যথেষ্ট আন্তরিকতার সহিত যে সমস্যাগুলি আছে এগুলি দেখে এগুলি সারাই করার চেষ্টা করছেন। আমরা যেটা বলেছি ওনার কথা থেকে বক্তব্য থেকে যেটা পরিষ্কার হলো যে একটা দপ্তর পরিচালনার প্রশ্নে যে পরিমাণ কর্মী থাকা দরকার এই পরিমাণ কর্মী নেই, তাহলে স্বাভাবিকভাবে অ্যাট এ টাইম অনেকগুলি জায়গাতে মুভমেন্ট করা যাচ্ছে না। আমরা বলেছি যে এই বিপর্যয় মোকাবেলার প্রশ্নে যত দ্রুত সম্ভব কর্মী নিয়োগ করে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি কর্মী নিয়োগের প্রশ্নে কোনো ধরনের জটিলতা থাকে তাহলে হায়ার করে অন্তত এই যে বিপর্যয় সেটাকে মোকাবেলা করতে হবে, কারণ মানুষ প্রচণ্ড সমস্যায় রয়েছে, পানীয় জল নেই, টেলিকম ব্যবস্থা ভেঙে পড়েছে এবং আমাদের রাজ্যের যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা এই দপ্তর এগুলি চালায় যারা তাদেরও সমস্যা হচ্ছে। সবটাই মিলেই একটা নাজেহাল পরিস্থিতি। এদিকে আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা নিয়ে অজস্র অভিযোগ আসছে। অনেক জায়গাতে বিদ্যুৎ না থাকার কারণে পাইপলাইনে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন। এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে এটাই এখন সবার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝড় এসেছিল, চলেও গেছে, কিন্তু রাজনগরের দত্তবাড়ি রোডে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর 3 দিন কেটে গেলেও সরানো হয়নি আজও। সেই থেকে বিদ্যুৎ নেই এলাকায়, বিদ্যুৎ অফিসে ফোন করলেও মিলছে না সাড়া। এরই প্রতিবাদে বুধবার এলাকায় পথ অবরোধ করেন প্রমীলা বাহিনী। তাদেরই কয়েকজন বলেন মাসের শেষে বিদ্যুতের মাসুল বেশ আন্তরিকতার সঙ্গে নেওয়া হলেও কোন রকম প্রাপ্য পরিষেবা পাচ্ছেন না তারা। বাড়িঘর তো অসুবিধা না, আমরা কি মাংলা কারেন্ট চালাই, আমরা তো বিল দিয়েছি, আমরা তো 3 দিনের বিল কম না, আমরা 3 দিন রিসিভ করে না, মোবাইল বিক্রি করে কাটতে হচ্ছে এটা কেন অপরাধ? রাজনগর দত্তবাড়ি রোড কিসের লেগে রাস্তা অবরোধ করছেন? কবরস্থানের পাশে আমরা কারেন্টের লেগে রাস্তা অবরোধ করছি। আমরা আজকে 3 দিন কারেন্ট নাই, তুফানে কারেন্টের তার গাছ ফলাই দিছে, তারা কোয়ার পরও তারা আমরা কারেন্ট ঠিক করে দিছে না। শান্তিবাজার মহকুমার চড়কবাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় একটি গবাদি পশু। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার অভিযোগ নিয়ে পথ অবরোধ করেন উত্তেজিত স্থানীয় মানুষ। পথ অবরোধের খবর পেয়ে ছুটে যান স্থানীয় ডিএসএম। অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে, তারটা ফোল্ড করে ফিলারের কাছে রেখেছে, যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল্ড করে ফিলারের কাছে রেখেছে, আর ইন দি বিটুইন মিন টাইম তারা লাইনটা উঠিয়ে দিয়েছে, যার ফলে তারটাতে কারেন্ট এসেছে, ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে বা স্পট ডেথ মারা গেছে। এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতিও হইতে পারে, আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশন লিকেজ কিনা জানি না, বা লাইনে কারেন্টের সাথে ছাগলটা মারা গেছে। এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে লসের ক্ষতিপূরণ দেয়, তারা এটা চেষ্টা করার জন্য বলেছে। আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারলেন, কি জানতে পারলেন? এলাকা
পরিদর্শন করে যেটা আমি নিজের পার্সোনালি দেখলাম, অনেক রাজ্যে অব্যাহত গার্হস্থ্য নির্যাতন, আবারও শ্বশুরবাড়ির লোকের হাতে আক্রান্ত এক গৃহবধূ। ঘটনা মেলাঘর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকার। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির লোকেদের হাতে আক্রান্ত হন গৃহবধূ পাখি আক্তার ও তার স্বামী রফিক মিয়া। পারিবারিক এক বিবাদকে কেন্দ্র করে তাদের ওপর চড়াও হন শ্বশুর আব্দুল সাইবান, কাকা শ্বশুর কামাল মিয়া, কাকি শাশুড়ি স্বরূপা বিবি ও ননদ মৌসুমী আক্তার। ফলে এলোপাথারি আক্রমণ। অবশেষে পালিয়ে গিয়ে মেলাঘর থানায় আশ্রয় নেন দম্পতি। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। জানা যায় এর আগেও একবার তাদের মারধর করেছিলেন অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে লিখিত মামলাও করেছিলেন পাখি। তারপরেও পুলিশের ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে আবারও একই ঘটনা ঘটে। কাউকে রাত্রে পরে শরীর হচ্ছিল তো আনছে বড় চাল হচ্ছে না, চাল এবারে শ্বশুর এবারে জ্বালাগালি করতেছে আমাদের। আমি বলে চুরি করছে, আমি বলে কইছি কেস করতে সব আমার দোষ দিতে আছে, তাই বাড়িতে বার করবো, তাই জায়গার ফানা নেই, গলাগালি। এবার আমার স্বামী বলতে বার করে নিয়ে মারধর করেছে। এরপর আমার কাকা শ্বশুর কোথায় রোদেন, তাই রোদেন কাকা শ্বশুরের কথা 14 গোষ্ঠী চাইলে আমার 14 গোষ্ঠীর মাথা কামাইব, বহুত রকম গালাগালি করছে। কে কে মারছে আপনাদের? স্বরূপা বিবি, মৌসুমী আক্তার, রুকিয়া খাতুন, কামাল মিয়া, আব্দুল সুবান। আমাদের দড়ি লইছে মারে পালাইছে। প্রথম কি আপনি স্বামীরে মারছিল? হ্যাঁ। এরপর আপনি বাঁচাতেন যাও না? আমরা সবাই মারধর করছে। রফিক মিয়া আবারও অভিযোগ জানিয়েছেন মেলাঘর থানায়। এখন দেখার থানা এই বিষয়ে কি ভূমিকা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বিষ্ণু সিং। অনেক আবেদন করেও জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। পঞ্চায়েত প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস বিষ্ণু সিং এর পরিবারের। বামুটিয়া ব্লকের তালতলা পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের লেবার পোস্টের বাসিন্দা তারা। বহুবার পঞ্চায়েতে আবেদন করেও জোটেনি ঘর। জানিয়েছেন পঞ্চায়েত প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদেরও। তবে প্রতিশ্রুতি ছাড়া আর বিশেষ কিছুই পাননি বিষ্ণু। বাধ্য হয়ে ছেলে ও পুত্রবধূ নিয়েই মাটির ভাঙা ঘরে বাস করছেন তারা। সরকারি ঘর পাইছেন না? আপনারা জানাইছেন নি পঞ্চায়েত? আপনার পরিবারে কতজন আছে সদস্য? পরিবার 3 জন, বাবা, আমি। আচ্ছা, তো এই তুফানে আপনার পরিবার নিয়ে তো থাকতে অসুবিধা হয়েছে? একটা বুড়া বেড়া এখন তো কই জানি, আমার বাবা তো বুড়া, একবার ওই যাইতেছে বুঝ কর। আমি কই যাবো আপনার যদি বাইঙ্গা জায়গা আমি আলকে দিয়ে লইতে পারবো না, আমার মানে কই যাবো কারবাই যাবো। আপনার নাম? আমার নাম বিফল সিং। বাবার নাম কি? বিষ্ণু সিং। বর্তমান দুর্যোগকালীন সময়ে যে কোনো সময় এই ঘর ভেঙে পড়তে পারে, তাই পরিবার নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন বিষ্ণু সিং। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। রামনগর 2 নম্বর রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার RMS ব্রাঞ্চে অগ্নিকাণ্ড। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ব্রাঞ্চে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন এখানে বিদ্যুৎ খুঁটিতে বহুদিন ধরেই সমস্যা রয়েছে, কিন্তু বহুবার অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। যাওয়ার লিগে আমি প্রিপারেশন নিতেছি, হঠাৎ করে হইচই, আমার মিসেসের বিশাল বড় একটা হইচই শুনতেছি। শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম ধুয়ো বাইতেছে। তারপর পরে বার্নিং হইলো, তারা এলো, তারা ইনফর্ম করলো আমার পাড়ার প্রতিবেশীরা, তারা সামহাও আমরা সার্ভাইভ করলাম। কিন্তু মেইন হইতেছে ইলেকট্রিকের কোনো কমপ্লেন, কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে। এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান, এই প্রথমে এখানে বার্নিংটা হয়েছে, এখান থেকে বার্নটা গিয়ে ওই ডিরেক্ট এখানে গিয়ে লাগছে। তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে, দাদাও দেখছে, দাদা আমার পরে জানাইলো যে ফার্স্ট বার্নিংটা এখানে হয়েছে। তারা আমরা যে কমপ্লেন করলাম যে এখানে প্রবলেম হইতেছে, এখানে অনেকদিন ধরেই একটা ইয়ে নাই। নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লঙ্কা
ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই। কে বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত পাতা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য, যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। পুলিশি অভিযানে গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক সহ 5 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। খেজুরবাগান গোয়ালা বস্তির পরিচয় ছিল দুগ্ধ উৎপাদনের অন্যতম জায়গা হিসেবে। বর্তমানে সংগঠিত অপরাধ আর নেশা বাণিজ্যের অন্যতম আখড়া হিসেবে পরিচিত গোয়ালা বস্তি। এই এলাকাতেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। সাথে 5 মাদক কারবারিকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা। এই অভিযানে 400 কৌটা ব্রাউন সুগার, 1 লাখের অধিক টাকা ও বিপুল পরিমাণ নেশা দ্রব্যের খালি কৌটা উদ্ধার করা হয়েছে বলে জানান পদস্থ পুলিশ কর্তারা। আটক 5 মাদক কারবারির নাম লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, উড়িয়া দেবী ও ধর্মেন্দ্র রায়। রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ডিটেইন পার্সনরা তারা ড্রাগস নিয়ে ডিলিং করছে এবং সঙ্গে ওদের সঙ্গে টাকাও ছিল। সেই অনুযায়ী ওদের কাছ থেকে আমরা 400 কোটা ব্রাউন সুগার, 1,25,510 টাকা ক্যাশ, খালি কোটা 3,000 আমরা সিজ করি এবং আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করি। এখন আমরা ওদেরকে মাননীয় আদালতে প্রেরণ করি। লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, একজন মহিলা গুড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়। এগুলি আমরা ভেরিফিকেশন করছি, আন্ডার ইনভেস্টিগেশন। তারা কি সবাই গোয়ালা বস্তির না অন্য কোনো জায়গা রয়েছে? না, সবাই গোয়ালা বস্তির। হ্যাঁ। কতদিন ধরে তারা এরকম করছে কিছু বলেছিল? আমরা এটা দেখছি, ভেরিফাই করছি। আটককৃত জিনিসগুলির সর্বমোট পরিমাণ হবে প্রায় 3 লক্ষ টাকা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কারণ নাম এখন অব্দি বেরিয়ে এসেছে কি? এটা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন আছে, এটা আমরা এখন এস্টাবলিশ করছি না। কখন আপনারা রেডটা করেছিলেন? গতকালকে দুপুর। ধৃত 5 মাদক কারবারিকে বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুশান্ত দেব।
সংগঠিত নেশা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা জানার জন্য পুলিশি তদন্ত জারি থাকবে বলে পুলিশের বক্তব্য। এর আগেও বিভিন্নবার গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মাদক অস্ত্র। পুলিশের হাতে ধরা পড়েছে বেশ কয়েকজন কুখ্যাত অপরাধী। তবে তাই বলে বন্ধ হয়নি অপরাধের সাম্রাজ্য। আগামী দিনে সক্রিয় পুলিশ অপারেশনের মাধ্যমেই অপরাধীর আখড়া থেকে নিরাপদ জায়গায় ফিরতে পারবে গোয়ালা বস্তি এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে অব্যাহত যান সন্ত্রাস, মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষ বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে। ঘটনায় আহত 3। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল আনুমানিক 9:40 নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে একটি রাবার বোঝাই ট্রাক ও একটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনপাথর ফাঁড়ির পুলিশ ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। কোন জায়গাতে আছেন? অ্যাক্সিডেন্টটা কোন জায়গায়? কোন জায়গাতে? কি নাম জানা গেছে? তাদের নাম মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত 3 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আহতরা হলেন ট্রাক চালক বাবুল মগ, হেলপার প্রকাশ চৌধুরী ও প্রশান্ত সেন। ট্রাক চালক পশ্চিম চরকবাই ও বাকি 2 জন বাইখোড়ার বাসিন্দা। এখানে ব্রিজ আছে না, ব্রিজের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। আমরা পিএসএ ফোন করার পরে আমরা সাথে সাথে গেছি। যাওয়ার পরে একটা বাইক মধ্যে দাঁড়ায় দিয়েছে, এটারে গাড়ি বাড়ি দিয়েছে। গাড়ির যে 3 জন পার্সন আমরা পাইছি, একজন ড্রাইভার, 2 জন হেল্পার, তারা লই আমরা হাসপাতালে আইছি। বাইকের যারা আসছিল তারা কি আহত? বাইকের কেউ পাইছি না, বাইকগুলো দাঁড়ায় দিয়েছিল। বাইকের কেউ পাইছেন? তারা কিসের মধ্যে ছিল? তারা টিপার গাড়ির মধ্যে আসলো। টিপার গাড়ি আছে, টিপার গাড়ি আর বাইকের এসএমএল গাড়ি। এসএমএল। আচ্ছা, এখন অবস্থা ড্রাইভারের মনে মাথা ফাটছে আর তারা মনে সামান্য ইনজুরি হয়েছে, 2 জন যে লোকে আসলো। আচ্ছা, ধন্যবাদ। এই দুর্ঘটনায় বাইক চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে খবর। অনেকের অভিমত, বাইকটি দাঁড়ানো অবস্থায় ছিল, তাই বাইক চালকের কিছুই হয়নি। দ্রুত গতিতে আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। শান্তির বাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়া মহকুমা প্রশাসন, কাস্টমস ও বিএসএফ এর যৌথ অভিযানে ট্রান্সপোর্ট গাড়ি থেকে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট ও লক্ষাধিক টাকার কাপড় উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য সমগ্র বিলোনিয়া জুড়ে। বিলোনিয়া কাস্টমসের কাছে খবর আসে ট্রান্সপোর্টের গাড়ি করে প্রচুর অবৈধ মাল বিলোনিয়ায় এসেছে। খবর পেয়ে কাস্টমস বিএসএফ কে নিয়ে 1 নম্বর টিলা প্রভাতী মার্কেট থেকে একটি গাড়িকে কাস্টমস অফিসে নিয়ে আসে। গাড়িতে থাকা মালের কোনো সঠিক কাগজ দেখাতে না পারায় গাড়িটিকে আগরতলা কাস্টমস অফিসে পাঠিয়ে দেওয়া হয়। রাতভর বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমস আটক হওয়া গাড়িতে তল্লাশি চালিয়ে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট, লক্ষাধিক টাকার শাড়ি উদ্ধার করে। বাংলাদেশে পাচার করার জন্য এই সমস্ত মাল আনা হয়েছিল বলে ধারণা করেছে মহকুমা প্রশাসন। জানা গিয়েছে, ট্রান্সপোর্ট গাড়ির মালিক বিলোনিয়ার মিলন পাল। কিছুদিন আগে এই মিলন পালের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তার মাল গুদাম সিল করে দেয় মহকুমা প্রশাসন। বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযান আমরা একটা চালাই। আমরা একটা ট্রাক গাড়ি, সন্দেহবাজার একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি 1 নম্বর টিলা বাজার থেকে বিলোনিয়ার, এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে আমরা ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই। এখন আমাদের নামানোর কাজ চলছে। এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে, যার মূল্য প্রায় 50 লাখ টাকার মতো হবে, এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ির ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি, সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি। সিগারেটের বিল দেখানোর সম্ভাবনা, সেটা বৈদেশিক কোম্পানি ছিল, এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশের পাচার হওয়ার জন্যই গাড়িটা এসেছে। মঙ্গলবার রাতের এই অভিযানে মহকুমা প্রশাসনের পক্ষে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিএসএম সঞ্জয় শীল, ডিএসএম অরিজিৎ পাল। ঘটনায় আরো তথ্য পাওয়ার লক্ষ্যে তদন্ত জারি রয়েছে। বিলোনিয়া থেকে প্রতাপ দাসের রিপোর্ট, নিউজ নাও।
বুধবার রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান চালান পুর নিগমের আধিকারিকরা। মূলত অবৈধ ড্রেন দখলকারীদের বিরুদ্ধে চলে অভিযান। সরকারি ড্রেন দখল করে রাজধানীর বিভিন্ন প্রান্তে চলছে নির্মাণ কাজ। যত্রতত্র ড্রেনের উপরেই ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। বুধবার সরকারি ড্রেন দখল মুক্ত করতে রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান করেন পুরকর্তারা। সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে চলে অভিযান। যারা সরকারি ড্রেন দখল করে নির্মাণ কাজ করছে তাদের আর্থিক জরিমানা করেন পুর নিগমের বিশেষ অভিযানকারী দল। 2রা জুন অবধি ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এই কারণে আমরা আজকে সন্ধ্যায় দিয়েছি এটা এক থাকে না 3 দিন ধরে চলতেছে। এটা কন্টিনিউ চলবো আপাতত 2 দিন অবধি চলবো অ্যাজ পার অর্ডার অফ কমিশনার। 2 দিন অবধি চলবে, তারপর আমরা কন্টিনিউ করবো। আমরা টাস্ক ফোর্স আছে তারা রেগুলার মেনটেন করবো। জরিমানা কি করা হচ্ছে? জরিমানা করা হচ্ছে অ্যাজ পার আমরা ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট হিসাবে জরিমানা করা হচ্ছে। স্যার আপনি শুভ নামটা? আমার নাম তরুণ সরকার, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেন্ট্রাল জোন। সরকারি ড্রেন দখল মুক্ত করার এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলেই জানিয়েছেন পুরকর্তারা। উল্লেখ্য, সরকারি ড্রেন দখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন মেয়র। নিকাশি ড্রেন ভর্তি থাকার জন্যই যে রাজধানীর বিভিন্ন প্রান্তে জল জমে যাচ্ছে তা স্পষ্টভাবেই জানিয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের মূল সড়ক এলাকায় মনু নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বসতঘর। প্রশাসনের হস্তক্ষেপ চাইছে সাধারণ মানুষ। গত 3 দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছিল মনু নদী, আর তাতে কৈলাসহর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসতঘর গ্রাস করে নিয়েছে মনু নদী। এই ঘটনাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। মনু নদীর ভাঙন রুখতে ও বসত বাড়িগুলিকে রক্ষা করার জন্য প্রশাসনের এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই বললেই চলে। অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ। পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার ক্ষমতা পরিবারগুলোর নেই। প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের, সেই ধারা এখনো চলছে। তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলায়। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর পুর পরিষদের গোবিন্দপুর এলাকার বাসিন্দা সবিতা সরকার, মানিক সরকার, রীনা সরকার সহ আরো কয়েকজনের বসতঘর তলিয়ে যাচ্ছে মনু নদীর গর্ভে। স্বামী, স্ত্রী ও সন্তান সহ কে দেবে তাদের ঠাঁই, প্রশ্ন উঠছে। কি নাম আপনার? মানিক সরকার। কি হয়েছে ঘটনা? আজকে 2-3 দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এদিকে অনেক জায়গা আছে, সেগুলো সব ভেঙে নিয়ে গেছে। সকাল থেকে 10 কইরা গরুর সব কিছু থেকে কেউ আইছেন নি এখন? আইসে আইয়া তারা দেখতে সবাই দেখতেছে। কে কে আইছে? আইসে প্রশাসনের তরফ থেকে কেউ আইছেন? প্রশাসনের তরফ থেকে কত নম্বর ওয়ার্ড এটা? 10 নম্বর ওয়ার্ড পুর পরিষদ। পুর পরিষদের তরফ থেকে এখন পর্যন্ত আইছিল তারা কালকে সবাই আইয়া দেখে গেছে। আজকে সকালে আইসা দেখে গেছে। কি করছে না কি চান এখন? এখন কেমনে কি হইতো, আমি কেমনে থাকতাম, আজকে ভাঙিয়া নিয়ে যেতেছি গা, এটা প্রশাসনের তরফে। বর্ষা আসলেই মনু নদীর রুদ্ররূপ কেড়ে নেয় বহু মানুষের রাতের ঘুম। আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত, আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত প্রায় 11টা থেকে জলের স্তর অনেকটাই নেমেছে। তবে নদীর জল কমতে শুরু করার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি বসতঘর বিলীন হয়েছে নদীগর্ভে। বর্তমানে প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সহ নেতা নেত্রীরা খোঁজ খবর নিচ্ছেন বলেই খবর। কৈলাসহর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন বাংলাদেশ।
সেন্ট জনস ক্ষুদ্রদ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও ক্ষুদ্র দ্বীপগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে মঙ্গলবার দুপুরে জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে এই আহ্বান রাখেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, 2 মেয়াদে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্রের অম্লতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিশেষ দৃষ্টি দিচ্ছে। বিদেশমন্ত্রী আরো বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে উচ্চ কার্বন নিঃসরণকারী উন্নত অর্থনীতির দেশগুলোকে জবাবদিহিমূলক প্রতিশ্রুতির আওতায় আনা একান্ত প্রয়োজন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। নরসিংগড়ের টিআইটি কলেজে অ্যালুমিনির উদ্যোগে স্মরণ সভা। প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃত্যুতে শোক জানিয়ে স্মরণ সভার আয়োজন করেন তারা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। সবাইকে এনজয় করার কথা বলতো, জীবনে প্রত্যেকটা মুহূর্তকে ভালোভাবে বাঁচার অনুপ্রেরণা আমাদের দিত। আমরা সবসময় এটা নিয়ে ওর সাথে হাসি মজা করতাম, বাট এতটা শর্ট ওর জীবনটা ছিল এটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি আর কি। উজবেকিস্তানের তাসখান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিমন্যাস্টিকে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জয়ী দীপা কর্মকার সবে রাজ্যে ফিরেছেন। বুধবার তিনি মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। দীপার সঙ্গে তার কোচ বিশ্বেশ্বর নন্দী ও বাবা দুলাল কর্মকারও ছিলেন। দীপা ও তার কোচ দুজনকেই এই অভূতপূর্ব সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। নমস্কার। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আবারও নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গোপন সূত্রের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ মুঙ্গিয়াকামি নাকা পয়েন্টে তেলিয়ামুড়া থেকে আমবাসা যাওয়ার পথে একটি সন্দেহভাজন অটো গাড়িকে আটক করে। তাতে তল্লাশি চালাতেই অটো থেকে বেরিয়ে আসে ৭৬ প্যাকেট শুকনো গাঁজা। পুলিশি অনুমান সর্বমোট ৭৬ কেজি গাঁজা হবে উদ্ধারকৃত প্যাকেটগুলি থেকে। এই যে গাঁজা আটক করা হয়েছে সেই গাঁজার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা হবে বলেই অনুমান ডিসিএম সৌরভ দাসের। র্যান্ডম চেকআপ আসলো, তো র্যান্ডম চেকআপে পাওয়া গেছে যে একটা গাড়ি যেটার নাম্বার TR02A2170, এটার মধ্যে একজন ড্রাইভার আসছেন, তার নাম দক্ষরাম রিয়াং। উনি আমবাসা রেসিডেন্ট। তো ওনার অটো থেকে কন্ট্রাব্যান্ড কিছু গাঁজা বরামদ হয়েছে। এখানে 76 কেজি গাঁজা আসতো, যেটা বেসিক্যালি 21টা প্যাকেটের মধ্যে 1 কেজি করে এসে এমন 2.5 কেজি ডিফারেন্ট মেজারমেন্টে রাখা হয়েছে আর কি। তো এটার বাজার মূল্য কেমন হবে স্যার? বাজার মূল্য এটা অ্যাপ্রক্সিমেটলি কেমন বাজার মূল্য, এটা বেসিক্যালি ক্যালকুলেশনের পরে ধরেন না, তদ্রুপ হয়, এটা পুলিশের থেকে জানা যায়। এটা কোন থানার আন্ডারে স্যার? এটা মুঙ্গিয়াকামি কেস।
আচ্ছা, এই ধরনের কি চেকিং প্রত্যেকদিন হইব? প্রত্যেকদিন ডেইলি হইতেছে, পুলিশ ডেইলি করতেছে। এদিন অটো থেকে ৭৬ কেজি গাঁজা সহ অটোর চালক দ্রক্ষরাম রিয়াংকে আটক করে মুগিয়াকামি থানার পুলিশ। এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিসিএম সৌরভ দাস, মুগিয়াকামি থানার ওসি গৌতম দেব বর্মা সহ অন্যান্যরা। আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিসিএম সৌরভ দাস। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কচু ক্ষেত থেকে কচু চুরি করে নিয়ে যাওয়ায় মালিক দোলন উড়িয়া প্রতিবাদ করেন। এরপরই তাকে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি কমলপুর থানার অপরিষ্কার পঞ্চায়েতের হোমলেস কলোনিতে ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে কমলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর যে আহত হয়েছে ওনার নাম কি? তোমার কি হয়? আচ্ছা, কি হয়েছে ঘটনা কত? কচু লাগানো হয়েছিল, লাগানো হয়েছে যে তো যারা আছে না তারা আছে যে তারা নিচে নেওয়ার পরে আমরা মাথাটা দেখছি যে কে নিচে কচু উঁচু করে আমরা গালাগালি করতে আর কি লেগে নিচে কচু, তারা কেউ নাম ধরে গালাগালি করছেন, শুধু কইছে কে নিচে কচু করে। আমি কই আগে আমরা বকাবকি কইরা যে ভাত খাইতেছে, ভাত খাওয়ানোর পরে গিয়ে তাদের ছেলে গিয়ে অনেক মাছ ধর করছে, মাছ ধর করার পরে তাদের মাও গেছে গিয়ে মাছ ধর করতেছে, তাদের ছেলের বউ আছে, ছেলের বউ গিয়ে অনেক মাছ ধর। যারা যারা মারছে তাদের নাম জানো তুমি? নাম সমীর রাজপুর, নীল রাজপুর আর ছেলের বউ একটা নাম তারা করে আয়ার থাকে। এমন তোমার মার নাম কি? উড়িয়া। আচ্ছা, তোমার বাবা আছে? বাবা কোথায়? বাবা 5 বছরে। আচ্ছা, বাড়িতে হয় না? তো যারা তোমার মারে মারছে তাদের বিরুদ্ধে তোমরা কেস করছো, মামলা করছো? আচ্ছা, অভিযোগ পুনাই যে অপরিষ্কার একটা স্টোর গিয়ে দেখলাম যথেষ্ট অবস্থায় একটা মহিলা পড়ে রয়েছে, আমরা নিয়ে আসতাম। ও আপনার দ্রুত গিয়ে নিয়ে এসে আমরা যারা নিয়ে জানা গিয়েছে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় দোলন উড়িয়াকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। তবে পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামিকে এই ঘটনায় গ্রেফতার করতে পারেনি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গিয়েছে আসাম সিআরবি নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন সময় একটি গাড়িকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার হয়। পাশাপাশি মোহাম্মদ আরজুল হক নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বর্তমানে শহর থেকে গ্রামে প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ পানীয় জলের জন্য রাস্তা অবরোধ চলছে। বিদ্যুৎ পরিষেবাকে আরো কতটা উন্নত করা যায় এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কি বললেন তিনি তার আজকের প্রতিক্রিয়ায় শুনব। বিদ্যুৎ পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরা তো সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন কি মনে করছেন? বা না, এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে, অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করব, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করব। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখব, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা করবো। থ্যাংক ইউ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাস্তায় বড় ফাটল, বিপদের আশঙ্কা গ্রামবাসীদের। চরিলাম আরডি ব্লক থেকে 50 মিটার দূরত্বে দক্ষিণ চরিলাম মধ্যপাড়া পিচের রাস্তায় দেখা গিয়েছে বড় ধরনের ফাটল। যে কোনো সময় রাস্তাটি ভেঙে চলে যেতে পারে পুকুরের মধ্যে। রাস্তাটি সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না পিডব্লিউডি কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ গ্রামের মানুষের। তারা কি অভিযোগ করেছেন সরাসরি শুনবো। মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট একটা হইতে পারে, মানে যে আর মানে অবশ্যই বাংলাটা চাই যাতে রাস্তাটা যাতে এতটুকুই চাই যাতে রাস্তাটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়। এই জায়গাটা না তোমাদের দাবি। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে অতি দ্রুত যদি রাস্তাটি সারাই না করা হয় তাহলে যে কোনো সময় গ্রামের মানুষ আন্দোলনে বসে যেতে পারেন বলেই খবর মিলেছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসের লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসে কোনো রকম লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা রাজ্যের আনাচে কানাচে। টিএম ফ্লাইওভার আনতে গিয়েছিলাম, তো ফ্লাইওভারের উপরে খুব স্পিডে ছিল বাইকটা। হ্যাঁ, তখন আমি বাড়িতে যাচ্ছিলাম, তখন আমি দেখি বাইকটা খুব স্পিডে ছিল। তখন ওর পরে খুবই ইনজিউর্ড হয়েছে। তো আমি থানা গিয়ে কল করেছি, ফায়ার সার্ভিসে কল করেছি। ফায়ার সার্ভিস এসে লোকটাকে নিয়ে গেছে থানা হসপিটালে, আর স্কুটিটা আমি থানাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। মানে এটাতে কি মানে একজন ছিল গুরুতর আহত, মানে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা? না, কোনো গাড়ির সাথে নেই, সিঙ্গেল। মানে ব্যালেন্স রাখতে পারেনি, খুব স্পিডে ছিল, প্রায় 100
দুজন ছিল। একজন প্রায়শই দুর্ঘটনা হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি ট্রাফিক দপ্তর এবং ডিস্ট্রিক্ট পুলিশ তো সবসময় দেখে, হ্যাঁ, ট্রাফিক কন্ট্রোল যাতে করানো যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেটররা এরকমভাবে ভায়োলেট করে যেটা মানে অসম্ভব হয়ে পড়ছে, মানে সেই স্পিড লিমিটটা কমানোর জন্য। তো কিছু কিছু সময় হয়ে যায়, 10টার পর থেকে তো নাগা 2টা বন্ধ থাকে, তারপরে এখন তো 10টা বাজেনি, 9:30 50টা টাইম হয়েছে, কিন্তু ওভার স্পিডের কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই জায়গাটার নাম টিএম ফ্লাইওভার, ঠিক ফায়ার সার্ভিস উপরে। না আর কারে গেলেই একটা পাইছে, আমরা গেলেও একটা পাইছি। নতুন সাল না, নতুন করে। হ্যাঁ হ্যাঁ, হেলমেট টেলমেট কিছু নাই তো ভালো। চলো চলো চলো। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনারা দেখছেন নিউজ নাও, আপনাদের সঙ্গে রয়েছে আমি সকালে। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুতের দাবিতে একাধিক জায়গায় বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে মাঠে নামবেন মুখ্যমন্ত্রী। তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আদালত, পথে নেমে বিক্ষোভ আইনজীবীদের, আটক দপ্তরের সিনিয়র ম্যানেজার। আচমকা হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রী, জানালেন পরিকাঠামো উন্নয়নে নজর দেবে সরকার। বিদ্যুতের দাবিতে উত্তাল বিশালগড়, বিদ্যুৎ দপ্তরে তালা, ক্ষুব্ধ জনতার। বিদ্যুতের দাবিতে সরব কংগ্রেস ও বাম যুবরা, ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা। বিদ্যুৎ মন্ত্রীর ব্যর্থতা ঢাকতে মাঠে নামতে হলো মুখ্যমন্ত্রীকে। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী, চরম দুর্ভোগ কাটছে দিন। বাধ্য হয়ে রাজ্যের একাধিক জায়গায় অবরোধ আম জনতার। দুর্যোগ কেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে রাজ্যের পরিস্থিতি, তবে এখনো বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী। প্রায় 48 ঘন্টার বেশি অন্ধকারে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ফিরে এলেও এখনো বহু জায়গায় বিদ্যুৎ নেই গত 3 দিন ধরে। একেতেই দুর্যোগ পরবর্তীকালীন স্যাঁতস্যাঁতে পরিস্থিতি, তার উপর 3 দিন ধরে নেই বিদ্যুৎ। বিপর্যস্ত জনজীবন। এখনো রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি বিদ্যুৎ মন্ত্রী। বুধবার রাজনগর, উজান, অভয়নগর, কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাবিতে রাস্তায় নামেন আম জনতা। চলে বিক্ষোভ, অবরোধ। বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ জনতা। এমনকি রাস্তায় নামেন উকিলরাও। বিক্ষোভ অবরোধের পাশাপাশি আটক করেন দপ্তরের সিনিয়র ম্যানেজারকেও। অবশেষে মাঠে নামেন মুখ্যমন্ত্রী। তিনি জানান রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নত করতে নজর দেবে সরকার। বিদ্যুৎ, পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার, আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন, কি মনে করছেন? বা এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করবো, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল
জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখব, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা আছে, এগুলো করবো আমরা। সাধারণত দুর্যোগকালীন পরিস্থিতিতে পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে বাড়তি সতর্কতা নেয় দপ্তর। তবে রাজ্যে তার সর্বত্র 3 দিন পেরোলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এর আগেও বিদ্যুৎ দপ্তরের হয়ে ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামতে দেখা গিয়েছিল অন্যান্য মন্ত্রীদের। এবারেও রতন বাবুর হয়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা 3 দিন ধরে আদালতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে বহুবার জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে বুধবার সকালে ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করেন আইনজীবীরা। 1 মাস ঘেরাও করা হয় বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে। শেষে মন্ত্রীর আশ্বাসে ঘেরাও রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়। রাজ্যে প্রথম বিজেপি আইপিএফটি সরকার হওয়ার পরে তৎকালীন আইনমন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন, এখন আর কোনো দাবি পূরণের জন্য আন্দোলন করতে হবে না, কারণ আন্দোলনের আগেই সবকিছু পূরণ করে দিচ্ছে সরকার। সেই রতনলাল নাথ বর্তমানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। আর রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এতটাই তলানিতে এসে পৌঁছেছে যে বুধবার দিনভর রাজ্যে নানা জায়গায় অন্তত 1 ডজন আন্দোলন হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে বিদ্যুতের জন্য আইনজীবীদের পর্যন্ত আদালত ছেড়ে রাস্তায় নামতে হয়েছে, পথ অবরোধ করতে হয়েছে। বুধবার সকালে এই অভূতপূর্ব দৃশ্য দেখা গিয়েছে আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনীতে। তাদেরই একজন বললেন, 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নিগমের নির্ধারিত নম্বরে ফোন করলে রিসিভ করা হয় না। স্থানীয় বিদ্যুৎ অফিসের অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। 3 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। রিপিটেডলি আমরা পার্সোনালি এসডিও ইলেকট্রিকের কাছে গেছি, তারা কোনো রেসপন্স করে না। টেলিফোন করে টেলিফোন উঠায় না। সব দিকে কারেন্ট আছে, শুধু কোর্টে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। অবরোধস্থলে থাকা আরেক আইনজীবী বলেন, টানা 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। ভাবা যায়, কম্পিউটার চালানো যাচ্ছে না, আমরা কাজ করব কিভাবে? কোর্ট ছেড়ে রাস্তায় কেন? আমাদের এখানে কারেন্ট নেই। গত 3 দিন ধরে আমরা বহুবার ট্রাই করছি, চেষ্টা করছি, কেউ ফোন তুলছে না, কিছু বলছে না। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ আসছে না। 3 দিন ধরে কোর্টের কোনো কাজ করা যাচ্ছে না, সব বন্ধ হয়ে আছে। তো আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের? কর্তৃপক্ষে যোগাযোগ করতে পারছি না। আমরা পুলিশ অথরিটিকে জানিয়েছি যে কারেন্ট নেই, এইভাবে কাজ করা যাচ্ছে না। ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে জানিয়েছি। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। আইনজীবীরা একসময় বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে সিনিয়র ম্যানেজারকেও ঘেরাও করেন। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না কোর্টে বিদ্যুৎ আসবে ততক্ষণ পর্যন্ত ঘেরাও জারি থাকবে। শেষে মন্ত্রীর আশ্বাসে রাস্তা অবরোধ ও ঘেরাও আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না, কি করে কাজ করবে? কর্তৃপক্ষ কেউ শুনছে না, তাই কানে জল দেওয়ার জন্য এই ব্যবস্থা আছে। রাস্তা অবরোধ কি মানে সঠিক পথ মনে করছেন? রাস্তা অবরোধ কি সঠিক পথ মনে করছেন? আমরা স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিয়েছি। এদিন বিদ্যুতের জন্য যেভাবে আইনজীবীদের একেবারে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে, তাতেই স্পষ্ট হয় যে বিদ্যুৎ পরিষেবা কতটা তলানিতে গিয়ে পৌঁছেছে। এদিকে রাজ্যে এখনো বর্ষা এসে পৌঁছয়নি, আর তার আগেই বিদ্যুৎ পরিষেবার বেয়াপ্রু চিত্র যেভাবে ক্রমশ প্রকাশ্যে আসছে, তাতে বর্ষা আসার পর পরিষেবার মান কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এখন সেটা নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার সাধু টিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আয়ুর্বেদিক হাসপাতালের পর এবার স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বুধবার স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে সঙ্গে নিয়ে সাধু টিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, এখানে একটি হোমিওপ্যাথি কলেজ স্থাপনের জন্য গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। তবে একই সঙ্গে এই হোমিওপ্যাথি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানকে আরো আধুনিক ও উন্নত করা দরকার বলে মন্তব্য করেন তিনি। কিভাবে এই হাসপাতালে আরো আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা চালু করা যায় আগামী দিনে রাজ্য সরকার সেই পরিকল্পনাই করছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত রোগীরা যাতে এই হাসপাতালে সঠিক চিকিৎসা পান তার কথাই ভাবা হচ্ছে।
তো অনেকগুলো খামতি আছে এখানে, আমার এটার চিন্তা ভাবনা আছে। আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। ওইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করব। তো সেসব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি। আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115-20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায়, এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়, তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করি। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রতনলাল নাথের বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে তালা খোলা হবে না, সাফ জানিয়ে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী। গত 10 দিন ধরে বিদ্যুতের খামখেয়ালিপনায় অতিষ্ঠ বিশালগড় মুরাবাড়ি এলাকা। কিছু সময় বিদ্যুৎ সংযোগ থাকলেও আবার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এবার বিদ্যুতের দাবিতে বুধবার দুপুরে অফিস টিলা বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি বুধবারের মধ্যেই এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে, অন্যথায় বিদ্যুৎ অফিসে তালা ঝোলানো থাকবে। এদিকে বিদ্যুৎ অফিসে গ্রাহকরা যাওয়ার পরেও কোনো আধিকারিকদের পাত্তা পাওয়া যায়নি। বেলা 1টা বেজে গেলেও দেখা মেলেনি এসডিওর। জানা গিয়েছে সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলার মুরাবাড়ি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন গত 5 দিন ধরে। তবে তাদের এই অসুবিধার দিকে এক পলক নজর দেওয়ার ফুরসত নেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর। এমন বহু জায়গা থেকেই অভিযোগ, এই ঝড় তুফানে বিদ্যুৎ মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ সংযোগ অক্ষুণ্ণ থাকায় তিনি শান্তির নিদ্রায় মগ্ন। রাজ্যবাসীর কোথায় কি অসুবিধা হচ্ছে তা দেখতে তিনি বিন্দু মাত্র আগ্রহী নন। আজকে প্রায় 10 দিন ধরে কারেন্ট যা আয়ে আমরা না ট্রান্সমিটার এর আগে 100 ওয়াটের ছিল, এটা খারাপ হয়েছে নিয়ে দিছে 63 ওয়াট। তো যে জায়গার মধ্যে পরিষেবা লাগবে আপনার 100 ওয়াটের কারেন্টের ইলেকট্রিক পরিষেবা, এই জায়গা দিয়েছে 63। যার কারণে আমরা প্রায় 800 ফ্যামিলি না কারেন্টের কোনো কিছু হইতেছে না। এই আজকে বোধ 4-5 দিন ধরে কারেন্ট নাই হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিল ইস্যু করে দিয়েছিল যে আমরা ট্রান্সমিটারটা চেঞ্জ করে দেবো। আজকে 3-4 দিন আগে দিছে, আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিছু। যার কারণে আজকে আমরা পশ্চিমবঙ্গ এলাকাবাসী সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা লাগাইছি। আজকে যতক্ষণ না আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ। রাজ্যের আনাচে কানাচে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে গর্জে উঠছেন ভুক্তভোগী মানুষরা। অনেকেই বলছেন 2018 সালে তিনি শিক্ষা দপ্তর হাতে পাওয়ার পর রাজ্যের শিক্ষাঙ্গনে নামিয়ে এনেছিলেন গাঢ় অন্ধকার। সেই পরিকল্পনায় এখনো বদ্ধপরিকর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বিদ্যুতের বেহাল পরিষেবা নিয়ে দিকে দিকে অজস্র অভিযোগ উঠছে। বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দাবি করা হয় বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগেও কৃষ্ণনগরের টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে দেওয়া হয়েছে ডেপুটেশন। রেমাল ত্রিপুরায় সরাসরি হিট করেনি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সময় এখানে হাওয়াটা লেগেছে মাত্র। তাতেই রাজ্যে বিদ্যুৎ পরিষেবার একেবারে দফা রফা হয়ে গেছে। বহু জায়গায় ট্রান্সফরমার জ্বলে গেছে, আছড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, কোথাও ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। স্থলভূমিতে রেমাল আঘাত করার পর প্রায় 2 দিন হয়ে গেছে। রাজ্যের বেহাল বিদ্যুৎ পরিষেবার হাল এখনো ফেরাতে পারেনি বিদ্যুৎ নিগম। অভিযোগ, কোথাও 12 ঘন্টা, কোথাও 24 ঘন্টা, তো কোথাও টানা 1.5 দিন ধরে নেই বিদ্যুৎ।
দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার কারণে এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক ও শিশুদের অবস্থা একেবারেই নাজেহাল। এরই প্রেক্ষিতে বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে করা হয় বিক্ষোভ প্রদর্শন, দেওয়া হয় ডেপুটেশন। একই সঙ্গে বিদ্যুৎ মন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে দাবি জানানো হয়েছে। আজকে সারা রাজ্য অন্ধকারময়, সারা রাজ্যে গোটা রাজ্য জুড়ে অন্ধকার একটা কায়েম করে নিয়েছে। এখানে প্রাকৃতিক কাজের জন্য যে জল সেটা পর্যন্ত তুলতে পারছে না, স্নান খাওয়া সব বন্ধ হয়ে রয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে রয়েছে, সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে। অন্ধকার গোটা গ্রাম ত্রিপুরা, এমনকি শহরেও আপনারা দেখছেন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় কারেন্ট নেই, কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুতের অভাবে জল তুলতে পারছেন না মানুষ, কাজ করতে পারছেন না মানুষ, ইন্টারনেট চলছে না। মনে হচ্ছে এক অন্ধকার যুগে আমরা এসে দাঁড়িয়েছি। রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবার চূড়ান্ত অবনতি নিয়ে সরব হয়েছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআইও। এদিন প্রতিবাদ জানিয়ে তারা আগরতলার রাজপথে মিছিল বের করে। পরে কৃষ্ণনগরে টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয়। দাবি জানানো হয়েছে পরিষেবা স্বাভাবিক করতে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আমরা আমাদের দাবি রেখেছি, সিনিয়র যিনি ম্যানেজার আছে ওনার কাছে রেখেছি আমরা আমাদের দাবি। উনি যেটা বলেছেন যে দপ্তর যথেষ্ট আন্তরিকতার সহিত যে সমস্যাগুলি আছে এগুলি দেখে এগুলি সারাই করার চেষ্টা করছেন। আমরা যেটা বলেছি ওনার কথা থেকে বক্তব্য থেকে যেটা পরিষ্কার হলো যে একটা দপ্তর পরিচালনার প্রশ্নে যে পরিমাণ কর্মী থাকা দরকার এই পরিমাণ কর্মী নেই, তাহলে স্বাভাবিকভাবে অ্যাট এ টাইম অনেকগুলি জায়গাতে মুভমেন্ট করা যাচ্ছে না। আমরা বলেছি যে এই বিপর্যয় মোকাবেলার প্রশ্নে যত দ্রুত সম্ভব কর্মী নিয়োগ করে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি কর্মী নিয়োগের প্রশ্নে কোনো ধরনের জটিলতা থাকে তাহলে হায়ার করে অন্তত এই যে বিপর্যয় সেটাকে মোকাবেলা করতে হবে, কারণ মানুষ প্রচণ্ড সমস্যায় রয়েছে, পানীয় জল নেই, টেলিকম ব্যবস্থা ভেঙে পড়েছে এবং আমাদের রাজ্যের যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা এই দপ্তর এগুলি চালায় যারা তাদেরও সমস্যা হচ্ছে, সবটাই মিলেই একটা নাজেহাল পরিস্থিতি। এদিকে আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা নিয়ে অজস্র অভিযোগ আসছে। অনেক জায়গাতে বিদ্যুৎ না থাকার কারণে পাইপলাইনে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন। এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে এটাই এখন সবার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝড় এসেছিল, চলেও গেছে, কিন্তু রাজনগরের দত্তবাড়ি রোডে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর 3 দিন কেটে গেলেও সরানো হয়নি আজও। সেই থেকে বিদ্যুৎ নেই এলাকায়, বিদ্যুৎ অফিসে ফোন করলেও মিলছে না সাড়া। এরই প্রতিবাদে বুধবার এলাকায় পথ অবরোধ করেন প্রমীলা বাহিনী। তাদেরই কয়েকজন বলেন মাসের শেষে বিদ্যুতের মাসুল বেশ আন্তরিকতার সঙ্গে নেওয়া হলেও কোন রকম প্রাপ্য পরিষেবা পাচ্ছেন না তারা। বাড়িঘর তো অসুবিধা না, আমরা কি মাংনা কারেন্ট চালাই, আমরা তো বিল দিয়েছি, আমরা তো 3 দিনের বিল কম না, আমরা কষ্ট দিতে থাকি 3 দিন সব কারেন্ট আছে। আমরা ফোন করলে ফোন রিসিভ করে না, মোবাইল বিক্রি করে রেখে দিই, তার কাটতে হয় এটা কেন অপরাধ কিটা বা রাজনগর দত্তবাড়ি রোড কিসের লেগে রাস্তা অবরোধ করছেন? কবরস্থানের পাশে আমরা কারেন্টের লেগে রাস্তা অবরোধ করছি। আমরা আজকে 3 দিন কারেন্ট নাই, তুফানে কারেন্টের তারের উপর গাছ ফলাই দিছে, তারা করার পরও তারা আমরা কারেন্ট ঠিক করে দিচ্ছে না। শান্তিরবাজার মহকুমার চড়কবাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় একটি গবাদি পশু। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার অভিযোগ নিয়ে পথ অবরোধ করেন উত্তেজিত স্থানীয় মানুষ। পথ অবরোধের খবর পেয়ে ছুটে যান স্থানীয় ডিএসএম। অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে, তারটা ফোল্ড করে পিলারের কাছে রেখেছে, যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল্ড করে পিলারের কাছে রেখেছে, আর ইন দি বিটুইন মিন টাইম তারা লাইনটা উঠিয়ে দিয়েছে, যার ফলে তারটাতে কারেন্ট এসেছে, ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে বা স্পটে মারা গেছে। এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতিও হইতে পারে, আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশন লিকেজ কিনা জানি না, বাস লাইনে কারেন্টটার সাথে ছাগলটা মারা গেছে। এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে লসের ক্ষতিপূরণ দেয়, তারা এটা
এই চেষ্টা করার জন্য বলেছি। আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারলেন, কি জানতে পারলেন? এলাকা পরিদর্শন করে যেটা আমি নিজের পার্সোনালি দেখলাম, অনেক রাজ্যে অব্যাহত গার্হস্থ্য নির্যাতন, আবারও শ্বশুরবাড়ির লোকের হাতে আক্রান্ত এক গৃহবধূ। ঘটনা মেলাঘর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকার। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির লোকেদের হাতে আক্রান্ত হন গৃহবধূ পাখি আক্তার ও তার স্বামী রফিক মিয়া। পারিবারিক এক বিবাদকে কেন্দ্র করে তাদের ওপর চড়াও হন শ্বশুর আব্দুল সেবান, কাকা শ্বশুর কামাল মিয়া, কাকি শাশুড়ি স্বরূপা বিবি ও ননদ মৌসুমী আক্তার। ফলে এলোপাথারি আক্রমণ। অবশেষে পালিয়ে গিয়ে মেলাঘর থানায় আশ্রয় নেন দম্পতি। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। জানা যায় এর আগেও একবার তাদের মারধর করেছিলেন অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে লিখিত মামলাও করেছিলেন পাখি। তারপরেও পুলিশের ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে আবারও একই ঘটনা ঘটে। আমি করছি কালকে রাত্রে পরে শরীর বসছিল তো আনছে না বড় চাল হচ্ছে না চাল এবারে শ্বশুর এবারে জ্বালাগালি করতেছে আমাদের। আমি বলে ঠিক আছে চুরি করছে, আমি বলে কইছি কেস করতে সব আমার দোষ দিতে আছে, তাইলে বাচ্চা বার করবো, তাই জায়গার ফান আনে গলাগালি। এবার আমার স্বামী বলতে বার করে নিয়ে মাছ দূর করেছে। শ্বশুরে এরপরে এখন আমার কাকা শ্বশুর কোথায় রোজেন তাই রোজেন কাকি শ্বশুরের কথা 14 গোষ্ঠী চাইলে আমার 14 গোষ্ঠীর মাথা কামাইবো বহুত রুম গালাগালি করছে। আরে কজনের মাথা এটা কে কে মারছে আপনাদের? স্বরূপা বিবি, মৌসুমী আক্তার, রুকিয়া খাতুন, কামাল মিয়া, আব্দুল সুবান। আমাদের দড়ি লইছে বানতো মারি পালাইছে। প্রথম কি আপনার স্বামীরে মারছিল? হ্যাঁ। এরপর আপনি বাঁচাতেন যাও না আমরা সবাই মারধর করছে। রফিক মিয়া আবারও অভিযোগ জানিয়েছেন মেলাঘর থানায়। এখন দেখার থানা এই বিষয়ে কি ভূমিকা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বিষ্ণু সিং। অনেক আবেদন করেও জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। পঞ্চায়েত প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস বিষ্ণু সিং এর পরিবারের। বামুটিয়া ব্লকের তালতলা পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের লেবার পোস্টের বাসিন্দা তারা। বহুবার পঞ্চায়েতে আবেদন করেও জোটেনি ঘর, জানিয়েছেন পঞ্চায়েত প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদেরও। তবে প্রতিশ্রুতি ছাড়া আর বিশেষ কিছুই পাননি বিষ্ণু। বাধ্য হয়ে ছেলে ও পুত্রবধূ নিয়েই মাটির ভাঙা ঘরে বাস করছেন তারা। সরকারি ঘর পাইছেন না? আপনারা জানাইছেন নি পঞ্চায়েত? আপনার পরিবারে কতজন আছে সদস্য? পরিবার 3 জন, বাবা আমি। আচ্ছা, তো এই তুফানে আপনার পরিবার নিয়ে তো থাকতে অসুবিধা হয়েছে? একটা বুড়া বেড়া এখন তো কই জানি, আমার বাবা তো বুড়া, একবার ওই যাইতেছে বুঝ কর। আমি লয়ে কই যাবো আপনার যদি বাইঙ্গা জায়গা আমি আলকে দিয়ে লইতে পারব না, আমার মানে কই যাবো কারবাই যাবো। আপনার নাম? আমার নাম বিফল সিং। বাবার নাম কি? বিষ্ণু সিং। বর্তমান দুর্যোগকালীন সময়ে যে কোনো সময় এই ঘর ভেঙে পড়তে পারে, তাই পরিবার নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন বিষ্ণু সিং। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। রামনগর 2 নম্বর রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আরএমএস ব্রাঞ্চে অগ্নিকাণ্ড। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ব্রাঞ্চে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন এখানে বিদ্যুৎ খুঁটিতে বহুদিন ধরেই সমস্যা রয়েছে, কিন্তু বহুবার অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। যাওয়ার লিগে আমি প্রিপারেশন নিতেছি, হঠাৎ করে হইচই, আমার মিসেসের বিশাল বড় একটা হইচই শুনতেছি। শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম ধুয়ো বাইতেছে। তারপর পরে বার্নিং হইলো, তারা এলো, তারা ইনফর্ম করলো আমার পাড়ার প্রতিবেশীরা, তারা সামহাও আমরা সার্ভাইভ করলাম। কিন্তু মেইন হইতেছে ইলেকট্রিকের কোনো কমপ্লেন, কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে। এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান, এই প্রথমে এখানে বার্নিংটা হয়েছে, এখান থেকে বার্নটা গিয়া ওই ডিরেক্ট এখানে গিয়ে লাগছে। তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে, দাদাও দেখছে, দাদা আমার পরে জানাইলো যে ফার্স্ট বার্নিংটা এখানে হয়েছে। তারা আমরা যে কমপ্লেন করলাম যে এখানে প্রবলেম হইতেছে, এখানে অনেক দিন ধরেই একটা ইয়ে নাই। নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায় লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরায় 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 শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝে সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত পাতা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লংতরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। 30 এপ্রিল থেকে 11 মে 2024 আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায় 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় 100% ছাড় হীরের গয়নার মজুরিতে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা মেগা ড্র 3টি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024 সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর আবারও চোখ রাখবো সংবাদে। পুলিশি অভিযানে গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক সহ 5 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। খেজুরবাগান গোয়ালা বস্তির পরিচয় ছিল দুগ্ধ উৎপাদনের অন্যতম জায়গা হিসেবে। বর্তমানে সংগঠিত অপরাধ আর নেশা বাণিজ্যের অন্যতম আখড়া হিসেবে পরিচিত গোয়ালা বস্তি। এই এলাকাতেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। সাথে 5 মাদক কারবারিকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা। এই অভিযানে 400 কৌটা ব্রাউন সুগার, 1 লাখের অধিক টাকা ও বিপুল পরিমাণ নেশা দ্রব্যের খালি কৌটা উদ্ধার করা হয়েছে বলে জানান পদস্থ পুলিশ কর্তারা। আটক 5 মাদক কারবারির নাম লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, উড়িয়া দেবী ও ধর্মেন্দ্র রায়। রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ডিটেইন পার্সনরা তারা ড্রাগস নিয়ে ডিলিং করছে এবং ওদের সঙ্গে টাকাও ছিল। সেই অনুযায়ী ওদের কাছ থেকে আমরা 400 কৌটা ব্রাউন সুগার, 1,25,510 টাকা ক্যাশ, খালি কৌটা 3,000 আমরা সিজ করি এবং আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করি। এখন আমরা ওদেরকে মাননীয় আদালতে ফেরাই। লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, একজন মহিলা গুড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়। এগুলি আমরা ভেরিফিকেশন করছি, আন্ডার ইনভেস্টিগেশন। তারা কি সবাই গোয়ালা বস্তির না অন্য কোনো জায়গা রয়েছে? না, সবাই গোয়ালা বস্তি। হ্যাঁ। কতদিন ধরে তারা এরকম করছে কিছু বলেছিল? আমরা এটা দেখছি, ভেরিফাই করছি। আটককৃত জিনিসগুলির সর্বমোট পরিমাণ হবে প্রায় 3 লক্ষ টাকা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কারো নাম এখন অব্দি বেরিয়ে এসেছে কি? এটা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন আছে, এটা আমরা এখন এস্টাবলিশ করছি না। কখন আপনারা রেজিস্টার করেছিলেন? গতকালকে দুপুরে। ধৃত 5 মাদক কারবারিকে
বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুশান্ত দেব। সংগঠিত নেশা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা জানার জন্য পুলিশি তদন্ত জারি থাকবে বলে পুলিশের বক্তব্য। এর আগেও বিভিন্নবার গোয়ালাবস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মাদক অস্ত্র। পুলিশের হাতে ধরা পড়েছে বেশ কয়েকজন কুখ্যাত অপরাধী। তবে তাই বলে বন্ধ হয়নি অপরাধের সাম্রাজ্য। আগামী দিনে সক্রিয় পুলিশ অপারেশনের মাধ্যমেই অপরাধীর আখড়া থেকে নিরাপদ জায়গায় ফিরতে পারবে গোয়ালাবস্তি এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে অব্যাহত যান সন্ত্রাস, মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষ বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে। ঘটনায় আহত 3। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল আনুমানিক 9:40 নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে একটি রাবার বোঝাই ট্রাক ও একটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনপাথর ফাঁড়ির পুলিশ ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। দেখলাম এরা ইনজুরি হয়েছে 2 জন ব্যক্তি, ট্রাক চলে কোন জায়গাতে আছেন? অ্যাক্সিডেন্টটা কোন জায়গায়? একটা বাইকের সঙ্গে বাইক অ্যাক্সিডেন্ট, তারা বাইকের সঙ্গে কোন জায়গাতে? কি নাম জানা গেছে? তাদের নাম মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত 3 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আহতরা হলেন ট্রাক চালক বাবুল মগ, হেলপার প্রকাশ চৌধুরী ও প্রশান্ত সেন। ট্রাক চালক পশ্চিম চরকবাই ও বাকি 2 জন বাইখোড়ার বাসিন্দা। এখানে ব্রিজ আছে না, ব্রিজের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। আমরা পিএসএ ফোন করার পরে আমরা সাথে সাথে গেছি। যাওয়ার পরে একটা বাইক মধ্যে দাঁড়ায় দিয়েছে, এটারে গাড়ি বাড়িয়ে দিয়েছে। গাড়ির যে 3 জন পার্সন আমরা পাইছি, একজন ড্রাইভার, 2 জন হেল্পার, তারা লই আমরা হাসপাতালে আইছি। বাইকের যারা আসলে তারা কি আহত? বাইকের কেউ পাইছি না, বাইকগুলো দাঁড়ায় দিয়েছিল। বাইকের কেউ পাইছেন? তারা কিসের মধ্যে ছিলেন? তারা টিপার গাড়ির মধ্যে আসলো। টিপার গাড়ি আছে, টিপার গাড়ি আর বাইকের এসএমএল গাড়ি। এসএমএল। হ্যাঁ, আচ্ছা। এখন অবস্থা ড্রাইভারের মনে মাথা ফাটছে আর তারা মনে সামান্য ইনজুরি হয়েছে। 2 জন যে লগে আসলো। আচ্ছা, ধন্যবাদ। এই দুর্ঘটনায় বাইক চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে খবর। অনেকের অভিমত, বাইকটি দাঁড়ানো অবস্থায় ছিল, তাই বাইক চালকের কিছুই হয়নি। দ্রুত গতিতে আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। শান্তির বাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়া মহকুমা প্রশাসন, কাস্টমস ও বিএসএফ এর যৌথ অভিযানে ট্রান্সপোর্ট গাড়ি থেকে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট ও লক্ষাধিক টাকার কাপড় উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য সমগ্র বিলোনিয়া জুড়ে। বিলোনিয়া কাস্টমসের কাছে খবর আসে ট্রান্সপোর্টের গাড়ি করে প্রচুর অবৈধ মাল বিলোনিয়ায় এসেছে। খবর পেয়ে কাস্টমস বিএসএফ কে নিয়ে 1 নম্বর টিলা প্রভাতী মার্কেট থেকে একটি গাড়িকে কাস্টমস অফিসে নিয়ে আসে। গাড়িতে থাকা মালের কোনো সঠিক কাগজ দেখাতে না পারায় গাড়িটিকে আগরতলা কাস্টমস অফিসে পাঠিয়ে দেওয়া হয়। রাতভর বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমস আটক হওয়া গাড়িতে তল্লাশি চালিয়ে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট, লক্ষাধিক টাকার শাড়ি উদ্ধার করে। বাংলাদেশে পাচার করার জন্য এই সমস্ত মাল আনা হয়েছিল বলে ধারণা করেছে মহকুমা প্রশাসন। জানা গিয়েছে, ট্রান্সপোর্ট গাড়ির মালিক বিলোনিয়ার মিলন পাল। কিছুদিন আগে এই মিলন পালের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তার মাল গুদাম সিল করে দেয় মহকুমা প্রশাসন। বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযান আমরা একটা চালাই। আমরা একটা ট্রাক গাড়ি, সন্দেহবাজার একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি 1 নম্বর টিলা বাজার থেকে বিলোনিয়া, এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে আমরা ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই। এখন আমাদের নামানোর কাজ চলছে। এখানে প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে, যার মূল্য প্রায় 50 লাখ টাকা মতো হবে, এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ির ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি। সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি। সিগারেটের বিল দেখানোর সম্ভাবনা, সেটা বৈদেশিক কোম্পানি ছিল, এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশের পাচার হওয়ার জন্যই গাড়িটা এসেছে। মঙ্গলবার রাতে এই অভিযানে মহকুমা প্রশাসনের পক্ষে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিএসএম সঞ্জয় শীল, ডিএসএম অরিজিৎ পাল। ঘটনায় আরো তথ্য পাওয়ার লক্ষ্যে তদন্ত জারি রয়েছে। বিলোনিয়া থেকে প্রতাপ দাসের রিপোর্ট, নিউজ নাও।
বুধবার রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান চালান পুর নিগমের আধিকারিকরা। মূলত অবৈধ ড্রেন দখলকারীদের বিরুদ্ধে চলে অভিযান। সরকারি ড্রেন দখল করে রাজধানীর বিভিন্ন প্রান্তে চলছে নির্মাণ কাজ। যত্রতত্র ড্রেনের উপরেই ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। বুধবার সরকারি ড্রেন দখল মুক্ত করতে রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান করেন পুরকর্তারা। সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে চলে অভিযান। যারা সরকারি ড্রেন দখল করে নির্মাণ কাজ করছে তাদের আর্থিক জরিমানা করেন পুর নিগমের বিশেষ অভিযানকারী দল। 2রা জুন অবধি ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এই কারণে আমরা আজকে দিয়েছি এক থাকে না 3 ইঞ্জয় করতেছে। এটা কন্টিনিউ চলবো আপাতত 2 অবধি চলবো অ্যাজ পার অর্ডার অফ কমিশনার। 2 অবধি চলবে, তারপর আমরা কন্টিনিউ করবো। আমরা টাস্ক ফোর্স আছে তারা রেগুলার মেনটেন করবো। জরিমানা কি করা হচ্ছে? জরিমানা করা হচ্ছে অ্যাজ পার আমরা ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট হিসাবে জরিমানা করা হচ্ছে। স্যার আপনার শুভ নামটা? আমার নাম তরুণ সরকার, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেন্ট্রাল জোন। সরকারি ড্রেন দখল মুক্ত করার এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলেই জানিয়েছেন পুরকর্তারা। উল্লেখ্য, সরকারি ড্রেন দখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন মেয়র। নিকাশি ড্রেন ভর্তি থাকার জন্যই যে রাজধানীর বিভিন্ন প্রান্তে জল জমে যাচ্ছে তা স্পষ্টভাবেই জানিয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের মূল সড়ক এলাকায় মনু নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বসতঘর। প্রশাসনের হস্তক্ষেপ চাইছে সাধারণ মানুষ। গত 3 দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছিল মনু নদী, আর তাতে কৈলাসহর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসতঘর গ্রাস করে নিয়েছে মনু নদী। এই ঘটনাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। মনু নদীর ভাঙন রুখতে ও বসত বাড়িগুলিকে রক্ষা করার জন্য প্রশাসনের এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই বললেই চলে। অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ। পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার ক্ষমতা পরিবারগুলোর নেই। প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের, সেই ধারা এখনো চলছে। তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলায়। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর পুর পরিষদের গোবিন্দপুর এলাকার বাসিন্দা সবিতা সরকার, মানিক সরকার, রীনা সরকার সহ আরো কয়েকজনের বসতঘর তলিয়ে যাচ্ছে মনু নদীর গর্ভে। স্বামী, স্ত্রী ও সন্তান সহ কে দেবে তাদের ঠাঁই, প্রশ্ন উঠছে। কি নাম আপনার? মানিক সরকার। কি হয়েছে ঘটনা? আজকে 2-3 দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এদিকে অনেক জায়গা আছে, আজকেগুলো সব ভেঙে নিয়ে সকাল থেকে 10 কইরা গরুর সব কিছু থেকে কেউ আইছেন নি এখন? আইসে আইয়া তারা দেখতে সবাই দেখতেছে। কে কে আইছে? আইসে প্রশাসনের তরফ থেকে কেউ আইছেন? প্রশাসনের তরফ থেকে কত নম্বর ওয়ার্ড এটা? 10 নম্বর ওয়ার্ড পুর পরিষদ। পুর পরিষদের তরফ থেকে এখন পর্যন্ত আইছিল তারা কালকে সবাই আইয়া দেখতে গেছে, আজকে সকালে আইসা দেখতে গেছে। কি করছেন আমার কি চান এখন? এখন কেমনে কি হইতো, আমি কেমনে থাকতাম, আজকে ভাঙ্গা নিয়ে যেতেছে গা, এটা প্রশাসনের তরফ থেকে। বর্ষা আসলেই মনু নদীর রুদ্ররূপ কেড়ে নেয় বহু মানুষের রাতের ঘুম। আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত, আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত প্রায় 11টা থেকে জলের স্তর অনেকটাই নেমেছে। তবে নদীর জল কমতে শুরু করার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি বসতঘর বিলীন হয়েছে নদীগর্ভে। বর্তমানে প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সহ নেতা নেত্রীরা খোঁজ খবর নিচ্ছেন বলেই খবর। কৈলাসহর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন বাংলাদেশ।
সেন্ট জনস ক্ষুদ্রদ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও ক্ষুদ্র দ্বীপগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে মঙ্গলবার দুপুরে জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে এই আহ্বান রাখেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, 2 মেয়াদে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্রের অম্লতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিশেষ দৃষ্টি দিচ্ছে। বিদেশমন্ত্রী আরো বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে উচ্চ কার্বন নিঃসরণকারী উন্নত অর্থনীতির দেশগুলোকে জবাবদিহিমূলক প্রতিশ্রুতির আওতায় আনা একান্ত প্রয়োজন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। নরসিংগড়ের টিআইটি কলেজে অ্যালুমিনির উদ্যোগে স্মরণ সভা। প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃত্যুতে শোক জানিয়ে স্মরণ সভার আয়োজন করেন তারা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। আমাদের বলতো লাইফ ইজ শর্ট, লেটস এনজয়। সবাইকে এনজয় করার কথা বলতো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ভালোভাবে বাঁচার অনুপ্রেরণা আমাদের দিত। আমরা সবসময় এটা নিয়ে ওর সাথে হাসি মজা করতাম, বাট এতটা শর্ট ওর জীবনটা ছিল এটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি আর কি। উজবেকিস্তানের তাসখান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিমন্যাস্টিকে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জয়ী দীপা কর্মকার সবে রাজ্যে ফিরেছেন। বুধবার তিনি মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। দীপার সঙ্গে তার কোচ বিশ্বেশ্বর নন্দী ও বাবা দুলাল কর্মকারও ছিলেন। দীপা ও তার কোচ দুজনকেই এই অভূতপূর্ব সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। নমস্কার। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আবারও নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গোপন সূত্রের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ মুঙ্গিয়াকামি নাকা পয়েন্টে তেলিয়ামুড়া থেকে আমবাসা যাওয়ার পথে একটি সন্দেহভাজন অটো গাড়িকে আটক করে। তাতে তল্লাশি চালাতেই অটো থেকে বেরিয়ে আসে 76 প্যাকেট শুকনো গাঁজা। পুলিশি অনুমান সর্বমোট 76 কেজি গাঁজা হবে উদ্ধারকৃত প্যাকেটগুলি থেকে। এই যে গাঁজা আটক করা হয়েছে, সেই গাঁজার আনুমানিক মূল্য 8 লক্ষ টাকা হবে বলেই অনুমান ডিসিএম সৌরভ দাসের। র্যান্ডম চেকআপ আসতো, তো র্যান্ডম চেকআপে পাওয়া গেছে যে একটা গাড়ি যেটার নাম্বার TR02A2170, এটার মধ্যে একজন ড্রাইভার আসছেন, তার নাম দক্ষরাম রিয়াং। উনি আমবাসা রেসিডেন্ট। তো ওনার অটো থেকে কন্ট্রাব্যান্ড কিছু গাঁজা বরামদ হয়েছে। এখানে 76 কেজি গাঁজা আসতো, যেটা বেসিক্যালি 21টা প্যাকেটের মধ্যে 1 কেজি করে এসে এমন 2.5 কেজি ডিফারেন্ট মেজারমেন্টে রাখা হয়েছে আর কি। তো এটার বাজার মূল্য কেমন হতো স্যার? বাজার মূল্য এটা অ্যাপ্রক্সিমেটলি কেমন হতে পারে মূল্য? এটা বেসিক্যালি ক্যালকুলেশনের পরে ধরেন না, তদ্রুপ হয়, এটা পুলিশের থেকে জানা যায়। এটা কোন থানার আন্ডারে স্যার? এটা মুঙ্গিয়াকামি পিএস।
আচ্ছা, এই ধরনের কি চেকিং প্রত্যেকদিন হইব? প্রত্যেকদিন ডেইলি হইতাছে, পুলিশ ডেইলি করতেছে। এদিন অটো থেকে ৭৬ কেজি গাঁজা সহ অটোর চালক দ্রক্ষরাম রিয়াংকে আটক করে মুগিয়াকামী থানার পুলিশ। এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিসিএম সৌরভ দাস, মুগিয়াকামী থানার ওসি গৌতম দেববর্মা সহ অন্যান্যরা। আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিসিএম সৌরভ দাস। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কচু ক্ষেত থেকে কচু চুরি করে নিয়ে যাওয়ায় মালিক দোলন উড়িয়া প্রতিবাদ করেন। এরপরই তাকে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি কমলপুর থানার অপরিষ্কার পঞ্চায়েতের হোমলেস কলোনিতে ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে কমলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর যে আহত হয়েছে ওনার নাম কি? তোমার কি হয়? আচ্ছা, কি হয়েছে ঘটনা কত? কচু লাগানো হয়েছিল, লাগানো হয়েছে যে তো গ্রাম তারা আছে না, তারা নিচে নেওয়ানোর পরে মা তারা বলছে যে কে নিচে কচু উঁচুতে এমনি গালাগালি করছে, আর কি লেগে নিচে কচু, তারা কেউ নাম ধরে গালাগালি করছেন, শুধু কইছে কে নিচে কচু করে। আমি কইয়া যে ভগবতী কইরা যে ভাত খাইতেছে, ভাত খাওয়ানোর পরে গিয়ে তাহলে ছেলে গিয়ে অনেক মারধর করছে, মারধর করার পরে এনে মাও গেছে গিয়ে মারধর করতেছে, তাহলে ছেলের বউ আছে, ছেলের বউ গিয়ে অনেক মারধর। যারা যারা মারছে তাদের নাম জানো তুমি? আর ছেলের বউ একটা নাম তারপরে আয়াত থাকে। তোমার মার নাম কি? উড়িয়া। আচ্ছা, তোমার বাবা আছে? বাবা কোথায়? বাবা 5 বছরে। আচ্ছা, বাড়িতে আয় না। তো যারা তোমার মারে মারছে তাদের বিরুদ্ধে তোমরা কেস করছো, মামলা করছো? আচ্ছা, অপরিষ্কার একটা যে দেখলাম অবস্থায় একটা মহিলা পড়ে রয়েছে, ও আপনার দ্রুত গিয়ে নিয়ে এসে আমরা গাড়ি নিয়ে। জানা গিয়েছে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় দোলন উড়িয়াকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। তবে পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামিকে এই ঘটনায় গ্রেফতার করতে পারেনি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গিয়েছে আসাম সিআরবি নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন সময় একটি গাড়িকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার হয়। পাশাপাশি মোহাম্মদ আরজুল হক নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বর্তমানে শহর থেকে গ্রামে প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ পানীয় জলের জন্য রাস্তা অবরোধ চলছে। বিদ্যুৎ পরিষেবাকে আরো কতটা উন্নত করা যায় এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কি বললেন তিনি তার আজকের প্রতিক্রিয়ায় শুনব। বিদ্যুৎ পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন কি মনে করছেন? বা এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে, অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করব, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখব, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা করব। থ্যাংক ইউ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাস্তায় বড় ফাটল, বিপদের আশঙ্কা গ্রামবাসীদের। চরিলাম আরডি ব্লক থেকে 50 মিটার দূরত্বে দক্ষিণ চরিলাম মধ্যপাড়া পিচের রাস্তায় দেখা গিয়েছে বড় ধরনের ফাটল। যে কোনো সময় রাস্তাটি ভেঙে চলে যেতে পারে পুকুরের মধ্যে। রাস্তাটি সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না পিডব্লিউডি কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ গ্রামের মানুষের। তারা কি অভিযোগ করেছেন সরাসরি শুনবো। মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট একটা হইতে পারে, মানে যে আর মানে অবশ্যই রাস্তাটা চাই যাতে রাস্তাটা যাতে এতটুকুই চাই যাতে রাস্তাটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়। এই জায়গাটা না তোমাদের দাবি। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে অতি দ্রুত যদি রাস্তাটি সারাই না করা হয় তাহলে যে কোনো সময় গ্রামের মানুষ আন্দোলনে বসে যেতে পারেন বলেই খবর মিলেছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসের লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসে কোনো রকম লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা রাজ্যের আনাচে কানাচে। ফ্লাইওভার আনতে গিয়েছিল, তো ফ্লাইওভারের উপরে খুব স্পিডে ছিল বাইকটা। হ্যাঁ, তখন আমি বাড়িতে যাচ্ছিলাম, তখন আমি দেখি বাইকটা খুব স্পিডে ছিল। তখন ওর পরে খুবই ইনজুর্ড হয়েছে। তো আমি থানা গিয়ে কল করেছি, ফায়ার সার্ভিসে কল করেছি। ফায়ার সার্ভিস এসে লোকটাকে নিয়ে গেছে থানা হসপিটালে, আর ছুটিটা আমি থানাতে হ্যান্ড করে দিয়েছি। মানে এটাতে কি মানে একজন ছিল গুরুতর আহত, মানে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা কোনো গাড়ির সাথে সিঙ্গেল, মানে ব্যালেন্স রাখতে পারেনি, খুব স্পিডে ছিল, প্রায় 100
দুইজন ছিল। একজন প্রায়শই দুর্ঘটনা হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি ট্রাফিক দপ্তর এবং ডিস্ট্রিক্ট পুলিশ তো সবসময় দেখে, হ্যাঁ, ট্রাফিক কন্ট্রোল যাতে করানো যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেটররা এরকমভাবে ভায়োলেট করে যেটা মানে অসম্ভব হয়ে পড়ছে, মানে সেই স্পিড লিমিটটা কমানোর জন্য। তো কিছু কিছু সময় হয়ে যায়, 10টার পর থেকে তো নাকা দুটা বন্ধ থাকে, তারপরে এখন তো 10টা বাজেনি, 9:30 50টা টাইম হয়েছে, কিন্তু ওভার স্পিডের কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই জায়গাটার নাম টিএম ফ্লাইওভার, ঠিক ফায়ার সার্ভিস উপরে। না আর কারে গেলেই একটা পাইছে, আমরা গেলেও একটা পাইছি। নতুন সাল না, নতুন কুড়ি। হ্যাঁ হ্যাঁ, হেলমেট টেলমেট কিছু নাই তো ভালো। তোলো তোলো তোলো। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনারা দেখছেন নিউজ নাও, আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুতের দাবিতে একাধিক জায়গায় বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে মাঠে নামবেন মুখ্যমন্ত্রী। তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আদালত, পথে নেমে বিক্ষোভ আইনজীবীদের, আটক দপ্তরের সিনিয়র ম্যানেজার। আচমকা হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রী, জানালেন পরিকাঠামো উন্নয়নে নজর দেবে সরকার। বিদ্যুতের দাবিতে উত্তাল বিশালগড়, বিদ্যুৎ দপ্তরে তালা, ক্ষুব্ধ জনতার। বিদ্যুতের দাবিতে সরব কংগ্রেস ও বাম যুবরা, ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা। বিদ্যুৎ মন্ত্রীর ব্যর্থতা ঢাকতে মাঠে নামতে হলো মুখ্যমন্ত্রীকে। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী, চরম দুর্ভোগ কাটছে দিন। বাধ্য হয়ে রাজ্যের একাধিক জায়গায় অবরোধ আম জনতার। দুর্যোগ কেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে রাজ্যের পরিস্থিতি, তবে এখনো বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী। প্রায় 48 ঘন্টার বেশি অন্ধকারে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ফিরে এলেও এখনো বহু জায়গায় বিদ্যুৎ নেই গত 3 দিন ধরে। একেতেই দুর্যোগ পরবর্তীকালীন স্যাঁতস্যাঁতে পরিস্থিতি, তার উপর 3 দিন ধরে নেই বিদ্যুৎ। বিপর্যস্ত জনজীবন। এখনো রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি বিদ্যুৎ মন্ত্রী। বুধবার রাজনগর, উজান, অভয়নগর, কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাবিতে রাস্তায় নামেন আম জনতা। চলে বিক্ষোভ, অবরোধ। বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ জনতা। এমনকি রাস্তায় নামেন উকিলরাও। বিক্ষোভ অবরোধের পাশাপাশি আটক করেন দপ্তরের সিনিয়র ম্যানেজারকেও। অবশেষে মাঠে নামেন মুখ্যমন্ত্রী। তিনি জানান রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নত করতে নজর দেবে সরকার। বিদ্যুৎ, পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার, আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন, কি মনে করছেন? বা না, এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করবো, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল
জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, স্টেডিয়াম থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখবো, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা আছে, এগুলো করবো আমরা। সাধারণত দুর্যোগকালীন পরিস্থিতিতে পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে বাড়তি সতর্কতা নেয় দপ্তর। তবে রাজ্যের প্রায় সর্বত্র 3 দিন পেরোলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এর আগেও বিদ্যুৎ দপ্তরের হয়ে ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামতে দেখা গিয়েছিল অন্যান্য মন্ত্রীদের। এবারেও রতন বাবুর হয়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা 3 দিন ধরে আদালতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে বহুবার জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে বুধবার সকালে ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করেন আইনজীবীরা। 1 মাস ঘেরাও করা হয় বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে। শেষে মন্ত্রীর আশ্বাসে ঘেরাও রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়। রাজ্যে প্রথম বিজেপি আইপিএফটি সরকার হওয়ার পরে তৎকালীন আইনমন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন, এখন আর কোনো দাবি পূরণের জন্য আন্দোলন করতে হবে না, কারণ আন্দোলনের আগেই সবকিছু পূরণ করে দিচ্ছে সরকার। সেই রতনলাল নাথ বর্তমানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। আর রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এতটাই তলানিতে এসে পৌঁছেছে যে বুধবার দিনভর রাজ্যের নানা জায়গায় অন্তত 1 ডজন আন্দোলন হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে বিদ্যুতের জন্য আইনজীবীদের পর্যন্ত আদালত ছেড়ে রাস্তায় নামতে হয়েছে, পথ অবরোধ করতে হয়েছে। বুধবার সকালে এই অভূতপূর্ব দৃশ্য দেখা গিয়েছে আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনীতে। তাদেরই একজন বললেন, 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নিগমের নির্ধারিত নম্বরে ফোন করলে রিসিভ করা হয় না। স্থানীয় বিদ্যুৎ অফিসের অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। 3 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। রিপিটেডলি আমরা পার্সোনালি এসডিও ইলেকট্রিকের কাছে গেছি, তারা কোনো রেসপন্স করে না। টেলিফোন করে টেলিফোন উঠায় না। সব দিকে কারেন্ট আছে, শুধু কারেন্ট কোর্টে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। অবরোধস্থলে থাকা আরেক আইনজীবী বলেন, টানা 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। ভাবা যায়, কম্পিউটার চালানো যাচ্ছে না, আমরা কাজ করব কিভাবে? কোর্ট ছেড়ে রাস্তায় কেন? আমাদের এখানে কারেন্ট নেই। গত 3 দিন ধরে আমরা বহুবার ট্রাই করছি, চেষ্টা করছি, কেউ ফোন তুলছে না, কিছু বলছে না। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ আসছে না। 3 দিন ধরে কোর্টের কোনো কাজ করা যাচ্ছে না, সব বন্ধ হয়ে আছে। তো আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের? কর্তৃপক্ষের যোগাযোগ করতে পারছি না। আমরা পুলিশ অথরিটিকে জানিয়েছি যে কারেন্ট নেই, এইভাবে কাজ করা যাচ্ছে না। ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে জানিয়েছি। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। আইনজীবীরা একসময় বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে সিনিয়র ম্যানেজারকেও ঘেরাও করেন। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না কোর্টে বিদ্যুৎ আসবে ততক্ষণ পর্যন্ত ঘেরাও জারি থাকবে। শেষে মন্ত্রীর আশ্বাসে রাস্তা অবরোধ ও ঘেরাও আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। যে কল আছে সেই কলে কি কল করে চেক করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। কি করে কাজ করবে? কর্তৃপক্ষ কেউ শুনছে না, তাই কানে জল দেওয়ার জন্য এই ব্যবস্থা আছে। রাস্তা অবরোধ কি মানে সঠিক পথ মনে করছেন? রাস্তা অবরোধ কি সঠিক পথ মনে করছেন? আমরা সরকার স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিয়েছি। এদিন বিদ্যুতের জন্য যেভাবে আইনজীবীদের একেবারে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে, তাতেই স্পষ্ট হয় যে বিদ্যুৎ পরিষেবা কতটা তলানিতে গিয়ে পৌঁছেছে। এদিকে রাজ্যে এখনো বর্ষা এসে পৌঁছয়নি, আর তার আগেই বিদ্যুৎ পরিষেবার বেয়াপ্রু চিত্র যেভাবে ক্রমশ প্রকাশ্যে আসছে, তাতে বর্ষা আসার পর পরিষেবার মান কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এখন সেটা নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার সাধুটিলা স্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আয়ুর্বেদিক হাসপাতালের পর এবার স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বুধবার স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে সঙ্গে নিয়ে সাধুটিলা স্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, এখানে একটি হোমিওপ্যাথি কলেজ স্থাপনের জন্য গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। তবে একই সঙ্গে এই হোমিওপ্যাথি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানকে আরো আধুনিক ও উন্নত করা দরকার বলে মন্তব্য করেন তিনি। কিভাবে এই হাসপাতালে আরো আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা চালু করা যায় আগামী দিনে রাজ্য সরকার সেই পরিকল্পনাই করছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত রোগীরা যাতে এই হাসপাতালে সঠিক চিকিৎসা পান তার কথাই ভাবা হচ্ছে।
অনেকগুলো খামতি আছে এখানে, এটার চিন্তা ভাবনা আছে। আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় ওইখানে নেই। ওইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করব। তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি, আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115-20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায়, এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়, তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করছি। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রতনলাল নাথের বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে তালা খোলা হবে না, সাফ জানিয়ে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী। গত 10 দিন ধরে বিদ্যুতের খামখেয়ালিপনায় অতিষ্ঠ বিশালগড় মুরাবাড়ি এলাকা। কিছু সময় বিদ্যুৎ সংযোগ থাকলেও আবার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এবার বিদ্যুতের দাবিতে বুধবার দুপুরে অফিস টিলা বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি বুধবারের মধ্যেই এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে, অন্যথায় বিদ্যুৎ অফিসে তালা ঝোলানো থাকবে। এদিকে বিদ্যুৎ অফিসে গ্রাহকরা যাওয়ার পরেও কোনো আধিকারিকদের পাত্তা পাওয়া যায়নি। বেলা 1টা বেজে গেলেও দেখা মেলেনি এসডিওর। জানা গিয়েছে সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলার মুরাবাড়ি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন গত 5 দিন ধরে। তবে তাদের এই অসুবিধার দিকে এক পলক নজর দেওয়ার ফুরসত নেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর। এমন বহু জায়গা থেকেই অভিযোগ, এই ঝড় তুফানে বিদ্যুৎ মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ সংযোগ অক্ষুণ্ণ থাকায় তিনি শান্তির নিদ্রায় মগ্ন। রাজ্যবাসীর কোথায় কি অসুবিধা হচ্ছে তা দেখতে তিনি বিন্দুমাত্র আগ্রহী নন। আজকে প্রায় 10 দিন ধরে কারেন্ট যা আয়ে আমরা না ট্রান্সমিটার এর আগে 100 ওয়াটের ছিল, এটা খারাপ হয়েছে, নিয়ে দিয়েছে 63 ওয়াট। তো যে জায়গার মধ্যে পরিষেবা লাগবে আপনার 100 ওয়াটের কারেন্টের ইলেকট্রিক পরিষেবা, এই জায়গা দিয়েছে 63। যার কারণে আমরা প্রায় 800 ফ্যামিলি না কারেন্টের কোনো কিছু হইতেছে না। এই আজকে বোধ 4-5 দিন ধরে কারেন্ট নাই হয়েছে। তা আমরা প্রতিশ্রুতি দিয়েছিল, ইস্যু করে দিয়েছিল যে আমরা ট্রান্সমিটারটা চেঞ্জ করে দিব। আজকে 3-4 দিন আগে দিছে, আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিছু। যার কারণে আজকে আমরা পশ্চিম লোকগুলো এলাকাবাসী সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা লাগাইছি। আজকে যতক্ষণ না আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ। রাজ্যের আনাচে কানাচে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে গর্জে উঠছেন ভুক্তভোগী মানুষরা। অনেকেই বলছেন 2018 সালে তিনি শিক্ষা দপ্তর হাতে পাওয়ার পর রাজ্যের শিক্ষাঙ্গনে নামিয়ে এনেছিলেন গাঢ় অন্ধকার। সেই পরিকল্পনায় এখনো বদ্ধপরিকর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বিদ্যুতের বেহাল পরিষেবা নিয়ে দিকে দিকে অজস্র অভিযোগ উঠছে। বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দাবি করা হয় বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগেও কৃষ্ণনগরের টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে দেওয়া হয়েছে ডেপুটেশন। রেমাল ত্রিপুরায় সরাসরি হিট করেনি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সময় এখানে হাওয়াটা লেগেছে মাত্র। তাতেই রাজ্যে বিদ্যুৎ পরিষেবার একেবারে দফা রফা হয়ে গেছে। বহু জায়গায় ট্রান্সফরমার জ্বলে গেছে, আছড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, কোথাও ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। স্থলভূমিতে রেমাল আঘাত করার পর প্রায় 2 দিন হয়ে গেছে। রাজ্যের বেহাল বিদ্যুৎ পরিষেবার হাল এখনো ফেরাতে পারেনি বিদ্যুৎ নিগম। অভিযোগ, কোথাও 12 ঘন্টা, কোথাও 24 ঘন্টা, তো কোথাও টানা 1.5 দিন ধরে নেই বিদ্যুৎ।
দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার কারণে এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক ও শিশুদের অবস্থা একেবারেই নাজেহাল। এরই প্রেক্ষিতে বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে করা হয় বিক্ষোভ প্রদর্শন, দেওয়া হয় ডেপুটেশন। একই সঙ্গে বিদ্যুৎ মন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে দাবি জানানো হয়েছে। আজকে সারা রাজ্য অন্ধকারময়, সারা রাজ্যে গোটা রাজ্য জুড়ে অন্ধকার একটা কায়েম করে নিয়েছে। এখানে প্রাকৃতিক কাজের জন্য যে জল সেটা পর্যন্ত তুলতে পারছে না, স্নান খাওয়া সব বন্ধ হয়ে রয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে রয়েছে, সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে। অন্ধকার গোটা গ্রাম ত্রিপুরা, এমনকি শহরেও আপনারা দেখছেন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় কারেন্ট নেই, কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুতের অভাবে জল তুলতে পারছেন না মানুষ, কাজ করতে পারছেন না মানুষ, ইন্টারনেট চলছে না। মনে হচ্ছে এক অন্ধকার যুগে আমরা এসে দাঁড়িয়েছি। রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবার চূড়ান্ত অবনতি নিয়ে সরব হয়েছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআইও। এদিন প্রতিবাদ জানিয়ে তারা আগরতলার রাজপথে মিছিল বের করে। পরে কৃষ্ণনগরে টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয়। দাবি জানানো হয়েছে পরিষেবা স্বাভাবিক করতে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আমরা আমাদের দাবি রেখেছি, সিনিয়র যিনি ম্যানেজার আছেন ওনার কাছে রেখেছি আমরা আমাদের দাবি। উনি যেটা বলেছেন যে দপ্তর যথেষ্ট আন্তরিকতার সহিত যে সমস্যাগুলি আছে এগুলি দেখে এগুলি সারাই করার চেষ্টা করছেন। তো আমরা যেটা বলেছি ওনার কথা থেকে বক্তব্য থেকে যেটা পরিষ্কার হলো যে একটা দপ্তর পরিচালনার প্রশ্নে যে পরিমাণ কর্মী থাকা দরকার এই পরিমাণ কর্মী নেই, তাহলে স্বাভাবিকভাবে অ্যাট এ টাইম অনেকগুলি জায়গাতে মুভমেন্ট করা যাচ্ছে না। আমরা বলেছি যে এই বিপর্যয় মোকাবেলার প্রশ্নে যত দ্রুত সম্ভব কর্মী নিয়োগ করে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি কর্মী নিয়োগের প্রশ্নে কোনো ধরনের জটিলতা থাকে তাহলে হায়ার করে অন্তত এই যে বিপর্যয় সেটাকে মোকাবেলা করতে হবে, কারণ মানুষ প্রচণ্ড সমস্যায় রয়েছে, পানীয় জল নেই, টেলিকম ব্যবস্থা ভেঙে পড়েছে এবং আমাদের রাজ্যের যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা এই দপ্তর এগুলি চালায় যারা তাদেরও সমস্যা হচ্ছে। সবটাই মিলেই একটা নাজেহাল পরিস্থিতি। এদিকে আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা নিয়ে অজস্র অভিযোগ আসছে। অনেক জায়গাতে বিদ্যুৎ না থাকার কারণে পাইপলাইনে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন। এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে এটাই এখন সবার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝড় এসেছিল, চলেও গেছে, কিন্তু রাজনগরের দত্তবাড়ি রোডে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর 3 দিন কেটে গেলেও সরানো হয়নি আজও। সেই থেকে বিদ্যুৎ নেই এলাকায়, বিদ্যুৎ অফিসে ফোন করলেও মিলছে না সাড়া। এরই প্রতিবাদে বুধবার এলাকায় পথ অবরোধ করেন প্রমীলা বাহিনী। তাদেরই কয়েকজন বলেন মাসের শেষে বিদ্যুতের মাসুল বেশ আন্তরিকতার সঙ্গে নেওয়া হলেও কোন রকম প্রাপ্য পরিষেবা পাচ্ছেন না তারা। বাড়িঘর তো অসুবিধা না, আমরা কি মাংনা কারেন্ট চালাই, আমরা তো বিল দিচ্ছি, আমরা তো 3 দিনের বিল পাবো না, আমরা 3 দিন রিসিভ করে না, মোবাইল বিক্রি করে রেখে দিচ্ছে, তার কাটতে আছে এটা কেন অপরাধ কিটা বা রাজনগর দত্তবাড়ি রোড কিসের লেগে রাস্তা অবরোধ করছে? কবরস্থানের পাশে আমরা কারেন্টের লেগে রাস্তা অবরোধ করছি। আমরা আজকে 3 দিন কারেন্ট নাই, তুফানে কারেন্টের তারের উপর গাছ ফলাই দিছে, তারা করার পরও তারা আমরা কারেন্ট ঠিক করে দিচ্ছে না। শান্তিবাজার মহকুমার চরকবাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় একটি গবাদি পশু। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার অভিযোগ নিয়ে পথ অবরোধ করেন উত্তেজিত স্থানীয় মানুষ। পথ অবরোধের খবর পেয়ে ছুটে যান স্থানীয় ডিএসএম। অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে, তারটা ফোল্ড করে ফিলারের কাছে রেখেছে, যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল্ড করে ফিলারের কাছে রেখেছে, আর ইন দি বিটুইন মিন টাইম তারা লাইনটা উঠিয়ে দিয়েছে, যার ফলে তারটাতে কারেন্ট এসেছে, ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে বা স্পট ডেথ মারা গেছে। এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতিও হতে পারে, আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশন লিকেজ কিনা জানি না, বা লাইনে কারেন্টটার সাথে ছাগলটা মারা গেছে। এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে লসের ক্ষতিপূরণ দেয়, তারা এটা
এই চেষ্টা করার জন্য বলেছি। আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারলেন, কি জানতে পারলেন? এলাকা পরিদর্শন করে যেটা আমি নিজের পার্সোনালি দেখলাম, অনেক রাজ্যে অব্যাহত গার্হস্থ্য নির্যাতন, আবারও শ্বশুরবাড়ির লোকের হাতে আক্রান্ত এক গৃহবধূ। ঘটনা মেলাঘর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকার। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির লোকেদের হাতে আক্রান্ত হন গৃহবধূ পাখি আক্তার ও তার স্বামী রফিক মিয়া। পারিবারিক এক বিবাদকে কেন্দ্র করে তাদের ওপর চড়াও হন শ্বশুর আব্দুল সেবান, কাকা শ্বশুর কামাল মিয়া, কাকি শাশুড়ি স্বরূপা বিবি ও ননদ মৌসুমী আক্তার। ফলে এলোপাথারি আক্রমণ। অবশেষে পালিয়ে গিয়ে মেলাঘর থানায় আশ্রয় নেন দম্পতি। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। জানা যায় এর আগেও একবার তাদের মারধর করেছিলেন অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে লিখিত মামলাও করেছিলেন পাখি। তারপরেও পুলিশের ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে আবারও একই ঘটনা ঘটে। আমি করছি কালকে রাত্রে বড় শরীর হচ্ছিল তো আনছে না বড় চাল হচ্ছে না, চাল এবারে শ্বশুর এবারে জ্বালাগালি করতেছে আমারে। আমি বলে চুরি করছে, আমি বলে কইছি কেস করতে সব আমার দোষ দিতে আছে, তাই বাচ্চা বার করবো, তাই জায়গার ফানা নেই, গলাগালি। এবার আমার স্বামী বলতে বার করে নিয়ে মারধর করেছে। এরপরে এখন আমার কাকা শ্বশুর কোথায় রোদেন তাই রোদেন, কাকা শ্বশুরের কথা 14 গোষ্ঠী চাইলে আমার 14 গোষ্ঠীর মাথা কামাইব, বহুত রুম গালাগালি করছে। কে কে মারছে আপনাদের? স্বরূপা বিবি, মৌসুমী আক্তার, রুকিয়া খাতুন, কামাল মিয়া, আব্দুল সুবান। আমাদের দড়ি লইছে বানতো, মারে পালাইছে। প্রথম কি আপনি স্বামীরে মারছিল? হ্যাঁ। এরপর আপনি বাঁচাতেন যাও না, আমরা সবাই মারধর করছে। রফিক মিয়া আবারও অভিযোগ জানিয়েছেন মেলাঘর থানায়। এখন দেখার থানা এই বিষয়ে কি ভূমিকা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বিষ্ণু সিং। অনেক আবেদন করেও জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। পঞ্চায়েত প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস বিষ্ণু সিং এর পরিবারের। বামুটিয়া ব্লকের তালতলা পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের লেবার বস্তির বাসিন্দা তারা। বহুবার পঞ্চায়েতে আবেদন করেও জোটেনি ঘর। জানিয়েছেন পঞ্চায়েত প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদেরও। তবে প্রতিশ্রুতি ছাড়া আর বিশেষ কিছুই পাননি বিষ্ণু। বাধ্য হয়ে ছেলে ও পুত্রবধূ নিয়েই মাটির ভাঙা ঘরে বাস করছেন তারা। সরকারি ঘর পাইছেন না? আপনারা জানাইছেন নি পঞ্চায়েত? আপনার পরিবারে কতজন আছে সদস্য? পরিবার 3 জন, বাবা, আমি। আচ্ছা, তো এই তুফানে আপনার পরিবার নিয়ে তো থাকতে অসুবিধা হয়েছে? একটা বুড়া বেড়া এখন তো কই জানি, আমার বাবা তো বুড়া, একবার ওই যাইতেছে বুঝ কর। আমি লয়া কই যাবো, আপনার যদি বাইঙ্গা জায়গা আমি আলকে দিয়ে লইতে পারবো না, আমার মানে কই যাবো, কারবাই যাবো। আপনার নাম? আমার নাম বিফল সিং। বাবার নাম কি? বিষ্ণু সিং। বর্তমান দুর্যোগকালীন সময়ে যে কোনো সময় এই ঘর ভেঙে পড়তে পারে, তাই পরিবার নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন বিষ্ণু সিং। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। রামনগর 2 নম্বর রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আরএমএস ব্রাঞ্চে অগ্নিকাণ্ড। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ব্রাঞ্চে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন এখানে বিদ্যুৎ খুঁটিতে বহুদিন ধরেই সমস্যা রয়েছে, কিন্তু বহুবার অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। যাওয়ার লিগে আমি প্রিপারেশন নিতেছি, হঠাৎ করে হইচই, আমার মিসেসের বিশাল বড় একটা হইচই শুনতেছি। শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম ধুয়ো বাইতেছে। তারপর পরে বার্নিং হইলো, তারা এলো, তারা ইনফর্ম করলো আমার পাড়ার প্রতিবেশীরা, তারা সামহাও আমরা সার্ভাইভ করলাম। কিন্তু মেইন ওইটাছে ইলেকট্রিকের কোনো কমপ্লেন, কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে। এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান, এই প্রথমে এখানে বার্নিংটা হয়েছে, এখান থেকে বার্নটা গিয়ে ওই ডিরেক্ট এখানে গিয়ে লাগছে। তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে, দাদাও দেখছে, দাদা আমার পরে জানাইলো যে ফার্স্ট বার্নিংটা এখানে হয়েছে। তারা আমরা যে কমপ্লেন করলাম যে এখানে প্রবলেম হইতেছে, এখানে অনেক দিন ধরেই একটা ইয়ে নাই। নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য, যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। পুলিশি অভিযানে গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক সহ 5 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। খেজুরবাগান গোয়ালা বস্তির পরিচয় ছিল দুগ্ধ উৎপাদনের অন্যতম জায়গা হিসেবে। বর্তমানে সংগঠিত অপরাধ আর নেশা বাণিজ্যের অন্যতম আখড়া হিসেবে পরিচিত গোয়ালা বস্তি। এই এলাকাতেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। সাথে 5 মাদক কারবারিকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা। এই অভিযানে 400 কৌটা ব্রাউন সুগার, 1 লাখের অধিক টাকা ও বিপুল পরিমাণ নেশা উদ্ধার করা হয়েছে বলে জানান পদস্থ পুলিশ কর্তারা। আটক 5 মাদক কারবারির নাম লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, উড়িয়া দেবী ও ধর্মেন্দ্র রায়। রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ডিটেইন পার্সনরা তারা ড্রাগস নিয়ে ডিলিং করছে এবং সঙ্গে ওদের সঙ্গে টাকাও ছিল। সেই অনুযায়ী ওদের কাছ থেকে আমরা 400 কোটা ব্রাউন সুগার, 1,25,510 টাকা ক্যাশ, খালি কোটা 3,000 আমরা সিজ করি এবং আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করি। এখন আমরা ওদেরকে মাননীয় আদালতে ফেরাই। লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, একজন মহিলা গুড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়। এগুলি আমরা ভেরিফিকেশন করছি, আন্ডার ইনভেস্টিগেশন। তারা কি সবাই গোয়ালা বস্তির না অন্য কোনো জায়গা রয়েছে? না, সবাই গোয়ালা বস্তি। হ্যাঁ। কতদিন ধরে তারা এরকম করছে কিছু বলেছিল? আমরা এটা দেখছি, ভেরিফাই করছি। আটককৃত জিনিসগুলির সর্বমোট পরিমাণ হবে প্রায় 3 লক্ষ টাকা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কারণ নাম এখন অব্দি বেরিয়ে এসেছে কি? এটা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন আছে, এটা আমরা এখন এস্টাবলিশ করছি না। কখন আপনারা রেড করেছিলেন? গতকালকে দুপুর। ধৃত 5 মাদক কারবারিকে
বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুশান্ত দেব। সংগঠিত নেশা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা জানার জন্য পুলিশি তদন্ত জারি থাকবে বলে পুলিশের বক্তব্য। এর আগেও বিভিন্নবার গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মাদক অস্ত্র। পুলিশের হাতে ধরা পড়েছে বেশ কয়েকজন কুখ্যাত অপরাধী। তবে তাই বলে বন্ধ হয়নি অপরাধের সাম্রাজ্য। আগামী দিনে সক্রিয় পুলিশ অপারেশনের মাধ্যমেই অপরাধীর আখড়া থেকে নিরাপদ জায়গায় ফিরতে পারবে গোয়ালা বস্তি এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে অব্যাহত যান সন্ত্রাস, মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষ বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে। ঘটনায় আহত 3। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল আনুমানিক 9:40 নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে একটি রাবার বোঝাই ট্রাক ও একটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনপাথর ফাঁড়ির পুলিশ ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। কোন জায়গাতে আছেন? অ্যাক্সিডেন্টটা কোন জায়গায়? কোন জায়গাতে? কি নাম জানা গেছে? তাদের নাম তো মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত 3 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আহতরা হলেন ট্রাক চালক বাবুল মগ, হেলপার প্রকাশ চৌধুরী ও প্রশান্ত সেন। ট্রাক চালক পশ্চিম চরকবাই ও বাকি 2 জন বাইখোড়ার বাসিন্দা। এখানে ব্রিজ আছে না, ব্রিজের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। আমরা পিএসএ ফোন করার পরে আমরা সাথে সাথে গেছি। যাওয়ার পরে একটা বাইক মধ্যে দাঁড়ায় দিয়েছে, এটারে গাড়ি বাড়ি দিয়েছে। গাড়ির যে 3 জন পার্সন আমরা পাইছি, একজন ড্রাইভার, 2 জন হেল্পার, তারা লই আমরা হাসপাতালে আইছি। বাইকের যারা আসলে তারা কি আহত? বাইকের কেউ পাইছি না, বাইকগুলো দাঁড়ায় দিয়েছিল। বাইকের কেউ পাইছেন? তারা কিসের মধ্যে ছিল? তারা টিপার গাড়ির মধ্যে আসলো। টিপার গাড়ি আছে, টিপার গাড়ি আর বাইকের এসএমএল গাড়ি। এসএমএল। আচ্ছা, এখন অবস্থা ড্রাইভারের মনে মাথা ফাটছে আর তারা মনে সামান্য ইনজুরি হয়েছে, 2 জন যে লোকে আসলো। আচ্ছা, ধন্যবাদ। এই দুর্ঘটনায় বাইক চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে খবর। অনেকের অভিমত, বাইকটি দাঁড়ানো অবস্থায় ছিল, তাই বাইক চালকের কিছুই হয়নি। দ্রুত গতিতে আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। শান্তির বাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়া মহকুমা প্রশাসন, কাস্টমস ও বিএসএফ এর যৌথ অভিযানে ট্রান্সপোর্ট গাড়ি থেকে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট ও লক্ষাধিক টাকার কাপড় উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য সমগ্র বিলোনিয়া জুড়ে। বিলোনিয়া কাস্টমসের কাছে খবর আসে ট্রান্সপোর্টের গাড়ি করে প্রচুর অবৈধ মাল বিলোনিয়ায় এসেছে। খবর পেয়ে কাস্টমস বিএসএফ কে নিয়ে 1 নম্বর টিলা প্রভাতী মার্কেট থেকে একটি গাড়িকে কাস্টমস অফিসে নিয়ে আসে। গাড়িতে থাকা মালের কোনো সঠিক কাগজ দেখাতে না পারায় গাড়িটিকে আগরতলা কাস্টমস অফিসে পাঠিয়ে দেওয়া হয়। রাতভর বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমস আটক হওয়া গাড়িতে তল্লাশি চালিয়ে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট, লক্ষাধিক টাকার শাড়ি উদ্ধার করে। বাংলাদেশে পাচার করার জন্য এই সমস্ত মাল আনা হয়েছিল বলে ধারণা করেছে মহকুমা প্রশাসন। জানা গিয়েছে, ট্রান্সপোর্ট গাড়ির মালিক বিলোনিয়ার মিলন পাল। কিছুদিন আগে এই মিলন পালের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তার মাল গুদাম সিল করে দেয় মহকুমা প্রশাসন। বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযান আমরা একটা চালাই। আমরা একটা ট্রাক গাড়ি, সন্দেহভাজন একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি 1 নম্বর টিলা বাজার থেকে বিলোনিয়ার, এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে আমরা ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই। এখন আমাদের নামানোর কাজ চলছে। এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে, যার মূল্য প্রায় 50 লাখ টাকার মতো হবে, এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ির ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি, সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি। সিগারেটের বিল দেখানোর সম্ভাবনা, সেটা বৈদেশিক কোম্পানি ছিল, এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশের পাচার হওয়ার জন্যই গাড়িটা এসেছে। মঙ্গলবার রাতের এই অভিযানে মহকুমা প্রশাসনের পক্ষে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিএসএম সঞ্জয় শীল, ডিএসএম অরিজিৎ পাল। ঘটনায় আরো তথ্য পাওয়ার লক্ষ্যে তদন্ত জারি রয়েছে। বিলোনিয়া থেকে প্রতাপ দাসের রিপোর্ট, নিউজ নাও।
বুধবার রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান চালান পুর নিগমের আধিকারিকরা। মূলত অবৈধ ড্রেন দখলকারীদের বিরুদ্ধে চলে অভিযান। সরকারি ড্রেন দখল করে রাজধানীর বিভিন্ন প্রান্তে চলছে নির্মাণ কাজ। যত্রতত্র ড্রেনের উপরেই ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। বুধবার সরকারি ড্রেন দখল মুক্ত করতে রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান করেন পুরকর্তারা। সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে চলে অভিযান। যারা সরকারি ড্রেন দখল করে নির্মাণ কাজ করছে তাদের আর্থিক জরিমানা করেন পুর নিগমের বিশেষ অভিযানকারী দল। 2রা জুন অবধি ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এই কারণে আমরা আজকে সন্ধ্যায় দিয়েছি এক থাকে না 3 দিন ধরে চলতেছে। এটা কন্টিনিউ চলবো আপাতত 2 দিন অবধি চলবো অ্যাজ পার অর্ডার অফ কমিশনার। 2 দিন অবধি চলবে, তারপর আমরা কন্টিনিউ করবো। আমরা টাস্ক ফোর্স আছে তারা রেগুলার মেনটেন করবো। জরিমানা কি করা হচ্ছে? জরিমানা করা হচ্ছে অ্যাজ পার আমরা ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট হিসাবে জরিমানা করা হচ্ছে। স্যার আপনার শুভ নামটা? আমার নাম তরুণ সরকার, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেন্ট্রাল জোন। সরকারি ড্রেন দখল মুক্ত করার এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলেই জানিয়েছেন পুরকর্তারা। উল্লেখ্য, সরকারি ড্রেন দখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন মেয়র। নিকাশি ড্রেন ভর্তি থাকার জন্যই যে রাজধানীর বিভিন্ন প্রান্তে জল জমে যাচ্ছে তা স্পষ্টভাবেই জানিয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের মূল সড়ক এলাকায় মনু নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বসতঘর। প্রশাসনের হস্তক্ষেপ চাইছে সাধারণ মানুষ। গত 3 দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছিল মনু নদী, আর তাতে কৈলাসহর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসতঘর গ্রাস করে নিয়েছে মনু নদী। এই ঘটনাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। মনু নদীর ভাঙন রুখতে ও বসত বাড়িগুলিকে রক্ষা করার জন্য প্রশাসনের এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই বললেই চলে। অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ। পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার ক্ষমতা পরিবারগুলোর নেই। প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের, সেই ধারা এখনো চলছে। তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলায়। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর পুর পরিষদের গোবিন্দপুর এলাকার বাসিন্দা সবিতা সরকার, মানিক সরকার, রীনা সরকার সহ আরো কয়েকজনের বসতঘর তলিয়ে যাচ্ছে মনু নদীর গর্ভে। স্বামী, স্ত্রী ও সন্তান সহ কে দেবে তাদের ঠাঁই, প্রশ্ন উঠছে। কি নাম আপনার? মানিক সরকার। কি হয়েছে ঘটনা? আজকে 2-3 দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গা আছে সেগুলো সব ভেঙে নিয়ে গেছে। সকাল থেকে 10 কইরা গরুর সব কিছু থেকে কেউ আইসেন নি এখন? আইসে আইয়া তারা দেখতে সবাই দেখতেছে। কে কে আইসে? প্রশাসনের তরফ থেকে কেউ আইসেন? প্রশাসনের তরফ থেকে কত নম্বর ওয়ার্ড এটা? 10 নম্বর ওয়ার্ড পুর পরিষদ। পুর পরিষদের তরফ থেকে এখন পর্যন্ত আইছিল তারা কালকে সবাই দেখে গেছে। আজকে সকালে আইসা দেখে গেছে। কি চান এখন? এখন কেমনে কি হইতো, আমি কেমনে থাকতাম, আজকে ভাঙিয়া নিয়ে যেতেছে গা, এটা প্রশাসনের তরফ থেকে। বর্ষা আসলেই মনু নদীর রুদ্ররূপ কেড়ে নেয় বহু মানুষের রাতের ঘুম। আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত, আর তাই অসহায় পরিবারের পুরুষ সহ মহিলারা দাবি করেন তাদের সমস্যা নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে গত 3 দিন ধরে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চতুর্দিক জলমগ্ন হয়ে রয়েছে। কৈলাসহরের মনু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত প্রায় 11টা থেকে জলের স্তর অনেকটাই নেমেছে। তবে নদীর জল কমতে শুরু করার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি বসতঘর বিলীন হয়েছে নদীগর্ভে। বর্তমানে প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সহ নেতা নেত্রীরা খোঁজ খবর নিচ্ছেন বলেই খবর। কৈলাসহর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ নাও। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন বাংলাদেশ।
সেন্ট জনস ক্ষুদ্রদ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও ক্ষুদ্র দ্বীপগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে মঙ্গলবার দুপুরে জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে এই আহ্বান রাখেন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, 2 মেয়াদে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্রের অম্লতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিশেষ দৃষ্টি দিচ্ছে। বিদেশমন্ত্রী আরো বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে উচ্চ কার্বন নিঃসরণকারী উন্নত অর্থনীতির দেশগুলোকে জবাবদিহিমূলক প্রতিশ্রুতির আওতায় আনা একান্ত প্রয়োজন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। নরসিংগড়ের টিআইটি কলেজে অ্যালুমিনির উদ্যোগে স্মরণ সভা। প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃত্যুতে শোক জানিয়ে স্মরণ সভার আয়োজন করেন তারা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। আমাদের বলতো লাইফ ইজ শর্ট, লেটস এনজয়। সবাইকে এনজয় করার কথা বলতো, জীবনে প্রত্যেকটা মুহূর্তকে ভালোভাবে বাঁচার অনুপ্রেরণা আমাদের দিত। আমরা সবসময় এটা নিয়ে ওর সাথে হাসি মজা করতাম, বাট এতটা শর্ট ওর জীবনটা ছিল এটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি আর কি। উজবেকিস্তানের তাসখান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিমন্যাস্টিকে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জয়ী দীপা কর্মকার সবে রাজ্যে ফিরেছেন। বুধবার তিনি মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। দীপার সঙ্গে তার কোচ বিশ্বেশ্বর নন্দী ও বাবা দুলাল কর্মকারও ছিলেন। দীপা ও তার কোচ দুজনকেই এই অভূতপূর্ব সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। নমস্কার। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আবারও নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গোপন সূত্রের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ মুঙ্গিয়াকামি নাকা পয়েন্টে তেলিয়ামুড়া থেকে আমবাসা যাওয়ার পথে একটি সন্দেহভাজন অটো গাড়িকে আটক করে। তাতে তল্লাশি চালাতেই অটো থেকে বেরিয়ে আসে ৭৬ প্যাকেট শুকনো গাঁজা। পুলিশি অনুমান সর্বমোট ৭৬ কেজি গাঁজা হবে উদ্ধারকৃত প্যাকেটগুলি থেকে। এই যে গাঁজা আটক করা হয়েছে সেই গাঁজার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা হবে বলেই অনুমান ডিসিএম সৌরভ দাসের। র্যান্ডম চেকআপ আসলো, তো র্যান্ডম চেকআপে পাওয়া গেছে যে একটা গাড়ি যেটার নাম্বার TR02A2170, এটার মধ্যে একজন ড্রাইভার আসছেন, তার নাম গফরাম রিয়াং। উনি আমবাসা রেসিডেন্ট। তো ওনার অটো থেকে কন্ট্রাব্যান্ড কিছু গাঁজা বরামদ হয়েছে। এখানে 76 কেজি গাঁজা আসতো, যেটা বেসিক্যালি 21টা প্যাকেটের মধ্যে 1 কেজি করে এসে এমন 2.5 কেজি ডিফারেন্ট মেজারমেন্টে রাখা হয়েছে আর কি। তো এটার বাজার মূল্য কেমন হতো স্যার? বাজার মূল্য এটা অ্যাপ্রক্সিমেটলি কেমন বাজার মূল্য, এটা বেসিক্যালি ক্যালকুলেশনের পরে ধরেন না, তদ্রুপ হয়, এটা পুলিশের থেকে জানা যায়। এটা কোন থানার আন্ডারে স্যার? এটা মুঙ্গিয়াকামি পিএস।
আচ্ছা, এই ধরনের কি চেকিং প্রত্যেকদিন হইব? প্রত্যেকদিন ডেইলি হইতেছে, পুলিশ ডেইলি করতেছে। এদিন অটো থেকে ৭৬ কেজি গাঁজা সহ অটোর চালক দ্রক্ষরাম রিয়াংকে আটক করে মুগিয়াকামি থানার পুলিশ। এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিসিএম সৌরভ দাস, মুগিয়াকামি থানার ওসি গৌতম দেব বর্মা সহ অন্যান্যরা। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিসিএম সৌরভ দাস। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কচু ক্ষেত থেকে কচু চুরি করে নিয়ে যাওয়ায় মালিক দোলন উড়িয়া প্রতিবাদ করেন। এরপরই তাকে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি কমলপুর থানার অপরিষ্কার পঞ্চায়েতের হোমলেস কলোনিতে ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে কমলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর যে আহত হয়েছে ওনার নাম কি? তোমার কি হয়? আচ্ছা, কি হয়েছে ঘটনা কত? কচু লাগানো হয়েছিল, লাগানো হয়েছে যে তো তারা আছে না, তারা নিচে নেওয়ানোর পরে মাথাটা দেখছে যে কে নিচে কচু এমনি গালাগালি করছে, আর কি লেগে নিচে কচু, তারা কেউ নাম ধরে গালাগালি করছেন, কইছে কে নিচে কচু করে। আমি কইয়া যে বকাবকি কইরা যে ভাত খাইতেছে, ভাত খাওয়ানোর পরে গিয়ে তাদের ছেলে গিয়ে অনেক মারধর করছে, মারধর করার পরে তাদের মাও গেছে গিয়ে মারধর করতেছে, তাদের ছেলের বউ আছে, ছেলের বউ গিয়ে অনেক মারধর। যারা যারা মারছে তাদের নাম জানো তুমি? নাম সমীর রাজপুর, মধু রাজপুর, আর ছেলের বউ একটা নাম তারা করে আয়ার থাকে। এমন তোমার মার নাম কি? উড়িয়া। আচ্ছা, তোমার বাবা আছে? বাবা কোথায়? বাবা 5 বছরে। আচ্ছা, বাড়িতে হয় না। তো যারা তোমার মারে মারছে তাদের বিরুদ্ধে তোমরা কেস করছো, মামলা করছো? আচ্ছা, অভিযোগ পুনাই যে অপরিষ্কার একটা এক্সট্রিমিস্ট যে দেখলাম যথেষ্ট অবস্থায় একটা মহিলা পড়ে রয়েছে, মানে আমরা ও আপনার দ্রুত গিয়ে নিয়ে এসে আমরা যাচ্ছি। জানা গিয়েছে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় দোলন উড়িয়াকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন। তবে পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামিকে এই ঘটনায় গ্রেফতার করতে পারেনি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার। 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গিয়েছে আসাম সিআরবি নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন সময় একটি গাড়িকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে 48,960টি বার্মিজ সিগারেট উদ্ধার হয়। পাশাপাশি মোহাম্মদ আরজুল হক নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বর্তমানে শহর থেকে গ্রামে প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ পানীয় জলের জন্য রাস্তা অবরোধ চলছে। বিদ্যুৎ পরিষেবাকে আরো কতটা উন্নত করা যায় এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কি বললেন তিনি তার আজকের প্রতিক্রিয়ায় শুনব। বিদ্যুৎ, পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার, আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন, কি মনে করছেন? বা না, এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করবো, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করবো। কারণ তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখবো, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা করবো। থ্যাংক ইউ। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায় লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাস্তায় বড় ফাটল, বিপদের আশঙ্কা গ্রামবাসীদের। চোরিলাম আরডি ব্লক থেকে 50 মিটার দূরত্বে দক্ষিণ চোরিলাম মধ্যপাড়া পিচের রাস্তায় দেখা গিয়েছে বড় ধরনের ফাটল। যে কোনো সময় রাস্তাটি ভেঙে চলে যেতে পারে পুকুরের মধ্যে। রাস্তাটি সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না পিডব্লিউডি কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ গ্রামের মানুষের। তারা কি অভিযোগ করেছেন সরাসরি শুনবো। মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট একটা হইতে পারে, মানে যে আর মানে অবশ্যই বাংলাটা চাই যাতে রাস্তাটা যাতে এতটুকুই চাই যাতে রাস্তাটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়। এই জায়গাটা না তোমাদের দাবি। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে অতি দ্রুত যদি রাস্তাটি সারাই না করা হয় তাহলে যে কোনো সময় গ্রামের মানুষ আন্দোলনে বসে যেতে পারেন বলেই খবর মিলেছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসের লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগরতলা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে একটি স্কুটি গাড়ি, গুরুতরভাবে আহত চালক। রাজ্যে যান সন্ত্রাসে কোনো রকম লাগাম নেই, একদিনে একাধিক দুর্ঘটনা রাজ্যের আনাচে কানাচে। ডিএম সাহেবের আনতে গিয়েছিল, তো ফ্লাইওভারের উপরে খুব স্পিডে ছিল বাইকটা। হ্যাঁ, তখন আমি বাড়িতে যাচ্ছিলাম, তখন আমি দেখি বাইকটা খুব স্পিডে ছিল। তখন ওর পরে খুবই ইনজিউর্ড হয়েছে। তো আমি থানা গিয়ে কল করেছি, ফায়ার সার্ভিসে কল করেছি। ফায়ার সার্ভিসে লোকটাকে নিয়ে গেছে থানা হসপিটালে, আর স্কুটিটা আমি থানাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। মানে এটাতে কি মানে একজন ছিল গুরুতর আহত, মানে অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা না, কোনো গাড়ির সাথে নেই, সিঙ্গেল। মানে ব্যালেন্স রাখতে পারেনি, ব্যালেন্স খুব স্পিডে ছিল, প্রায় 100
দুজন ছিল। একজন প্রায়শই দুর্ঘটনা হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি ট্রাফিক দপ্তর এবং ডিস্ট্রিক্ট পুলিশ তো সবসময় দেখে, হ্যাঁ, ট্রাফিক কন্ট্রোল যাতে করানো যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেটররা এরকমভাবে ভায়োলেট করে যেটা মানে অসম্ভব হয়ে পড়ছে, মানে সেই স্পিড লিমিটটা কমানোর জন্য। তো কিছু কিছু সময় হয়ে যায়, 10টার পর থেকে তো নাগা 2টা বন্ধ থাকে, তারপরে এখন তো 10টা বাজেনি, 9:30 50টা টাইম হয়েছে, কিন্তু ওভার স্পিডের কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই জায়গাটার নাম টেম ফ্লাইওভার ঠিক ফায়ার সার্ভিস উপরে। না আর কারে গেলেই একটা পাইছে, আমরা গেলেও একটা পাইছি। নতুন ফেলেন না, নতুন করে। হ্যাঁ হ্যাঁ, হেলমেট টেলমেট কিছু নাই তো ভালো। চলো চলো চলো। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনারা দেখছেন নিউজ নাও, আপনাদের সঙ্গে রয়েছে আমি সকালে। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুতের দাবিতে একাধিক জায়গায় বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে মাঠে নামবেন মুখ্যমন্ত্রী। তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আদালত, পথে নেমে বিক্ষোভ আইনজীবীদের, আটক দপ্তরের সিনিয়র ম্যানেজার। আচমকা হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রী, জানালেন পরিকাঠামো উন্নয়নে নজর দেবে সরকার। বিদ্যুতের দাবিতে উত্তাল বিশালগড়, বিদ্যুৎ দপ্তরে তালা, ক্ষুব্ধ জনতার। বিদ্যুতের দাবিতে সরব কংগ্রেস ও বাম যুবরা, ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা। বিদ্যুৎ মন্ত্রীর ব্যর্থতা ঢাকতে মাঠে নামতে হলো মুখ্যমন্ত্রীকে। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী, চরম দুর্ভোগ কাটছে দিন। বাধ্য হয়ে রাজ্যের একাধিক জায়গায় অবরোধ আম জনতার। দুর্যোগ কেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে রাজ্যের পরিস্থিতি, তবে এখনো বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল রাজ্যবাসী। প্রায় 48 ঘন্টার বেশি অন্ধকারে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ফিরে এলেও এখনো বহু জায়গায় বিদ্যুৎ নেই গত 3 দিন ধরে। একেতেই দুর্যোগ পরবর্তীকালীন স্যাঁতস্যাঁতে পরিস্থিতি, তার উপর 3 দিন ধরে নেই বিদ্যুৎ। বিপর্যস্ত জনজীবন। এখনো রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি বিদ্যুৎ মন্ত্রী। বুধবার রাজনগর, উজান, অভয়নগর, কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় বিদ্যুতের দাবিতে রাস্তায় নামেন আম জনতা। চলে বিক্ষোভ, অবরোধ। বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ জনতা। এমনকি রাস্তায় নামেন উকিলরাও। বিক্ষোভ অবরোধের পাশাপাশি আটক করেন দপ্তরের সিনিয়র ম্যানেজারকেও। অবশেষে মাঠে নামেন মুখ্যমন্ত্রী। তিনি জানান রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নত করতে নজর দেবে সরকার। বিদ্যুৎ, পানীয় জল এগুলোর জন্য মানে অবরোধ করা হচ্ছে বা তালা ঝুলিয়ে দিচ্ছে বিদ্যুৎ অফিস নিগমে গিয়ে। স্যার, আমাদের মনে হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গের আদলে এই যে মাটির তলায় দিয়ে যে লাইনগুলো নিয়ে যায়, যদি ত্রিপুরাতেও সেই সুব্যবস্থা হয় বা আপনি যদি বিষয়টা দেখেন, কি মনে করছেন? বা এটা তো আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। অলরেডি বনমালীপুরে আমরা করেছি, তো আস্তে আস্তে করে এটা আমরা করবো, আমরা চিন্তা ভাবনা আছে। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা। তো আমাদের এখানে অলরেডি একটা মডেল
জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে, সেগুলো আমরা করছি। তাতে করে অনেক সুবিধাও আছে, স্টুডেন্ট থেকে বাঁচা যায়। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখব, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা আছে, এগুলো করবো। সাধারণত দুর্যোগকালীন পরিস্থিতিতে পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে বাড়তি সতর্কতা নেয় দপ্তর। তবে রাজ্যে প্রায় সর্বত্র 3 দিন পেরোলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এর আগেও বিদ্যুৎ দপ্তরের হয়ে ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামতে দেখা গিয়েছিল অন্যান্য মন্ত্রীদের। এবারেও রতন বাবুর হয়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা 3 দিন ধরে আদালতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে বহুবার জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে বুধবার সকালে ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করেন আইনজীবীরা। 1 মাস ঘেরাও করা হয় বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে। শেষে মন্ত্রীর আশ্বাসে ঘেরাও রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়। রাজ্যে প্রথম বিজেপি আইপিএফটি সরকার হওয়ার পরে তৎকালীন আইনমন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন, এখন আর কোনো দাবি পূরণের জন্য আন্দোলন করতে হবে না, কারণ আন্দোলনের আগেই সবকিছু পূরণ করে দিচ্ছে সরকার। সেই রতনলাল নাথ বর্তমানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। আর রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এতটাই তলানিতে এসে পৌঁছেছে যে বুধবার দিনভর রাজ্যে নানা জায়গায় অন্তত 1 ডজন আন্দোলন হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে বিদ্যুতের জন্য আইনজীবীদের পর্যন্ত আদালত ছেড়ে রাস্তায় নামতে হয়েছে, পথ অবরোধ করতে হয়েছে। বুধবার সকালে এই অভূতপূর্ব দৃশ্য দেখা গিয়েছে আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনীতে। তাদেরই একজন বললেন, 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নিগমের নির্ধারিত নম্বরে ফোন করলে রিসিভ করা হয় না। স্থানীয় বিদ্যুৎ অফিসের অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। 3 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। রিপিটেডলি আমরা পার্সোনালি এসডিও ইলেকট্রিকের কাছে গেছি, তারা কোনো রেসপন্স করে না। টেলিফোন করে টেলিফোন উঠায় না। সব দিকে কারেন্ট আছে, শুধু কোর্টে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। অবরোধস্থলে থাকা আরেক আইনজীবী বলেন, টানা 3 দিন ধরে কোর্টে বিদ্যুৎ নেই। ভাবা যায়, কম্পিউটার চালানো যাচ্ছে না, আমরা কাজ করব কিভাবে? কোর্ট ছেড়ে রাস্তায় কেন? আমাদের এখানে কারেন্ট নেই। গত 3 দিন ধরে আমরা বহুবার ট্রাই করছি, চেষ্টা করছি, কেউ ফোন তুলছে না, কিছু বলছে না। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ আসছে না। 3 দিন ধরে কোর্টের কোনো কাজ করা যাচ্ছে না, সব বন্ধ হয়ে আছে। তো আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের? কর্তৃপক্ষে যোগাযোগ করতে পারছি না। আমরা পুলিশ অথরিটিকে জানিয়েছি যে কারেন্ট নেই, এইভাবে কাজ করা যাচ্ছে না। ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে জানিয়েছি। যে কল আছে সেই কলে কি কল করে রিসিভ করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না। আইনজীবীরা একসময় বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে সিনিয়র ম্যানেজারকেও ঘেরাও করেন। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না কোর্টে বিদ্যুৎ আসবে ততক্ষণ পর্যন্ত ঘেরাও জারি থাকবে। শেষে মন্ত্রীর আশ্বাসে রাস্তা অবরোধ ও ঘেরাও আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। যে কল আছে সেই কলে কি কল করে রিসিভ করা হয়েছিল? যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার ধরছে না কেউ, কল নাম্বার ঢুকছে না। কালকে থেকে ট্রাই করা হচ্ছে। এখন আপনারা কি চান? কি চান আপনারা? কোর্টে যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না, সব বন্ধ হয়ে আছে। কম্পিউটার চালাতে পারছে না, টেবিল ফ্যান লাইট কিছু চলছে না, কি করে কাজ করবে? কর্তৃপক্ষ কেউ শুনছে না, তাই কানে জল দেওয়ার জন্য এই ব্যবস্থা আছে। রাস্তা অবরোধ কি মানে সঠিক পথ মনে করছেন? রাস্তা অবরোধ কি সঠিক পথ মনে করছেন? আমরা স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিয়েছি। এদিন বিদ্যুতের জন্য যেভাবে আইনজীবীদের একেবারে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছে, তাতেই স্পষ্ট হয় যে বিদ্যুৎ পরিষেবা কতটা তলানিতে গিয়ে পৌঁছেছে। এদিকে রাজ্যে এখনো বর্ষা এসে পৌঁছয়নি, আর তার আগেই বিদ্যুৎ পরিষেবার বেয়াপ্রু চিত্র যেভাবে ক্রমশ প্রকাশ্যে আসছে, তাতে বর্ষা আসার পর পরিষেবার মান কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এখন সেটা নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার সাধুটিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আয়ুর্বেদিক হাসপাতালের পর এবার স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বুধবার স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে সঙ্গে নিয়ে সাধুটিলাস্থিত রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, এখানে একটি হোমিওপ্যাথি কলেজ স্থাপনের জন্য গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। তবে একই সঙ্গে এই হোমিওপ্যাথি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানকে আরো আধুনিক ও উন্নত করা দরকার বলে মন্তব্য করেন তিনি। কিভাবে এই হাসপাতালে আরো আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা চালু করা যায় আগামী দিনে রাজ্য সরকার সেই পরিকল্পনাই করছে। বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত রোগীরা যাতে এই হাসপাতালে সঠিক চিকিৎসা পান তার কথাই ভাবা হচ্ছে।
তো অনেকগুলো খামতি আছে এখানে, আমার এটার চিন্তা ভাবনা আছে। আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে। আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম যে কোথার থেকে এসছেন। খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় এখানে নেই। ওইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে এটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট, সেটা তো মানুষ তার সুবিধা পায়। এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম। ইন পার্সনে এসে দেখলাম, বুঝলাম, তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ, আয়ুর্বেদিক কলেজ এখানে করব। তো সেসব আগে না দেখলে বোঝা যাবে না। কাগজ কলমে ভাবলাম, আর আসলে কি সেটা যদি না দেখি। আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় 100-এর উপরে, 115-20 এরকম অ্যাভারেজ এখানে যা দেখলাম প্রতিদিনই আসে। আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা ভাবনা আছে। এবং এখন মডার্নাইজেশনের যুগ, আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায়, এবং পাশাপাশি যে আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায়। তো সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করি। এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম, সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, সেখানেও আমরা বারবার বলছি যে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রতনলাল নাথের বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে তালা খোলা হবে না, সাফ জানিয়ে দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী। গত 10 দিন ধরে বিদ্যুতের খামখেয়ালিপনায় অতিষ্ঠ বিশালগড় মুরাবাড়ি এলাকা। কিছু সময় বিদ্যুৎ সংযোগ থাকলেও আবার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এবার বিদ্যুতের দাবিতে বুধবার দুপুরে অফিস টিলা বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি বুধবারের মধ্যেই এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে, অন্যথায় বিদ্যুৎ অফিসে তালা ঝোলানো থাকবে। এদিকে বিদ্যুৎ অফিসে গ্রাহকরা যাওয়ার পরেও কোনো আধিকারিকদের পাত্তা পাওয়া যায়নি। বেলা 1টা বেজে গেলেও দেখা মেলেনি এসডিওর। জানা গিয়েছে সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলার মুরাবাড়ি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন গত 5 দিন ধরে। তবে তাদের এই অসুবিধার দিকে এক পলক নজর দেওয়ার ফুরসত নেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর। এমন বহু জায়গা থেকেই অভিযোগ, এই ঝড় তুফানে বিদ্যুৎ মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ সংযোগ অক্ষুণ্ণ থাকায় তিনি শান্তির নিদ্রায় মগ্ন। রাজ্যবাসীর কোথায় কি অসুবিধা হচ্ছে তা দেখতে তিনি বিন্দু মাত্র আগ্রহী নন। আজকে প্রায় 10 দিন ধরে কারেন্ট যা আইয়ে আমরা না ট্রান্সমিটার এর আগে 100 ওয়াটের ছিল, এটা খারাপ হয়েছে নিয়ে দিছে 63 ওয়াট। তো যে জায়গার মধ্যে পরিষেবা লাগবে আপনার 100 ওয়াটের কারেন্টের ইলেকট্রিক পরিষেবা, এই জায়গা দিয়েছে 63। যার কারণে আমরা প্রায় 800 ফ্যামিলি না কারেন্টের কোনো কিছু হইতেছে না। এই আজকে বোধ 4-5 দিন ধরে কারেন্ট নাই। আমরা প্রতিশ্রুতি দিয়েছিল ইস্যু করে দিয়েছিল যে আমরা ট্রান্সমিটারটা চেঞ্জ করে দেবো। আজকে 3-4 দিন আগে দিছে, আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিছু। যার কারণে আজকে আমরা পশ্চিমবঙ্গ এলাকাবাসী সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা লাগাইছি। আজকে যতক্ষণ না আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ। রাজ্যের আনাচে কানাচে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে গর্জে উঠছেন ভুক্তভোগী মানুষরা। অনেকেই বলছেন 2018 সালে তিনি শিক্ষা দপ্তর হাতে পাওয়ার পর রাজ্যের শিক্ষাঙ্গনে নামিয়ে এনেছিলেন গাঢ় অন্ধকার। সেই পরিকল্পনায় এখনো বদ্ধপরিকর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বিদ্যুতের বেহাল পরিষেবা নিয়ে দিকে দিকে অজস্র অভিযোগ উঠছে। বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দাবি করা হয় বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগেও কৃষ্ণনগরের টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে দেওয়া হয়েছে ডেপুটেশন। রেমাল ত্রিপুরায় সরাসরি হিট করেনি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সময় এখানে হাওয়াটা লেগেছে মাত্র। তাতেই রাজ্যে বিদ্যুৎ পরিষেবার একেবারে দফা রফা হয়ে গেছে। বহু জায়গায় ট্রান্সফরমার জ্বলে গেছে, আছড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, কোথাও ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। স্থলভূমিতে রেমাল আঘাত করার পর প্রায় 2 দিন হয়ে গেছে। রাজ্যের বেহাল বিদ্যুৎ পরিষেবার হাল এখনো ফেরাতে পারেনি বিদ্যুৎ নিগম। অভিযোগ, কোথাও 12 ঘন্টা, কোথাও 24 ঘন্টা, তো কোথাও টানা 1.5 দিন ধরে নেই বিদ্যুৎ।
দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার কারণে এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক ও শিশুদের অবস্থা একেবারেই নাজেহাল। এরই প্রেক্ষিতে বুধবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে বিদ্যুৎ নিগমের অফিসের সামনে করা হয় বিক্ষোভ প্রদর্শন, দেওয়া হয় ডেপুটেশন। একই সঙ্গে বিদ্যুৎ মন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে দাবি জানানো হয়েছে। আজকে সারা রাজ্য অন্ধকারময়, সারা রাজ্যে গোটা রাজ্য জুড়ে অন্ধকার একটা কায়েম করে নিয়েছে। এখানে প্রাকৃতিক কাজের জন্য যে জল সেটা পর্যন্ত তুলতে পারছে না, স্নান খাওয়া সব বন্ধ হয়ে রয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে রয়েছে, সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে। অন্ধকার গোটা গ্রাম ত্রিপুরা, এমনকি শহরেও আপনারা দেখছেন বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় কারেন্ট নেই, কোনো বিদ্যুৎ নেই, বিদ্যুতের অভাবে জল তুলতে পারছেন না মানুষ, কাজ করতে পারছেন না মানুষ, ইন্টারনেট চলছে না। মনে হচ্ছে এক অন্ধকার যুগে আমরা এসে দাঁড়িয়েছি। রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবার চূড়ান্ত অবনতি নিয়ে সরব হয়েছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআইও। এদিন প্রতিবাদ জানিয়ে তারা আগরতলার রাজপথে মিছিল বের করে। পরে কৃষ্ণনগরে টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ অফিসে সিনিয়র ম্যানেজারের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয়। দাবি জানানো হয়েছে পরিষেবা স্বাভাবিক করতে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আমরা আমাদের দাবি রেখেছি, সিনিয়র যিনি ম্যানেজার আছেন ওনার কাছে রেখেছি আমরা আমাদের দাবি। উনি যেটা বলেছেন যে দপ্তর যথেষ্ট আন্তরিকতার সহিত যে সমস্যাগুলি আছে এগুলি দেখে এগুলি সারাই করার চেষ্টা করছেন। আমরা যেটা বলেছি ওনার কথা থেকে বক্তব্য থেকে যেটা পরিষ্কার হলো যে একটা দপ্তর পরিচালনার প্রশ্নে যে পরিমাণ কর্মী থাকা দরকার এই পরিমাণ কর্মী নেই, তাহলে স্বাভাবিকভাবে অ্যাট এ টাইম অনেকগুলি জায়গাতে মুভমেন্ট করা যাচ্ছে না। আমরা বলেছি যে এই বিপর্যয় মোকাবেলার প্রশ্নে যত দ্রুত সম্ভব কর্মী নিয়োগ করে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি কর্মী নিয়োগের প্রশ্নে কোনো ধরনের জটিলতা থাকে তাহলে হায়ার করে অন্তত এই যে বিপর্যয় সেটাকে মোকাবেলা করতে হবে, কারণ মানুষ প্রচণ্ড সমস্যায় রয়েছে, পানীয় জল নেই, টেলিকম ব্যবস্থা ভেঙে পড়েছে এবং আমাদের রাজ্যের যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা এই দপ্তর এগুলি চালায় যারা তাদেরও সমস্যা হচ্ছে, সবটাই মিলেই একটা নাজেহাল পরিস্থিতি। এদিকে আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা নিয়ে অজস্র অভিযোগ আসছে। অনেক জায়গাতে বিদ্যুৎ না থাকার কারণে পাইপলাইনে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন। এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে এটাই এখন সবার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝড় এসেছিল, চলেও গেছে, কিন্তু রাজনগরের দত্তবাড়ি রোডে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর 3 দিন কেটে গেলেও সরানো হয়নি আজও। সেই থেকে বিদ্যুৎ নেই এলাকায়, বিদ্যুৎ অফিসে ফোন করলেও মিলছে না সাড়া। এরই প্রতিবাদে বুধবার এলাকায় পথ অবরোধ করেন প্রমীলা বাহিনী। তাদেরই কয়েকজন বলেন মাসের শেষে বিদ্যুতের মাসুল বেশ আন্তরিকতার সঙ্গে নেওয়া হলেও কোন রকম প্রাপ্য পরিষেবা পাচ্ছেন না তারা। বাড়িঘর তো অসুবিধা না, আমরা কি মাংনা কারেন্ট চালাই, আমরা তো বিল দিয়েছি, আমরা তো 3 দিনের বিল কম না, আমরা কষ্ট দিতেছি কি 3 দিন সব কারেন্ট আছে, আমরা ফোন করা ফোন রিসিভ করে না, মোবাইল বিজি করে রেখে দিই, তার কাটতে আছে এটা কেন অপরাধ কিটা বা রাজনগর দত্তবাড়ি রোড কিসের লেগে রাস্তা অবরোধ করছেন? কবরস্থানের পাশে আমরা কারেন্টের লেগে রাস্তা অবরোধ করছি। আমরা আজকে 3 দিন কারেন্ট নাই, তুফানে কারেন্টের তারের উপর গাছ ফলাই দিছে, তারা করার পরও তারা আমরা কারেন্ট ঠিক করে দিচ্ছে না। শান্তিরবাজার মহকুমার চড়কবাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় একটি গবাদি পশু। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার অভিযোগ নিয়ে পথ অবরোধ করেন উত্তেজিত স্থানীয় মানুষ। পথ অবরোধের খবর পেয়ে ছুটে যান স্থানীয় ডিএসএম। অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে, তারটা ফোল্ড করে পিলারের কাছে রেখেছে, যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল্ড করে পিলারের কাছে রেখেছে, আর ইন দি বিটুইন মিন টাইম তারা লাইনটা উঠিয়ে দিয়েছে, যার ফলে তারটাতে কারেন্ট এসেছে, ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে বা স্পটে মারা গেছে। এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতিও হইতে পারে, আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশন লিকেজ কিনা জানি না, বাস লাইনে কারেন্টটার সাথে ছাগলটা মারা গেছে। এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে লসের ক্ষতিপূরণ দেয়, তারা এটা
এই চেষ্টা করার জন্য বলেছি। আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারলেন, কি জানতে পারলেন? এলাকা পরিদর্শন করে যেটা আমি নিজের পার্সোনালি দেখলাম, অনেক রাজ্যে অব্যাহত গার্হস্থ্য নির্যাতন, আবারও শ্বশুরবাড়ির লোকের হাতে আক্রান্ত এক গৃহবধূ। ঘটনা মেলাঘর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকার। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ির লোকেদের হাতে আক্রান্ত হন গৃহবধূ পাখি আক্তার ও তার স্বামী রফিক মিয়া। পারিবারিক এক বিবাদকে কেন্দ্র করে তাদের ওপর চড়াও হন শ্বশুর আব্দুল সাহেবান, কাকা শ্বশুর কামাল মিয়া, কাকি শাশুড়ি স্বরূপা বিবি ও ননদ মৌসুমী আক্তার। ফলে এলোপাথারি আক্রমণ। অবশেষে পালিয়ে গিয়ে মেলাঘর থানায় আশ্রয় নেন দম্পতি। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। জানা যায় এর আগেও একবার তাদের মারধর করেছিলেন অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে লিখিত মামলাও করেছিলেন পাখি। তারপরেও পুলিশের ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে আবারও একই ঘটনা ঘটে। আমি করছি কালকে রাত্রে পড়া শরীর হচ্ছিল তো আনছে রান্না করে চাল হচ্ছে না, চাল এবারে শ্বশুর এবারে জ্বালাগালি করতেছে আমাদের। আমি বলে চুরি করছে, আমি বলে কইছি কেস করতে সব আমার দোষ দিতে আছে, তাইলে বাচ্চা বার করবো, তাই জায়গার ফান আনে গলাগালি। এবার আমার স্বামী বলতে বার করে নিয়ে মাছ দূর করেছে। শ্বশুরে এরপর আমার কাকা শ্বশুর কোথায় রোদেন তাই রোদেন, কাকি শাশুড়ির কথা 14 গোষ্ঠী এলে আমার 14 গোষ্ঠীর মাথা কামাইবো, বহুত রকম গালাগালি করছে। আরে কজনের মাথা এটা কে কে মারছে আপনাদের? স্বরূপা বিবি, মৌসুমী আক্তার, রুকিয়া খাতুন, কামাল মিয়া, আব্দুল সুবান। আমাদের দড়ি লইছে বানতো, মারে পালাইছে। প্রথম কি আপনার স্বামীরে মারছিল? হ্যাঁ। এরপর আপনি বাঁচাতেন যাও না? আমরা সবাই মারধর করছে। রফিক মিয়া আবারও অভিযোগ জানিয়েছেন মেলাঘর থানায়। এখন দেখার থানা এই বিষয়ে কি ভূমিকা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন বিষ্ণু সিং। অনেক আবেদন করেও জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। পঞ্চায়েত প্রধানের নাকের ডগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস বিষ্ণু সিং এর পরিবারের। বামুটিয়া ব্লকের তালতলা পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের লেবার পোস্টের বাসিন্দা তারা। বহুবার পঞ্চায়েতে আবেদন করেও জোটেনি ঘর, জানিয়েছেন পঞ্চায়েত প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদেরও। তবে প্রতিশ্রুতি ছাড়া আর বিশেষ কিছুই পাননি বিষ্ণু। বাধ্য হয়ে ছেলে ও পুত্রবধূ নিয়েই মাটির ভাঙা ঘরে বাস করছেন তারা। সরকারি ঘর পাইছেন না? আপনারা জানাইছেন নি পঞ্চায়েত? আপনার পরিবারে কতজন আছে সদস্য? পরিবার 3 জন, বাবা, আমি। আচ্ছা, তো এই তুফানে আপনার পরিবার নিয়ে তো থাকতে অসুবিধা হয়েছে? একটা বুড়া বেড়া এখন তো কই জানি, আমার বাবা তো বুড়া, একবার ওই যাইতেছে বুঝ কর। আমি কই যাবো আপনার যদি বাইঙ্গা জায়গা আমি আলকে দিয়ে লইতে পারবো না, আমার মানে কই যাবো কারবাই যাবো। আপনার নাম? আমার নাম বিফল সিং। বাবার নাম কি? বিষ্ণু সিং। বর্তমান দুর্যোগকালীন সময়ে যে কোনো সময় এই ঘর ভেঙে পড়তে পারে, তাই পরিবার নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন বিষ্ণু সিং। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। রামনগর 2 নম্বর রোডে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আরএমএস ব্রাঞ্চে অগ্নিকাণ্ড। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ব্রাঞ্চে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন এখানে বিদ্যুৎ খুঁটিতে বহুদিন ধরেই সমস্যা রয়েছে, কিন্তু বহুবার অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। যাওয়ার লিগে আমি প্রিপারেশন নিতেছি, হঠাৎ করে হইচই, আমার মিসেসের বিশাল বড় একটা হইচই শুনতেছি। শুনে আমি বাইরে দেখলাম ধাউ ধাউ করে আমার সিঁড়ির দিকে একদম ধুয়ো বাইতেছে। তারপর পরে বার্নিং হইলো, তারা এলো, তারা ইনফর্ম করলো আমার পাড়া প্রতিবেশীরা, তারা সামহাও আমরা সার্ভাইভ করলাম। কিন্তু মেইন হইতেছে ইলেকট্রিকের কোনো কমপ্লেন, কোনো কিছুতেই কমপ্লেন করা যেতেছে না কোনো দিন ধরে। এইখানে ফার্স্ট এই সাইনবোর্ডটা আপনাকে দেখান, এই প্রথমে এখানে বার্নিংটা হয়েছে, এখান থেকে বার্নটা গিয়ে ওই ডিরেক্ট এখানে গিয়ে লাগছে। তো ফার্স্ট বার্নিংটা হয়েছে ওইখানে, দাদাও দেখছে, দাদা আমার পরে জানাইলো যে ফার্স্ট বার্নিংটা এখানে হয়েছে। তারা আমরা যে কমপ্লেন করলাম যে এখানে প্রবলেম হইতেছে, এখানে অনেক দিন ধরেই একটা ইয়ে নাই। নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
লংতরাই কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত পাতা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বে। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। পুলিশি অভিযানে গোয়ালা বস্তি এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক সহ 5 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। খেজুরবাগান গোয়ালা বস্তির পরিচয় ছিল দুগ্ধ উৎপাদনের অন্যতম জায়গা হিসেবে। বর্তমানে সংগঠিত অপরাধ আর নেশা বাণিজ্যের অন্যতম আখড়া হিসেবে পরিচিত গোয়ালা বস্তি। এই এলাকাতেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। সাথে 5 মাদক কারবারিকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা। এই অভিযানে 400 কৌটা ব্রাউন সুগার, 1 লাখের অধিক টাকা ও বিপুল পরিমাণ নেশা দ্রব্যের খালি কৌটা উদ্ধার করা হয়েছে বলে জানান পদস্থ পুলিশ কর্তারা। আটক 5 মাদক কারবারির নাম লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, উড়িয়া দেবী ও ধর্মেন্দ্র রায়। রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ডিটেইন পার্সনরা তারা ড্রাগস নিয়ে ডিলিং করছে এবং ওদের সঙ্গে টাকাও ছিল। সেই অনুযায়ী আমরা ওদের কাছ থেকে আমরা 400 কৌটা ব্রাউন সুগার, 1,25,510 টাকা ক্যাশ, খালি কৌটা 3,000 আমরা সিজ করি এবং আমরা টোটাল 5 জনকে অ্যারেস্ট করি। এখন আমরা ওদেরকে মাননীয় আদালতে ফেরাই। লাল কিষান রায়, রাহুল সাহা, লালবাবু রায়, একজন মহিলা গুড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায়। এগুলি আমরা ভেরিফিকেশন করছি, আন্ডার ইনভেস্টিগেশন। তারা কি সবাই গোয়ালা বস্তির না অন্য কোনো জায়গা রয়েছে? না, সবাই গোয়ালা বস্তি। হ্যাঁ। কতদিন ধরে তারা এরকম করছে কিছু বলেছিল? আমরা এটা দেখছি, ভেরিফাই করছি। আটককৃত জিনিসগুলির সর্বমোট পরিমাণ হবে প্রায় 3 লক্ষ টাকা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন কারো নাম এখন অব্দি বেরিয়ে এসেছে কি? এটা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন আছে, এটা আমরা এখন এস্টাবলিশ করছি না। কখন আপনারা রেজিস্টার করেছিলেন? গতকালকে দুপুরে। ধৃত 5 মাদক কারবারিকে
বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুশান্ত দেব। সংগঠিত নেশা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা জানার জন্য পুলিশি তদন্ত জারি থাকবে বলে পুলিশের বক্তব্য। এর আগেও বিভিন্নবার গোয়ালাবস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মাদক অস্ত্র। পুলিশের হাতে ধরা পড়েছে বেশ কয়েকজন কুখ্যাত অপরাধী। তবে তাই বলে বন্ধ হয়নি অপরাধের সাম্রাজ্য। আগামী দিনে সক্রিয় পুলিশ অপারেশনের মাধ্যমেই অপরাধীর আখড়া থেকে নিরাপদ জায়গায় ফিরতে পারবে গোয়ালাবস্তি এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে অব্যাহত যান সন্ত্রাস, মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষ বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে। ঘটনায় আহত 3। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল আনুমানিক 9:40 নাগাদ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার জাতীয় সড়কে একটি রাবার বোঝাই ট্রাক ও একটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনপাথর ফাঁড়ির পুলিশ ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। কোন জায়গাতে আছেন? অ্যাক্সিডেন্টটা কোন জায়গায়? কোন জায়গাতে? কি নাম জানা গেছে? তাদের নাম মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস ও শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় দুর্ঘটনায় আহত 3 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আহতরা হলেন ট্রাক চালক বাবুল মগ, হেলপার প্রকাশ চৌধুরী ও প্রশান্ত সেন। ট্রাক চালক পশ্চিম চরকবাই ও বাকি 2 জন বাইখোড়ার বাসিন্দা। এখানে ব্রিজ আছে না, ব্রিজের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। আমরা পিএসএ ফোন করার পরে আমরা সাথে সাথে গেছি। যাওয়ার পরে একটা বাইক নিয়ে দাঁড়ায় দিয়েছে, এটারে গাড়ি বাড়িয়ে দিয়েছে। গাড়ির যে 3 জন পার্সন আমরা পাইছি, একজন ড্রাইভার, 2 জন হেল্পার, তারা লই আমরা হাসপাতালে আইছি। বাইকের যারা আসলে তারা কি আহত? বাইকের কেউ পাইছি না, বাইকগুলো দাঁড়ায় দিয়েছিল। বাইকের কেউ পাইছেন? তারা কিসের মধ্যে ছিলেন? তারা টিপার গাড়ির মধ্যে আসলো। টিপার গাড়ি আছে, টিপার গাড়ি আর বাইকের এসএমএল গাড়ি। এসএমএল। হ্যাঁ। আচ্ছা, এখন অবস্থা ড্রাইভারের মনে মাথা ফাটছে আর তারা মনে সামান্য ইনজেক্ট হয়েছে। 2 জন যে লগে আসলো। আচ্ছা, ধন্যবাদ। এই দুর্ঘটনায় বাইক চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে খবর। অনেকের অভিমত, বাইকটি দাঁড়ানো অবস্থায় ছিল, তাই বাইক চালকের কিছুই হয়নি। দ্রুত গতিতে আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। শান্তির বাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়া মহকুমা প্রশাসন, কাস্টমস ও বিএসএফ এর যৌথ অভিযানে ট্রান্সপোর্ট গাড়ি থেকে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট ও লক্ষাধিক টাকার কাপড় উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য সমগ্র বিলোনিয়া জুড়ে। বিলোনিয়া কাস্টমসের কাছে খবর আসে ট্রান্সপোর্টের গাড়ি করে প্রচুর অবৈধ মাল বিলোনিয়ায় এসেছে। খবর পেয়ে কাস্টমস বিএসএফ কে নিয়ে 1 নম্বর টিলা প্রভাতী মার্কেট থেকে একটি গাড়িকে কাস্টমস অফিসে নিয়ে আসে। গাড়িতে থাকা মালের কোনো সঠিক কাগজ দেখাতে না পারায় গাড়িটিকে আগরতলা কাস্টমস অফিসে পাঠিয়ে দেওয়া হয়। রাতভর বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমস আটক হওয়া গাড়িতে তল্লাশি চালিয়ে 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট, লক্ষাধিক টাকার শাড়ি উদ্ধার করে। বাংলাদেশে পাচার করার জন্য এই সমস্ত মাল আনা হয়েছিল বলে ধারণা করেছে মহকুমা প্রশাসন। জানা গিয়েছে, ট্রান্সপোর্ট গাড়ির মালিক বিলোনিয়ার মিলন পাল। কিছুদিন আগে এই মিলন পালের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তার মাল গুদাম সিল করে দেয় মহকুমা প্রশাসন। বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযান আমরা একটা চালাই। আমরা একটা ট্রাক গাড়ি, সন্দেহবাজার একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি 1 নম্বর টিলা বাজার থেকে বিলোনিয়ার, এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে আমরা ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই। এখন আমাদের নামানোর কাজ চলছে। এখানে প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে, যার মূল্য প্রায় 50 লাখ টাকার মতো হবে, এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ির ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি। সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি। সিগারেটের বিল দেখানোর সম্ভাবনা, সেটা বৈদেশিক কোম্পানি ছিল, এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশের পাচার হওয়ার জন্যই গাড়িটা এসেছে। মঙ্গলবার রাতে এই অভিযানে মহকুমা প্রশাসনের পক্ষে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিএসএম সঞ্জয় শীল, ডিএসএম অরিজিৎ পাল। ঘটনায় আরো তথ্য পাওয়ার লক্ষ্যে তদন্ত জারি রয়েছে। বিলোনিয়া থেকে প্রতাপ দাসের রিপোর্ট, নিউজ নাও।
বুধবার রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান চালান পুর নিগমের আধিকারিকরা। মূলত অবৈধ ড্রেন দখলকারীদের বিরুদ্ধে চলে অভিযান। সরকারি ড্রেন দখল করে রাজধানীর বিভিন্ন প্রান্তে চলছে নির্মাণ কাজ। যত্রতত্র ড্রেনের উপরেই ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। বুধবার সরকারি ড্রেন দখল মুক্ত করতে রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় অভিযান করেন পুরকর্তারা। সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে চলে অভিযান। যারা সরকারি ড্রেন দখল করে নির্মাণ কাজ করছে তাদের আর্থিক জরিমানা করেন পুর নিগমের বিশেষ অভিযানকারী দল। 2রা জুন অবধি ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এই কারণে আমরা আজকে সন্ধ্যায় দিয়েছি যে এক থাকে না 3 ইঞ্জয় করতেছে। এটা কন্টিনিউ চলবো আপাতত 2 দিন অবধি চলবো অ্যাজ পার অর্ডার অফ কমিশনার। 2 দিন অবধি চলবে, তারপর আমরা কন্টিনিউ করবো। আমরা টাস্ক ফোর্স আছে তারা রেগুলার মেনটেন করবো। জরিমানা কি করা হচ্ছে? জরিমানা করা হচ্ছে অ্যাজ পার আমরা ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট হিসাবে জরিমানা করা হচ্ছে। স্যার আপনার শুভ নামটা? আমার নাম তরুণ সরকার, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেন্ট্রাল জোন। সরকারি ড্রেন দখল মুক্ত করার এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলেই জানিয়েছেন পুরকর্তারা। উল্লেখ্য, সরকারি ড্রেন দখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন মেয়র। নিকাশি ড্রেন ভর্তি থাকার জন্যই যে রাজধানীর বিভিন্ন প্রান্তে জল জমে যাচ্ছে তা স্পষ্টভাবেই জানিয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের মূল সড়ক এলাকায় মনু নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বসতঘর। প্রশাসনের হস্তক্ষেপ চাইছে সাধারণ মানুষ। গত 3 দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছিল মনু নদী, আর তাতে কৈলাসহর পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসতঘর গ্রাস করে নিয়েছে মনু নদী। এই ঘটনাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। মনু নদীর ভাঙন রুখতে ও বসত বাড়িগুলিকে রক্ষা করার জন্য প্রশাসনের এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই বললেই চলে। অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ। পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার ক্ষমতা পরিবারগুলোর নেই। প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের, সেই ধারা এখনো চলছে। তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলায়। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর পুর পরিষদের গোবিন্দপুর এলাকার বাসিন্দা সবিতা সরকার, মানিক সরকার, রীনা সরকার সহ আরো কয়েকজনের বসতঘর তলিয়ে যাচ্ছে মনু নদীর গর্ভে। স্বামী, স্ত্রী ও সন্তান সহ কে দেবে তাদের ঠাঁই, প্রশ্ন উঠছে। কি নাম আপনার? মানিক সরকার। কি হয়েছে ঘটনা? আজকে 2-3 দিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এদিকে অনেক জায়গা আছে, আজকে সব ভেঙে নিয়ে গেছে। সকাল থেকে 10 কইরা গরুর সব কিছু থেকে